আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বিন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বেশ অনেক দিন পর আমরা আবার আপনাদের মাঝে আসলাম আমাদের সবার প্রিয় স্যারের সেশন নিয়ে। প্রফেসর ডক্টর আমাদের সবার প্রিয় স্যার প্রফেসর ডক্টর রোবেদ আমিন স্যারের সেশন নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে ডেঙ্গু। তো আপনারা বেশ অনেক অপেক্ষা করছিলেন স্যারের আমাদের স্যারের পরবর্তী সেশনের জন্য। তো চলুন তাহলে আমরা কথা না পারি আমাদের সেশনটি আজকে শুরু করে দিই। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং প্রশ্নগুলো আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন, অথবা আমাদেরকে ইমেইল করতে পারেন, অথবা আমাদেরকেও আমাদের পার্সোনালি করতে পারেন। তো চলুন তাহলে আমরা স্যারের আজকের অসাধারণ সেশনটি শুরু করি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা স্যারের ক্লাসটি আমরা তাহলে শুরু করে দিই। আসসালামু আলাইকুম স্যার, আপনি তাহলে শুরু করতে পারেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড ইভিনিং এভরিওয়ান। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি জেনেসিস ইউনিভার্সিটি আমাদেরকে আজকের এই ক্লাসটার জন্য। একই সঙ্গে আপনারা সকলে যারা যারা শুনছেন, এটা ফেসবুকে হোক অথবা আমাদের সঙ্গে জুম লিঙ্কে হোক, তাদের সবাইকে আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই এই কোভিড সময়ে ভালো আছেন। তো কোভিড সময়ে যখন আমরা সবাই কোভিড এর ইনফরমেশনে সত্যি সত্যি ইনফোডেমিক হয়ে গেছি, তখন নন কোভিড বিষয়ে কিছু আলোচনাও যে আমাদের একটু দরকার আছে, সেটা আমরা শেয়ার করবো। তো আপনারা যারা যারা শুনছেন এর মধ্যে আমি আশা করছি এখানে অনেক হয়তো মেডিকেল স্টুডেন্ট আছেন, অনেকে আছেন ট্রেনি, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, সবাই থাকতে পারেন। আমাদের সঙ্গে অনেক ফিজিশিয়ানরাও হয়তো শুনতে পারেন। আমি আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি, এটা হচ্ছে ডেঙ্গি। আপনারা সবাই জানি আমরা যে আমাদেরকে ডেঙ্গি নিয়ে বসবাস করতে হচ্ছে গত 20 বছর থেকে। এবং কোন একটা দেশে নাকি ডেঙ্গি যখন এন্ট্রি করে সেটা কখনো এক্সিট হয় না। সুতরাং আমাদের লাইফ টাইমে হয়তো আমাদেরকে এই ডেঙ্গিটাকে নিয়ে চলতে হবে। এবং এই কোভিড সময় যখন আমরা কোভিড-19 বিষয়ক বিভিন্ন ইনফরমেশন থেকে শেখার চেষ্টা করছি, ঠিক তখন পাশাপাশি কিন্তু আমাদের খেয়াল করতে হবে আমাদের এখন যে সিজনটা চলছে, এই সিজনটা কিন্তু ডেঙ্গির সিজন। এবং এই সময় কিছু কিছু কেস ডেঙ্গিরও আক্রমণ হতে পারে। আহ, আপনারা যদি গত বছরের খেয়াল করে থাকবেন, যে গত বছরে আমাদের কিন্তু একটা ডেঙ্গির সিরিয়াস প্রকোপ হয়েছিল। শুধুমাত্র হাসপাতালে ভর্তির সংখ্যায় প্রায় 1 লক্ষের বেশি ছিল। সেক্ষেত্রে চিন্তা করা হয় 10 গুণ পরিমাণ কেস হয়তো কমিউনিটিতে থাকে, তার হয়তো 10 ভাগের 1 ভাগ হাসপাতালে এসে ভর্তি হয়। এবং সেই 1 লক্ষ কেসের মধ্যে প্রায় আমাদের প্রায় 250-এর ঊর্ধ্ব পেশেন্ট আমরা কিন্তু লস করেছি গত বছর। তো সেই জন্য এবারও আমাদের চিন্তা ছিল যে কোভিড-19 আমাদেরকে যে পরিমাণ আহ, আহ, সমস্যার মধ্যে ফেলেছে, তার মধ্যে যদি আরো ডেঙ্গি চলে আসে তাহলে না কি হয়। এই বছরও আসলে ডেঙ্গির প্রকোপ গত বছরের মতো বেশি নয়। আহ, এই বছরের 105 কেজের মতো আমাদের হয়েছে। এখন পর্যন্ত কোনো ফেটালিটির খবর আমরা পাইনি সরকারি হাসপাতাল থেকে। এটা খুবই ভালো খবর। কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আপনারা সবাই জানেন যে বৃষ্টি সিজন যখন আসে তখন কিন্তু ডেঙ্গুর প্রকোপ হয় অনেক বেশি। এবং সেই জন্য আমাদের সকলকে আসলে জানতে হবে যে ডেঙ্গি সম্পর্কে, এবং ডেঙ্গি সিনড্রোম গুলো কি কি আছে, আমরা কি ম্যানেজমেন্ট করবো সেটা আমাদের সকলে জানতে হবে। এবং একই সঙ্গে আমি শুধু বলবো যে কোভিড-19 সময়ে জ্বরের যেসব ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ডব্লিউএইচও সেট করে দিয়েছেন, তার মধ্যে একটা কিন্তু হচ্ছে ডেঙ্গি। বলা আছে যেসব দেশগুলোতে ডেঙ্গি ম্যালেরিয়ার প্রকোপ অনেক বেশি থাকে, তাদের কোভিড-19 সময়ে যখন জ্বরের রোগী আসবে, আপনাকে খুব পজিটিভলি ডেঙ্গি কিংবা ম্যালেরিয়া আছে কিনা সেটাকে এক্সক্লুড করতে হবে। সুতরাং সেক্ষেত্রেও বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে আমাদের কোভিড-19 হলেও ডেঙ্গির গুরুত্বটা অপরিসীম থেকে যাচ্ছে। এখন আমরা তো সকলেই আসলে ডেঙ্গি সম্পর্কে অনেক কিছু জানি, একেবারে জানি না যে তা নয়, তাই না? 20 বছরে আমাদের অনেক ইনফরমেশন কিন্তু ডেঙ্গি সম্পর্কে আছে। তো আমি চিন্তা করছিলাম যে আসলে কি বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হবে, কারণ ডেঙ্গির সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। কিন্তু আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো, এটা হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট অফ ডেঙ্গি সিনড্রোম। এই ফ্লুইড ম্যানেজমেন্টের ডেঙ্গি সিনড্রোমের পরে হয়তো আপনাদের সঙ্গে যদি সময় থাকে কিছু কেস নিয়ে আমরা ডিসকাস করতে পারি। আমি একটা ডিটেইল ডেঙ্গি সিনড্রোম অথবা ডেঙ্গি সম্পর্কে আপনাকে প্রেজেন্টেশন দিতে চাচ্ছি না, এই জন্য যে আমরা যদি ওটা দিতে চাই তাহলে আমাদের মূল ফোকাস যে ম্যানেজমেন্ট এবং আমাদের পেশেন্ট সার্ভাইভ করার জন্য যে ফ্লুইড ম্যানেজমেন্টের ইস্যুটা, এটা একটু হাইলাইট কম হয়ে যায়। সেজন্য আমি ধরে নিচ্ছি আপনারা যারা যারা শুনছেন, তারা সবাই কিন্তু ডেঙ্গি সম্পর্কে কিছু না কিছু জানেন। এবং ডেঙ্গির যে সেরোটাইপ, কয়টা টাইপ আছে, তাদের প্যাথোলজি, প্যাথোফিজিওলজি, তাদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি আছে, সবই আপনারা কিছু না কিছু জানেন। এটা ধরে নিয়েই কিন্তু আমরা ম্যানেজমেন্টে চলে আসার চেষ্টা করব। ফ্লুইড ম্যানেজমেন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ডেঙ্গির।
তার কারণ আমাদের যে ডেঙ্গির পেশেন্ট গুলো ফ্যাটালিটি হচ্ছে তার একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড ম্যানেজমেন্ট। গত বছর যে পেশেন্টস গুলো আমাদের সার্ভাইভ করেনি তাদের যখন অ্যানালাইসিস করা হয়েছে, খুব দুঃখজনক হলেও দেখা গেছে যে শুধুমাত্র প্রাইমারি কোনো কেয়ার সেটিং না, টার্সিয়ারি কেয়ার সেটিং, এমনকি আইসিইউ সেটিং, যেখানে অনেক বড় বড় কর্পোরেট হাসপাতালও আছে, তাদের ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড ম্যানেজমেন্টের জন্য আমরা কিন্তু বেশ কিছু পেশেন্টকে লস করেছি। এই জন্য এজ এ ডাক্তার হিসাবে আমরা যদি একজন ভালো ডাক্তার হতে চাই, একজন যদি ভালো বিশেষজ্ঞ ডাক্তারও হতে চাই, আমাদেরকে ডেঙ্গির ফ্লুইড ম্যানেজমেন্টটা সবাইকে ভালো মতো জানতে হবে। সেজন্যই আমি চুজ করে নেওয়ার চেষ্টা করেছি ফ্লুইড ম্যানেজমেন্ট অফ ডেঙ্গি সিনড্রোম। সেই বিষয়টা নিয়েই আসলে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু তারপরও যদি আপনাদের কাছে মনে হয় যে কোনো ফ্লুইড ম্যানেজমেন্ট ছাড়াও ডেঙ্গি বিষয়ক অন্যান্য সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করা যাবে, আমাকে বলবেন, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো আরেকটা স্লাইডে আলোচনা করার সময় সুযোগ পাবো। তো আসুন শুরু করি। ফ্লুইড ম্যানেজমেন্ট ইন ডেঙ্গি ইন বাংলাদেশ কেমন? আমি কিছু রিপোর্টেড কেস এগুলো দেখাচ্ছি 2017 পর্যন্ত। 2018-19 এটা দেখাচ্ছি না এই জন্য কারণ আমরা সবাই জানি যে এই যে আমাদের রিপোর্ট গুলো আসছে, এই রিপোর্ট গুলো কিন্তু 2017 সাল নাগাদ যা এসেছে 2000 থেকে শুরু করে, এগুলো সবগুলাই কিন্তু একেবারে ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে সেটা আমরা বলতে পারছি না। তার কারণ আমাদের সমস্ত জায়গা থেকে সরকারি জায়গায় হাসপাতালে ডিজি অফিসে রিপোর্ট গুলো তখন দেওয়া হতো না। গত 2 বছর নাগাদ এর বেশ কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি বলবো যে বাংলাদেশের সরকারি হাসপাতাল থেকে শুরু করে কিছু কিছু হাসপাতাল বেসরকারিও, তারা এখন নীতিমত রেগুলারলি ডিজি অফিসে আমাদের যে এমআইএস আছে তার থেকে রিপোর্ট প্রদান করে। কিন্তু তারপরও সারা বাংলাদেশে যদি আপনি একটা হিসাব নেন, তাহলে দেখা যাবে যে আমাদের যেসব রিপোর্টের কেস গুলো আছে এর বাইরে অসংখ্য কেস আসলে রিপোর্ট হয় না। এই জন্য দেখবেন যে 2017 সাল নাগাদে আমাদের কেস এবং ডেথের সংখ্যা আসলে বেশি ছিল না। থাউজেন্ডস আপনি যদি হিসাব করেন তাহলে প্রথম দিকে হয়তো কিছু 6,000 5,000 কেস ছিল। পরবর্তী সময়ে আমাদের ডেঙ্গি যখন কেস ম্যানেজমেন্ট গাইডলাইন চলে আসে, আমাদের ডাক্তাররা যখন ডেঙ্গি সম্পর্কে অনেক ভালো জেনে নেন, তখন রিমার্কেবল ইমপ্রুভমেন্ট হয় তাদের কেস ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট। এবং ইন্টারেস্টিংলি আমাদের বাংলাদেশে প্রায় পরপর 2007 থেকে শুরু করে পরপর 3-4 বছর কোনো ডেথ কিন্তু রিপোর্ট ছিল না, অলমোস্ট জিরো। এর পরবর্তী সময় আবার কিছু কিছু কেস আমরা পাই। 2016 সাল নাগাদ আমরা প্রায় 6,000-এর মতো একটা কেসের একটা রিপোর্ট পেশ হয় এবং সেখানে কিছু মৃত্যু হয়, কিন্তু সেই মৃত্যুটা কখনোই ডাবল ডিজিটের বেশি ছিল না। কিন্তু গত 2 বছরে আমরা দেখলাম যে ডেঙ্গি আমাদের কাছে সিভিয়ার আকার ধারণ করেছে এবং এই রিসার্জেন্স অফ দ্য ডেঙ্গি যেটা ছিল এটার যে প্যাটার্ন ছিল সেটাও অনেকটা চেঞ্জ ছিল। এবং সেটার গত বছরেই আমরা সবচেয়ে বেশি বিস্ফোরণ দেখি, যেখানে আমাদের প্রায় 1 লক্ষ পেশেন্ট ভর্তি ছিল এবং 250 পেশেন্ট মারা যায়। এর পাশাপাশি একটা ম্যাথমেটিক্যাল মডেল করে বাইরে থেকে এসে কয়েকজন স্ট্যাটিস্টিশিয়ান বসে দেখেন গত বছরে আমাদের ডেঙ্গি কমিউনিটিতে এবং হাসপাতালে ছিল প্রায় নাকি 1.9 মিলিয়ন, প্রায় 19 লক্ষ। এবং সেই কেসগুলোর ভিতরে মৃত্যু রিপোর্টেড ছিল প্রায় 250-এর বেশি। আনরিপোর্টেড হয়তো অনেক কেস ডেথ থাকতে পারে, সেটা আমরা জানি না। আমি বলবো যে আমাদের ফ্লুইড ম্যানেজমেন্টে যদি আমরা শুরু করতে চাই, প্রথমেই যে জিনিসটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের ডেঙ্গি কেস ক্লাসিফিকেশন বাই সিভিয়ারিটি। এটা 2009 সাল নাগাদ যখন WHO তাদের গাইডলাইন প্রকাশ করে, তখন আগের গাইডলাইন থেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলে ক্লাসিফিকেশন সিস্টেমটা। বলা হচ্ছে কেন করা হলো। আপনি দেখবেন আমরা যখন 2000 সাল নাগাদ থেকে গাইডলাইন তৈরি করি, বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন অথবা আদার্স, তখন আমরা বলার চেষ্টা করেছি এরকম ভাবে যে ডেঙ্গি ফিভারকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এটা ক্লাসিক্যাল ডেঙ্গি ফিভার, ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। এবং যখন ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার গ্রেড বলা ছিল, তখন 4টা বৈশিষ্ট্য থাকতেই হবে বলা ছিল, যে থ্রোম্বোসাইটোপিনিয়া, প্লাজমা লিকেজ মোর দেন 20%, এই পেশেন্টগুলোর শক থাকতে পারে, তাদের হেমো কনসেন্ট্রেশনের কোনো এভিডেন্স আছে কিনা। তাহলে এই যে চারটা এভিডেন্স, আমরা থ্রোম্বোসাইটোপিনিয়া হলেও সেটা 1 লাখের নিচে নামতে হবে। এই ক্লাসিফিকেশন সিস্টেমের সমস্যা হচ্ছে আপনি 4টা জায়গায় যদি 3টাও ফিল আপ করেন, তাহলে তাকে কিন্তু আপনি আর ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার বলতে পারছিলেন, তাকে ডেঙ্গি ফিভার বলা হচ্ছে। এবং ওই ক্লাসিফিকেশন সিস্টেমের সমস্যা হচ্ছে ডেঙ্গি ফিভারকে সবসময় মনে করা হচ্ছিল একটা বিনাইন, এটা কখনো যে খুব সিভিয়ার কিছু হতে পারে বলা হচ্ছিল না। এবং সেই জন্য কিন্তু আমরা অনেক ডেঙ্গি ফিভারের পেশেন্টকে লস করেছি এর আগেও। তার কারণ আমরা তখন ব্যক্তিদেরকে খুব একটা বেশি গুরুত্ব দিই। তো এই ক্লাসিফিকেশন সিস্টেমটার মধ্যে ওরা দেখেছে যে আমরা যদি সিভিয়ারিটিকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই, তাহলে আমাদের কেস ক্লাসিফিকেশন বাই সিভিয়ারিটি অনুযায়ী করা উচিত।
এর মাঝখানটার সময় যতগুলো গবেষণা হয়েছে, গবেষণা হয়ে কতগুলা ইম্পর্টেন্ট সাইন এবং সিমটমকে আইডেন্টিফাই করা হয়েছে। এই আইডেন্টিফিকেশন গুলোকে বলা ছিল ওয়ার্নিং সাইন। বলা হচ্ছে যাদের ডেঙ্গির ক্রাইটেরিয়া থাকবে তাদের সঙ্গে যদি কারো ওয়ার্নিং সাইন থাকে তাহলে সেটাই সিভিয়ার ডেঙ্গি। এবং এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি কোনো একটা ডেঙ্গিকে যখন আপনার কাছে আসবে আপনি সবগুলো ডেঙ্গি পেশেন্টগুলোকে দেখতে পারবেন ডেঙ্গি সিনড্রোম হিসাবে। তাহলে আমি বলবো যখন আমরা ডাক্তাররা কোনো একটা পেশেন্ট ডেঙ্গি দেখছি আমরা প্রথমে ডায়াগনোস করব ডেঙ্গি সিনড্রোম। সিনড্রোম কেন? তার কারণ সিনড্রোম হচ্ছে কোনো সিমটম এবং সাইন তাদের একটা কম্বিনেশন, এবং যেটা শুধুমাত্র স্পেসিফিক কিছু দেখাচ্ছে না, একটা সিনড্রোমিক অ্যাপ্রোচ জন্য বিধৃত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আসলে একটা সিনড্রোম। তাহলে এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি যখন কোনো ক্রাইটেরিয়া ডেঙ্গিকে ফিল আপ করে ফেলতে পারবেন তার পরপরই আমরা একটা জাস্টিফিকেশন করে ফেলতে পারবো এই রোগীগুলো কি আমরা মাইল্ড ডেঙ্গি বলবো, এগুলো কি আমরা মডারেট ডেঙ্গি বলতে পারবো, নাকি এগুলোকে আমরা সিভিয়ার ডেঙ্গি বলবো। যদি সেটা হয়ে থাকে তাহলে তাদের পেশেন্টের ম্যানেজমেন্টটা কোথায় হবে, কিভাবে হবে, কখন হবে, এই বিষয়ে আমরা একটা ধারণা পেয়ে যাবো। সেজন্যই ডব্লিউএইচও 2009 সাল নাগাদ যে কেস ক্লাসিফিকেশন সিস্টেম দেখেছে সেটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে আপনি কোন সময় একটা পেশেন্টকে ডেঙ্গি প্রবাবল বলবেন। বলবেন যদিও কোনো একটা জায়গাতে ডেঙ্গি এন্ডেমিক থাকে, এখানে কোনো একটা মানুষ বসবাস করে, সেই এন্ডেমিক এরিয়াতে, যেমন ধরেন বাংলাদেশ, ফিলিপাইন, এটা অনেক জায়গা হতে পারে। এবং সেখানে যদি কোনো একটা রোগী জ্বর এবং ২টা বেশি ক্রাইটেরিয়া নিয়ে আসে, এই ২টা ক্রাইটেরিয়া কোনগুলোর মধ্যে হতে হবে? যে নসিয়া, ভমিটিং, র‍্যাশ, এক, পেইন, টর্নিকিটিস পজিটিভ, লিউকোপেনিয়া। তাহলে এদের ২টার মোর যদি কারো সিনড্রোম থাকে তখনই আমরা এটাকে বলে ফেলবো যে এটা মোস্ট প্রবাবল। এবং এটার সঙ্গে যদি কিছু ওয়ার্নিং সাইন থেকে থাকে তাহলে কিন্তু এটা সিভিয়ার হয়ে যাবে। বলে ওয়ার্নিং সাইন গুলো কি প্রমাণিত? বলছে হ্যাঁ, এগুলো প্রমাণিত। এগুলো বিভিন্ন সময় যেসব স্টাডি গুলো এসছে তাতে দেখানো হচ্ছে যদি একটা ডেঙ্গি সিনড্রোমের পেশেন্ট আপনার কাছে প্রেজেন্টেশন করে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, অথবা আপনি অ্যাবডোমিনাল পেইন দেখে টেন্ডারনেস পেয়েছেন অন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম অথবা পিগেস্ট্রিয়াম, এই টেন্ডারনেসটা অবজেক্টিভলি এভিডেন্স হতে হবে ফিজিশিয়ানের মাধ্যমে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্নিং সাইন। তার কারণটা হচ্ছে এটা দিয়েই বোঝানো হচ্ছে খুব সম্ভবত ডেঙ্গির প্লাজমা লিকেজ। আমি প্যাথোফিজিওলজিতে গেলাম না, এই জন্য যে আমি ধরে নিচ্ছি আপনারা সবগুলো জানেন। এবং এই প্লাজমা লিকেজের এভিডেন্স হিসাবে কিন্তু বলা হচ্ছে যে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এবং টেন্ডারনেস থাকে। ঠিক একই রকম ভাবে একটা রোগীর যদি পারসিস্টেন্ট ভমিটিং থাকে, মানে হচ্ছে ধরেন প্রায় 24 আওয়ার্স এর মধ্যে 3 টাইম যদি কারো ভমিটিং হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে কোনো না কোথাও জিআই ট্র্যাক্টের আপার জিআই ট্র্যাক্টে প্লাজমা লিকেজ হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে কারো কোথাও যদি ক্লিনিক্যাল ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, যেমন ধরেন রাইট সাইডের ফ্লোর ডিফিউশন, অ্যাসাইটিস হয়ে গেছে, তাহলে ধরে নিতে হবে এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্নিং সাইন, কারণ তার প্লাজমা লিকেজ অনেক বেশি। ঠিক একই রকম ভাবে কোথাও যদি কারো মিউকোজাল ব্লিডিং হয়, কারো যদি লেথার্জি থাকে, অসম্ভব রকম রেস্টলেসনেস থেকে থাকে, তাহলে ধরে নিতে হবে কোথাও না কোথাও প্লাজমা লিকেজ সম্ভবত ইন দ্য টেরিটরি অফ দ্য ব্রেইন। মিউকোজা যদি হয় স্কিনের আন্ডারনিতে কোথাও না কোথাও প্লাজমা লিকেজ হচ্ছে, সেই জন্য মিউকোজাল। ঠিক একই রকম ভাবে আপনি যদি দেখেন যে পেশেন্টের অন্য কোনো সাইন নেই কিন্তু লিভারটা এনলার্জ এবং টেন্ডার মোর দেন 2 সেন্টিমিটার, আপনি ধরে নেবেন যে প্লাজমা লিকেজ হচ্ছে, কারণ লিভার টেন্ডার হয়, বড় হয়ে যাওয়া মানে একটা লার্জ অর্গানে ইনভলভমেন্ট অফ দ্য ডেঙ্গি সিনড্রোমে তার লিঙ্ক বেরিয়ে যাচ্ছে। এগুলো হলো ক্লিনিক্যাল কিছু ওয়ার্নিং সাইন। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট ল্যাবরেটরি সাইন। ল্যাবরেটরিতে ইম্পর্টেন্ট প্যারামিটার আসবে হেমাটোক্রিট, যা আপনারা সবাই জানেন। এবং এই হেমাটোক্রিটের সঙ্গে যদি কনকারেন্ট দেখেন যে প্লাটিলেট কাউন্ট কমে যায়, সেটা যদি প্রিডমিনেন্টলি 1 লাখের নিচে চলে আসে, তাহলে সেটাকেও ধরে নিতে হবে ওয়ার্নিং। তাহলে আমাদের একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস একটা স্ট্রং, যখন বৃষ্টির সিজন হচ্ছে অথবা জাস্ট আফটার রেইন হচ্ছে, কোনো একটা রোগীর ফেব্রাইল এপিসোডের সঙ্গে আমরা যদি 2 অর মোর ক্রাইটেরিয়ার এইসব প্রবাবল ডায়াগনোসিসের চিহ্ন পেয়ে যাই, আমরা ডায়াগনোসিস করতে পারবো দিস ইজ মোস্ট লাইকলি আ ডেঙ্গি সিনড্রোম। ঠিক একই রকম ভাবে এগুলোর সঙ্গে যদি যখন ওয়ার্নিং সাইন চলে আসবে, তখন তাদেরকে আমরা বলবো দিস ইজ এ কেস অফ সিভিয়ার ডেঙ্গি। তাহলে সিভিয়ার ডেঙ্গির ক্রাইটেরিয়া কি? তিনটা জিনিস থাকলে এটা ক্রাইটেরিয়া হবে। একটা হচ্ছে তার কোনো সিভিয়ার প্লাজমা লিকেজ হচ্ছে কিনা। সিভিয়ার প্লাজমা লিকেজ ক্লিনিক্যালি বোঝানো যাবে ওয়ার্নিং সাইন দিয়ে, অথবা ল্যাবরেটরি ক্রাইটেরিয়া হেমাটোক্রিট বেড়ে গেছে, প্লাটিলেট কাউন্ট লেস দ্যান 1। এটা সহ এটা ছাড়া যদি আমরা যদি সিভিয়ার ডেঙ্গি বলতে চাই, দেখতে হবে কোনো একটা পেশেন্ট ডেঙ্গি সিনড্রোম
প্রবাবল অথবা কনফার্ম তার সিভিয়ার হ্যামোরেজ হচ্ছে। এই হ্যামোরেজটা মিউকোজাল হতে পারে অথবা শরীরের যে কোনো জায়গা থেকে হেমাটিক্সিস, ম্যালেনা, হেমাটোকেসিয়া, পারভেজানাল ব্লিডিং, এমনকি আপনার ইউরিনারি ব্লিডিং অথবা আপনার ইন্টারপেরিটোনিয়াল অথবা প্লুরাল স্পেসে কোনো জায়গাতে ব্লিডিং হতে পারে। সেই সিভিয়ার হ্যামোরেজটা হয়ে যাবে একটা সিভিয়ার ডেঙ্গির ক্রাইটেরিয়া। আরেকটা হচ্ছে আপনি এগুলো কিছু পাচ্ছেন না কিন্তু সিভিয়ার অর্গান ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে। যেমন ধরেন লিভার এনজাইম সিরিয়াসলি ইম্পেয়ার্ড হয়ে গেল, এনজাইম অনেক বেশি বেড়ে গেল মোর দেন 1000, এটা একটা সিভিয়ার অর্গান ইম্পেয়ারমেন্ট হয়ে যাবে। যেমন ধরেন একটা পেশেন্ট অজ্ঞান হয়ে গেল, ইম্পেয়ার্ড কনসাসনেস অথবা তীব্র রেস্টলেস হয়ে গেল, সিএনএস ম্যানিফেস্টেশন অফ দ্য সিভিয়ার অর্গান ইম্পেয়ারমেন্ট। অথবা একটা পেশেন্টের সিভিয়ার পালপিটেশন হয়ে গেল, ব্লাড প্রেশার ফল করে গেল এবং দেখা যাচ্ছে তার কোনো না কোনো রকম কার্ডিয়াক ফিচার চলে আসে, তখন বলতে হবে এটা সিভিয়ার অর্গান ইম্পেয়ারমেন্ট। যদি কোনো একটা ডেঙ্গি সিন্ড্রোমের পেশেন্টের আইদার সিভিয়ার প্লাজমা লিকেজ অথবা সিভিয়ার হ্যামোরেজ অথবা সিভিয়ার অর্গান ইম্পেয়ারমেন্ট থাকে, তখনই কিন্তু আমরা বলে ফেলবো তার সিভিয়ার। তাহলে দেখেন আমাদের ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়ার মধ্যে অনেকগুলো সুযোগ সুবিধা আছে যার মাধ্যমে আমরা প্রথমেই একটা রোগী আসতে ডিফাইন করে ফেলতে পারছি এই রোগীটাকে আমরা কি বলবো, প্রবাবল ডেঙ্গি, এটা কি মাইল্ড ডেঙ্গি, এটা কি মাইল্ড ডেঙ্গি উইথ ওয়ার্নিং সাইন বা সিভিয়ার ডেঙ্গি, সবগুলো কিন্তু আমরা বলে ফেলতে পারছি। এই জন্যই আমি বলবো যে আমরা সবাই যেন এই কেস ক্লাসিফিকেশনটা মাথায় রাখার চেষ্টা করি। আর যে কোনো প্রবাবল ডেঙ্গিটাকে যদি আমরা কনফার্ম করতে চাই তাহলে আমাদের ল্যাবরেটরি কনফার্ম ডেঙ্গি হলেই চলবে। এবং সেখানে যদি আপনার কোনো রকম প্লাজমা লিকেজ এভিডেন্স নাও থেকে থাকে, আপনি ল্যাবরেটরিতে যদি টেস্টের মাধ্যমে কনফার্ম করেন তাহলে ডেঙ্গি কনফার্ম হবে। সেটা আমরা আপনাদের পরবর্তী প্রশ্ন থেকে আলোচনা করতে পারবো। এটা একটা ছোট্ট পিকচার যেটার মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি। দেখেন কিভাবে মাইল্ড ডেঙ্গি, মডারেট ডেঙ্গি, সিভিয়ার ডেঙ্গিকে ক্লাসিফাই করা যায়। প্রথম কথা হচ্ছে যে ডেঙ্গি হচ্ছে এমন একটা সিনড্রোম যেখানে অনেকগুলো রোগী হয়তো শুধু অ্যাসিমটোমেটিক থেকে যেতে পারে। তাহলে একটা লার্জ পোর্শন আমরা হয়তো জানবোই না কার থেকে ডেঙ্গি হয়ে গেছে। এবং চিলড্রেন অথবা অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে একটা লার্জ পোর্শনকে বলা হয় অ্যাসিমটোমেটিক অবস্থায় তাদের থেকে যেতে পারে। কিন্তু যারা সিমটোমেটিক হচ্ছে তাদেরকে এখন যদি আমরা ডায়াগনোসিস করতে চাই তাহলে আমাদেরকে সুবিধা হবে আমরা যদি তাদেরকে মাইল্ড, মডারেট অথবা সিভিয়ার। তার কারণ তখন আপনি বলে ফেলতে পারছেন এই রোগীটাকে কোথায় আসলে ম্যানেজমেন্ট দেওয়াটা ঠিক আছে। তাহলে মাইল্ড ডেঙ্গি হবে ওই ডেঙ্গিটা যে ডেঙ্গি ফিভার অন্য একটা ভাইরাল ফিভার থেকে আপনি আলাদা করতে পারছেন না। একটা পেশেন্টের জ্বর আছে, গায়ে ব্যথা, মাথা ব্যথা, সামান্য কিছু ডায়রিয়া হলো, এইগুলো দেখে যে আসলে আপনি আলাদা করতে পারবেন না, কারণ কোভিড-19-এও একই ধরনের ফিচার গুলো থাকতে পারে, চিকেনগুনিয়াতেও একই রকম থাকতে পারে, জিকা ভাইরাসেও থাকতে পারে, অথবা অন্য যে কোনো ভাইরাল ফিভারও থাকতে পারে। কিন্তু কোন রকম সিভিয়ার সাইন, কোন রকম ওয়ার্নিং সাইন তার নেই, সুতরাং এটা অবশ্যই মাইল্ড ডেঙ্গি হতে পারে। আরেকটা হতে পারে যে কোন রকম কমপ্লিকেশন হচ্ছে না, ব্লিডিং হচ্ছে না, ব্লাড প্রেশারের কোনো সমস্যা হচ্ছে না, কোনো অর্গান ইনভলভমেন্ট হচ্ছে না। তাহলে এই রোগীটা তো একটা মাইল্ড কেস হিসাবে আমার কাছে থাকবে। এই রোগীটাকে আমরা বাসায় পাঠিয়ে দিতে পারবো, কারণ সে হোম ম্যানেজমেন্ট পাবে। দ্বিতীয় হচ্ছে একটা পেশেন্ট ডেঙ্গি সিনড্রোম কিন্তু তার ক্ষেত্রে কিছু ওয়ার্নিং সাইন আছে। যদি সেটা হয়ে থাকে, সেই যে ওয়ার্নিং সাইন গুলো আমরা বললাম এগুলোর একটা অথবা একাধিক যদি থেকে থাকে, তখনই আমরা তাকে বলে ফেলবো মডারেট ডেঙ্গি এবং এইসব রোগীগুলোর ক্ষেত্রে পসিবল হসপিটালাইজেশনের দরকার আছে। আরেকটা হচ্ছে যদি ওয়ার্নিং সাইন নাও থেকে থাকে, কিছু কিছু ডেঙ্গি ফিভার আছে যাদেরকে বলা হচ্ছে রিস্ক ফ্যাক্টর থেকে থাকতে তাদের অতি সহসাই তাদের সিভিরিটি হয়ে যেতে পারে। এরা কারা? এরা বছর কোমরবিড রিস্কি কন্ডিশন। কোভিড-19 যেমন আমরা কোমরবিড কন্ডিশনকে খোঁজার চেষ্টা করেছিলাম, ঠিক এখানেও আমরা খোঁজার চেষ্টা করি। পার্থক্য হচ্ছে ডেঙ্গির ক্ষেত্রে আমরা খোঁজার চেষ্টা করব ইনফ্যান্ট, একেবারে ছোট বয়সে বাচ্চা, তাদের ফ্যাটালিটি অনেক বেশি হতে পারে, সেজন্য তারা কিন্তু হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে যাবে। ওল্ডার এজ কোভিড-19 যেভাবে আছে ঠিক একই রকম ভাবে থাকবে। ডায়াবেটিস, হাইপার টেনশন, প্রেগনেন্সি যথারীতি একই রকম ভাবে ডেঙ্গির জন্য রিস্কি ফ্যাক্টর। যাদের করোনারি আর্টারি ডিজিজ আছে, যাদের হিমোগ্লোবিনোপ্যাথি আছে, ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন, ক্যান্সার পেশেন্ট অথবা কেমোথেরাপি পাচ্ছে, কোভিড-19 যেমন সিরিয়াস এখানেও সেই, অথবা কোনো রোগী আপনি অ্যান্টিকোয়াগুলেন্ট দিচ্ছেন, স্টেরয়েড পাচ্ছে, অ্যান্টিপ্লাটিলেট, ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট, তারা সবাই কিন্তু রিস্ক ফ্যাক্টরের মধ্যে থেকে যাবে। এইসব রোগীগুলা যদি কোনো ওয়ার্নিং সাইন নাও থাকে, তারপরও আমাদেরকে এগুলোকে মডারেট ডেঙ্গিতে ফেলতে হবে। তার কারণ হচ্ছে এদেরকে খুব দ্রুত মনিটরিং করা এবং ফ্রিকোয়েন্ট মনিটরিং করার অনেক বেশি প্রয়োজন। তার কারণ তাদের স্মল অ্যামাউন্ট অফ প্লাজমা লিকেজ যখন শুরু হয়ে যাবে, খুব দ্রুতই তারা সিভিয়ার ডেঙ্গিতে পড়ে যাবে। সুতরাং এই রোগীগুলোকে আমরা হসপিটালাইজ করার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য।
আরেকটা হচ্ছে সিভিয়ার ডেঙ্গি। অর্থাৎ আপনি যখন একটা রোগী দেখছেন, এই রোগীটা সিভিয়ার হ্যামোরেজ নিয়ে আপনার সামনেই উপস্থিত হয়েছে। আপনার সামনে শকে উপস্থিত হয়েছে। ডেঙ্গি শক সিনড্রোম শকে চলে আসছে। সিভিয়ার মেটাবলিক প্রবলেম হয়ে এসিডোসিস নিয়ে আপনার সামনে এসে উপস্থিত হয়েছে। সিরিয়াস অর্গান ডিসফাংশন হয়ে গিয়ে উপস্থিত হয়েছে। তখন আপনি যেখানেই থাকেন না কেন, তখনই ম্যানেজমেন্ট শুরু করতে হবে। এট দ্য স্পট। এটা সবচেয়ে ভালো হয় টারশিয়ারি কেয়ার লেভেল হাসপাতালে ভর্তি হলে। কিন্তু আমি বলব আমাদের দেশের বাংলাদেশের পার্সপেক্টিভ আপনি যেখানেই রোগীটিকে দেখেন না কেন, ইম্পোর্টেন্ট পয়েন্ট হচ্ছে সিভিয়ার ডেঙ্গি ক্লাসিফিকেশন সরার সঙ্গে সঙ্গে আপনাকে ফ্লুইড ম্যানেজমেন্ট অথবা চিকিৎসা শুরু করতে হবে। ফ্লুইড ম্যানেজমেন্টের প্রথমে আমি যে জিনিসগুলোকে আলোচনা করতে চেষ্টা করবো আপনাদের সঙ্গে, আমাদের ক্ষেত্রে আমরা অনেক ধরনের টেস্ট করি যেগুলো আমাদেরকে একটু গাইডলাইন দেয় যে তাদের কিন্তু ম্যানেজমেন্টে আপনার কোনো হেল্প করবে কিনা। ডেঙ্গির ক্ষেত্রে আপনারা জানেন যে সবচেয়ে বেশি পরিমাণ হেল্পফুল হবে হ্যামাটোক্রিট। আমরা যতই প্লাটিলেট কাউন্ট করি না কেন, প্লাটিলেট কাউন্ট কাউকে ডিকটেট করবে না যে তার ম্যানেজমেন্টটা কি হবে। ইভেন কারো যদি প্লাটিলেট কাউন্ট ৪,০০০ হয়, সেটাও আপনাকে কিন্তু ডিকটেট করবে না যে তার ম্যানেজমেন্ট প্রটোকলটা কি চেঞ্জ হবে নাকি কি হবে। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হ্যামাটোক্রিট। তার কারণ হ্যামাটোক্রিট দিয়েই আপনি বুঝে ফেলতে পারছেন একটা রোগীর প্লাজমা লিকেজ হচ্ছে। বলা আছে কোন একটা রোগীর বেসলাইন হেমাটোক্রিট থেকে মোর দেন 20% যদি হেমাটোক্রিট যদি প্লাজমা লিকেজ হয়ে যায়, তাহলে সেই হেমাটোক্রিটের পোর্শনটা উঠানামা করবে অনেক বেশি। এবং এই হেমাটোক্রিট লেভেল গুলো ভেরিয়েশন হবে। এই জন্য আমি বলবো যে ফ্লুইড ম্যানেজমেন্ট জানার আগে আপনাকে বুঝতে হবে একটা রোগীর হেমাটোক্রিট লেভেল ভেরিয়েশনের সঙ্গে কি কি চেঞ্জ আসতে পারে। মনে করেন কোন একটা ডিজিজ প্রগ্রেশন হচ্ছে, আমরা হেমাটোক্রিট লেভেল যদি তার বেশি পাই, তাহলে আমরা বুঝতে পারবো এটার প্লাজমা লিকেজ হচ্ছে। কিন্তু আমরা এমনও পেতে পারি যে নর্মাল যে হেমাটোক্রিট তার থেকে হেমাটোক্রিটটা অনেক কমে গেছে, 20% নিচে চলে আসছে। তাহলে সেটা বুঝাবে যে কোনো একটা রোগী ডেঙ্গির ব্লিডিং হচ্ছে। বুঝাবে যদি এটা ডে পার হয়ে যায়, হয়তো তার রিঅ্যাবজর্পশন ফেজ অথবা ভালো হয়ে যাওয়ার ফেজে চলে আসছে। এই জন্য এটা কমে যাচ্ছে। আরেকটা হতে পারে আপনি যখন ডিজিজ প্রগ্রেশন হচ্ছে এর মধ্যে দেখলেন হেমাটোক্রিট নর্মাল আছে, তাহলে নরমাল একটা পেশেন্ট একটা খারাপ রোগী আমরা ভর্তি করে চিকিৎসা দিচ্ছি, এটা কখন থাকবে? যদি কোনো একটা রোগীর প্লাজমা লিকেজও হচ্ছে, একই সঙ্গে যদি তার ব্লিডিংও থাকে, তখন কিন্তু হেমাটোক্রিট লেভেল নরমাল হতে পারে। ট্রিটমেন্ট রিলেটেড সঙ্গে আপনার হেমাটোক্রিট চেঞ্জের ভেরিয়েশন হতে পারে। আপনি যদি কাউকে ব্লাড ট্রান্সফিউশন করেন, হেমাটোক্রিট অনেক বেড়ে যাবে। আমরা এইসব ডেঙ্গি পেশেন্টদেরকে ফ্লুইড ম্যানেজমেন্ট দিই। যাদেরকে আমরা ফ্লুইড থেরাপি দিই, ক্রিস্টালয়েড হোক, কলয়েড হোক, প্লাজমা যাই হোক, তাদের হেমাটোক্রিট কমে যাবে। যখন আপনি দিয়ে ফেলবেন তারপরে যদি রেকর্ড করেন। যদি এমন হয় একটা রোগীর ডিজিজ চলছে, ডেঙ্গি হেমোরেজিক ফিভার অথবা ডেঙ্গি ফিভার, ক্লাসিক্যাল অথবা সিভিয়ার, এবং একই সঙ্গে আমরা চিকিৎসা দিচ্ছি, সেক্ষেত্রে যদি দেখেন আপনার হেমাটোক্রিট বেড়ে গেছে, তাহলে আপনি বুঝবেন যে প্লাজমা লিকেজ এবং ব্লাড ট্রান্সমিশন এই দুইটার পেশেন্টের হয়ে গেছে। একসঙ্গে যদি হয় তখন কিন্তু হেমাটোক্রিট বেড়ে যাবে। যদি কারো ব্লিডিং থাকে এবং আমরা যদি আইভি ক্রিস্টালয়েড কলয়েড ফ্লুইড দিই, তাহলে হেমাটোক্রিট কমে যেতে পারে। আর যদি দুইটার কম্বিনেশন হয়, মানে প্লাজমা লিকেজও দিচ্ছি, ফ্লুইড দিচ্ছি, ব্লিডিং দিচ্ছি, আবার ব্লাড ট্রান্সমিশনও দিচ্ছি, তাহলে কিন্তু এটা নো চেঞ্জ থাকবে না। তাহলে এটা একটা বেসিক আইডিয়া ফ্লুইড চেঞ্জের আমাদের মাথায় রাখতে হবে হেমাটোক্রিট ভ্যালুগুলা ডিজিজের সঙ্গে অথবা ট্রিটমেন্টের সঙ্গে ভেরিয়েশন হওয়া যাবে। সুতরাং একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে হেমাটোক্রিটকে কখনোই তার নিজস্ব ওন দিয়ে আমরা যেন ইন্টারপ্রিট না করি। এই হেমাটোক্রিট যে উঠা করছে, নামা করছে অথবা নরমাল থাকতেছে, এটা ক্লিনিক্যাল কনটেক্সটের সঙ্গে যদি আমরা না মিলাই, তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাবো। এবং কোন ফেজে ডেঙ্গির আছে সেটা যদি আমরা না হিসাব করি, তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়বো। এই জন্য আমি বলবো যখন আমরা হেমাটোকিট পাঠাচ্ছি, দেখতে হবে এই রোগীটার হেমোডাইনামিক ইভ্যালুয়েশন করেছি কিনা, এই রোগীটার হিমোডাইনামিক ইভ্যালুয়েশনের সঙ্গে হেমাটোকিট চেঞ্জ হচ্ছে কিনা। সেটাই তখন গুরুত্বপূর্ণ হবে। আমরা যে ফ্লুইডটা দিলাম তার আগে কি হেমাটোকিটটা পাঠালাম নাকি তার পরে পাঠালাম, তাহলে ভেরিয়েশন হবে। আমরা কি হোল ব্লাড ট্রান্সফিউশন অথবা প্যাক্সেলের আগে পাঠালাম না পরে পাঠালাম, তাহলে এটার ভেরিয়েশন হবে। আরেকটা হচ্ছে ডেঙ্গি ডিফারেন্ট ফেজে থাকে, আমি সেখানে আলোচনায় যাই নাই, কিন্তু আপনারা সবাই জানেন একটা ফেব্রাইল ফেজ, তারপর একটা এফেব্রাইল ফেজ, এবং তারপর একটা কনভালেসেন্স। এই ফেজের কোন সময়ে কোন ডিউরেশনে আমরা হেমাটোকিটটা করতে চাচ্ছি, তার মধ্যে ভেরিয়েশন হবে। সুতরাং আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হেমোডাইনামিক স্ট্যাবিলিটি। যদি কোনো একটা পেশেন্টের হেমোডাইনামিক আনস্টেবল থাকে, তার হেমাটোকিট যাই থাকুক না কেন, এটাই আপনাকে প্রিন্সিপাল ড্রাইভ দিবে আমরা ফ্লুইড দিতে। তাহলে একটা রোগীর ক্লিনিক্যাল ভ্যালুজ অফ হেমোডাইনামিক স্ট্যাবিলিটি উইল ডিকটেট
the possibility of IV fluid therapy at the very first contact এবং সেটার সঙ্গে হেমাটোক্রিট ভ্যালু উঠানামা করছে কিনা একটা গাইড হিসেবে থাকে। সুতরাং আমরা শুধুমাত্র হেমাটোক্রিটকে যাতে ইন্টারপ্রিটেশন না করি, not in the other way around. So it will be always a clinical hemodynamically followed by hematocrit as a guide. এবং ইন্টারেস্টিং ফলাফল দেখেন, যদি কোনো একটা পেশেন্টের আপনি যদি হেমাটোক্রিট অনেক বেশি রাইজ পান, এই রোগীটা যদি আনস্টেবল ভাইটাল সাইন থাকে, তখনই আপনি বুঝে ফেলবেন দিস ইজ অ্যাক্টিভ প্লাজমা লিকেজ। তখনই আপনার সিদ্ধান্ত আসবে আমার তাকে ফ্লুইড দিতে হবে। দ্য পেশেন্ট নিড আইভি ফ্লুইড। যদি কোনো একটা পেশেন্টের রাইজ অথবা পারসিস্টেন্টলি রাইজ হেমাটোক্রিট কিন্তু তার স্টেবল ভাইটাল সাইন থাকে, সেই পেশেন্টের কোন রকম ফ্লুইড দেওয়ার প্রয়োজন নেই। আবার খেয়াল করেন, যদি কারো স্টেবল ভাইটাল সাইন থাকে, তাদের হেমাটোক্রিট বাড়ছে অথবা বাড়াই ছিল, এই অবস্থা যাই থাকুক না কেন, তাদের ফ্লুইড দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের কি করতে হবে? শুধুমাত্র মনিটরিং করতে হবে ক্লোজলি। হেমাটোক্রিট শুড বি নর্মাল উইদিন 24 আওয়ার। 24 ঘন্টার মধ্যে এটা ঠিক হয়ে যাবে। তার কারণ কি? প্লাজমা লিকটা বন্ধ হয়ে গেছে। প্লাজমা লিক বন্ধ না হলে তার স্টেবল ভাইটাল সাইন হতো না। তো দেখেন, হেমাটোক্রিট কখনোই ডিকটেট করছে না, ভাইটাল সাইন ডিকটেট করছে তাকে দিবেন কি দিবেন না। ঠিক একই রকম ভাবে আপনি হেমাটোক্রিট করলেন, সেটা কমে গেল অথবা পারসিস্টেন্টলি ডিক্রিজ হচ্ছে, এই রোগীটার সঙ্গে যদি আনস্টেবল ভাইটাল সাইন থাকে, অর্থাৎ পালস ব্লাড প্রেশার যদি পালস বেশি থাকে, ব্লাড প্রেশার যদি কমে যায়, তখনই আপনি বুঝে ফেলবেন কোথাও না কোথাও একটা ম্যাজর ব্লিডিং হচ্ছে। সে ব্লিডিংটা আপনার কনসিল হতে পারে লুকোনো, অথবা রিভিল হতে পারে, কিন্তু তখনই আপনি বুঝে ফেলবেন এই রোগীটার ব্লাড ট্রান্সমিশনের দরকার আছে। কিন্তু একটা রোগীর হেমাটোক্রিট কমে যাচ্ছে অথবা একটু কমই ছিল, কিন্তু তার ভাইটাল স্টেবল সাইন আছে, এটা কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে তার হেমোডাইলিউশন হচ্ছে, অথবা আমরা যে রিপ্লেসমেন্ট দিলাম সে এক্সট্রা ভ্যাসেটেড ফ্লুইড গুলোর মাধ্যমে রিসার্কুলেশন হচ্ছে। সুতরাং আইভি ফ্লুইড যেটা দিচ্ছেন সেটাকে স্টেপ ওয়াইজ কমায় নিয়ে আসতে হবে অথবা ডিসকন্টিনিউ করতে হবে। তাহলে দেখেন ভাইটাল সাইনের গুরুত্ব কত বেশি একটা সিভিয়ার ডেঙ্গির জন্য। কারণ এটাই ডিকটেট করবে আপনার ফ্লুইড, আপনার ব্লাড আপনি দিবেন কি দেবেন না, এবং কনটেক্সটটাকে তখন আপনি মিলাবেন হেমাটোক্রিটের সঙ্গে। কখন আমরা শুরু করতে চাই ফ্লুইড, কখন আমরা ফ্লুইড বন্ধ করতে চাই, এটার প্রিন্সিপলটা কি? আমি বলবো, যখন ফেব্রাইল ফেজ থাকবে, তখন আইভি ফ্লুইডটাকে আমরা একটু লিমিটে রাখার চেষ্টা করি। তার কারণটা হচ্ছে, আর্লি যদি কাউকে আপনি আইভি ফ্লুইড থেরাপি দিয়ে ফেলেন, সেটা ফ্যাটাল ফ্লুইড লোড করে ফেলতে পারে। তার কারণ রোগীটা জ্বর আছে এবং সে যদি মুখে খেতে পারে, তাকে আপনি ওরাল ফ্লুইড দিলেই যথেষ্ট হয়। সুতরাং আইভি ফ্লুইডের প্রয়োজন হচ্ছে না। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যাদেরকে আমরা শুধু জ্বরের মধ্যে ঠিক আছে একটা ফ্লুইড দিয়ে দিই, আমাদের অনেক রোগীগুলো চায় যে আমাকে একটা স্যালাইন দিয়ে দিন। আপনি যদি নন আইসোটোনিক আইভি ফ্লুইড দিয়ে দেন, সম্ভাবনা বেশি থাকবে আপনার ফ্লুইডটাকে ওভারলোড করে দিতে পারে। তাহলে কোন সময় শুরু করতে হবে? যখন ক্রিটিক্যাল ফেজ থাকে। ক্রিটিক্যাল ফেজটা কোন সময় হবে? যখন পেশেন্টের এফেব্রাইল হবে। এফেব্রাইল কখন হবে? সাধারণত ডেঙ্গি পেশেন্টের আপনার জ্বর থাকে 2 থেকে 7 দিনের মধ্যে, কিন্তু প্রিডমিনেন্টলি 3 থেকে 4 দিনের পরে ম্যাক্সিমাম রোগীগুলো আপনার এফেব্রাইল হয়ে যায়। কিন্তু তখনই কিছু কিছু রোগী ক্রিটিক্যাল ফেজে চলে যাবে, এবং ওই ক্রিটিক্যাল ফেজে আপনাকে আইভি ফ্লুইড ইজ আ মাস্ট। এবং এই ক্রিটিক্যাল ফেজে যদি পেশেন্ট আপনার শকে থাকে, তাহলে এক ধরনের আওয়াজ পর্যন্ত আইভি ফ্লুইড লাগে। যদি নন শকে থেকে থাকে, তাহলে আরেক ধরনের আওয়াজ পর্যন্ত তার ফ্লুইড লাগে। কিন্তু প্রিডমিনেন্টলি দেখা যাচ্ছে ক্রিটিক্যাল ফেজ সাধারণত 48 আওয়ার্স এর বেশি থাকে না। এজন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন ডেঙ্গি যাদের ফ্লুইড লাগছে, তাদের ফ্লুইড রিকোয়ার হয় ম্যাক্সিমাম 24 টু 48 আওয়ার্স। খেয়াল করতে হবে, যে রোগীটা আপনার কাছে শক নেই, সেই রোগীটাকে যখন আপনি ম্যানেজমেন্ট শুরু করছেন, তাকে 48 ঘন্টা পর্যন্ত ক্রিটিক্যাল ফেজে ফ্লুইডটা দিতে হবে। কিন্তু যে রোগীটা আপনার কাছে শকে চলে আসে, তার অলরেডি লিক হয়ে গিয়ে আপনার কাছে শকে চলে আসে, তার ক্ষেত্রে কিন্তু এত বেশি দিন, এত বেশি সময় কিন্তু ফ্লুইড দিতে হবে না। আরেকটা হচ্ছে, যে সময়টাতে পেশেন্ট রিকভারি অথবা কনভালসেন্স ফেজ, এখানে আমরা যেন আইভি ফ্লুইডটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। তার কারণ এই এক্সট্রা ভ্যাসেটের যে ফ্লুইডটা চলে গেছে লিক করে, সেটা আবার ব্যাক করে চলে আসবে প্লাজমা, আমাদের ব্লাড ইন্ট্রাভাস্কুলার জায়গা। সেখানে যদি আমরা ফ্লুইড বেশি দিয়ে ফেলি, ফ্লুইড ওভারলোড। আরেকটা হচ্ছে কি ধরনের ফ্লুইড আমাদের দেয়া উচিত এবং সেটার প্রিন্সিপালটা। আমি বলবো যে আমরা চেষ্টা করব আইসোটনিক সলিউশন দিতে। আইসোটনিক সলিউশন মানে নরমাল স্যালাইন এবং রিঙ্গার্স ল্যাকটেট অথবা রিঙ্গার্স অ্যাসিটেট। আরেকটা আছে ফ্লুইড, এটা হলো কলয়েড,
সেই কলয়েডটাকে আমরা রাখিয়ে দেবো কার জন্য? যদি ডেঙ্গি শক সিনড্রোমের পেশেন্ট থাকে, একেবারে পেশেন্ট ক্যাটাগরি সি যেগুলোকে আমরা বলি একেবারে ডেঙ্গি শক সিনড্রোম, তাদের জন্য আমরা এটাকে প্রেফার রাখার চেষ্টা করব। এখানে দেখেন নিচে একটা ছবিতে দেখানো হচ্ছে যে নরমাল স্যালাইন এবং রিঙ্গার্স এর মধ্যে কি কি পার্থক্য, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ল্যাকটেট, ক্যালসিয়াম এবং অসমোলালিটির পার্থক্যগুলো কিভাবে হয়। আপনি দেখবেন আমরা যখন নরমাল স্যালাইন দিয়ে শুধু সোডিয়াম এবং ক্লোরাইড দিই, এটা আমাদের বডির আইডিয়াল যে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড অথবা ইন্ট্রা ভেসেল ফ্লুইড সেটা নয়। কিন্তু রিঙ্গার্স ল্যাকটেট যদি আপনি দেখেন তাহলে দেখবেন এটা আমাদের বডির যে অসমোলালিটি তার সবচেয়ে কাছাকাছি থাকে। তার কারণ সোডিয়াম থাকে দেখেন 130, কিছু পটাশিয়াম থাকে 109 থাকে, 28 থাকে ল্যাকটেট যেটা আমাদের বডি রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং ক্যালসিয়াম হার্টম্যান সলিউশনও দেখবেন কাছাকাছি। সেখানে হয়তো পটাশিয়ামের মাত্রাটা কিছুটা বেশি থাকে, ল্যাকটেটটা কিছুটা হয়তো বেশি থাকে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে এই যে জায়গাগুলো আমরা দেখলাম এর মধ্যে সবচেয়ে আইডিয়াল আমাদের বডির সঙ্গে কাজ কে যাচ্ছে? যাচ্ছে দেখবেন রিঙ্গার্স ল্যাকটেট। তাহলে আমরা কি আইভি ফ্লুইড চুজ করার সময় সবার আগে রিঙ্গার্স ল্যাকটেট চুজ করব? আমি বলবো প্রথমেই যেন আমরা এটা চুজ না করি। কেন? তার কারণ কোন একটা সিভিয়ার পেশেন্টকে আপনি ফ্লুইড দিয়ে ম্যানেজ করতে পারেন। এবং সিভিয়ার ডেঙ্গির একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস এবং তাদের ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে। এজন্য প্রাইমারিলি যদি কোনো ফ্লুইড চুজ হয় সেটা আইসোটোনিক হবে এবং প্রেফারেবলি হবে নরমাল স্যালাইন। তাহলে কোন ফ্লুইডটা আমরা সাধারণত দেওয়ার চেষ্টা করব না? একটা আমরা চেষ্টা করব না কোনো না কোনো ভাবে হাইপোটোনিক সলিউশন যা আমাদের দিতে না হয়। 0.45% নরমাল স্যালাইন ইভেন ডিউরিং দ্য ফেব্রুয়ারি। বিশেষ করে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যেন এটা দেওয়ার চেষ্টা না করি। যদি কোনো বেবি স্যালাইন থাকে তাদের ক্ষেত্রে হয়তো আপনি এটা চুজ করতে পারবেন অথবা পেডিয়াট্রিক্স কেজে, কিন্তু নট ফর দ্য অ্যাডাল্ট। ডেক্সট্রার সলিউশনটাকে আপনি চেষ্টা করবেন যথাসম্ভব অ্যাভয়েড করা যায় কিনা। তার কারণ হাইপার গ্লাইসিমিয়া হতে পারে ডেঙ্গি সিনড্রোম সিভিয়ারে। এটা একটা স্ট্রেসফুল কন্ডিশন, সেটার জন্য আপনার অনেক বেশি পরিমাণ গ্লুকোজ বেশি থাকতে পারে এবং সেক্ষেত্রে আপনার এটা ক্যাটাস্ট্রোফ হয়ে যেতে পারে। ইভেন আপনার কিটোএসিডোসিস হয়ে যেতে পারে আন্ডারনিথ যদি ডায়াবেটিস থাকে। আবার একই রকম ভাবে ডেক্সট্রার সলিউশনটা আপনি ইউজ করতে পারবেন যদি কারো হাইপোগ্লাইসেমিক স্টেট থাকে, কিন্তু তাদেরকে খুব ফ্রিকোয়েন্টলি গ্লুকোজ মনিটরিং করতে হবে। আপনি দেখবেন হোয়াট আইভি ফ্লুইড শুড নট বি ইউজের মধ্যে দুটা জিনিস লেখা আছে, একটা অ্যালবুমিন সলিউশন, একটা হলো ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। এটা কেন? এটা এই জন্য যে আপনি যে কোনো ধরনের অ্যালবুমিন সলিউশন দিয়ে এই পেশেন্টগুলোকে ম্যানেজ করতে পারবেন। অনেক ধরনের পার্সেন্টেজে অ্যালবুমিন সলিউশন থাকে, 4%, 8%। এগুলো সবগুলোই হাইপোটোনিক সলিউশন, এগুলো ডেট্রিমেন্টাল হতে পারে। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা না কেন? সেটাও আমরা যখন নেক্সট আসবো তখন ডিসকাশন বলা হচ্ছে কেন আইসোটোনিক ফ্লুইড। প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে কত পার্সেন্টেজ বডি ওয়েটে আপনার ওয়াটার থাকে। আপনারা জানেন ইন্টারসেলুলার ফ্লুইডে আমাদের প্রায় 60 থেকে 70% বডি ওয়াটার থাকে। এই ইয়ং বাচ্চাদের ক্ষেত্রে হয়তো আরো বেশি থাকে। তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং ইন্টারভাস্কুলার স্পেসের পরিমাণটা কিন্তু ইন্টারসেলুলার ফ্লুইড থেকে কম, অ্যারাউন্ড ধরেন 40%। এবং এই 40%-এর মধ্যে 3/4 থাকে এক্সট্রাসেলুলার ফ্লুইড, আর মাত্র ইন্টারভাস্কুলার স্পেস মানে ব্লাড ভেসেলের মধ্যে থেকে 1/4 এক্সট্রাসেলুলার। এখন আপনি যদি কোনো আইসোটোনিক ফ্লুইড দেন, কাউকে 1 লিটারের মতো 0.9% সোডিয়াম ক্লোরাইড দেন, এই 1/4 এক্সট্রাসেলুলার ফ্লুইড মানে হচ্ছে 250 সিসি, এটা ভাস্কুলার স্পেসে যাবে, আর 750 সিসি যাবে এক্সট্রাসেলুলার ফেজ। যেহেতু এটা আইসোটোনিক, ইন্টারসেলুলার ফেজ কিন্তু তার যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনি অ্যাটলিস্ট 1 লিটারের মধ্যে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে 250 ml ফ্লুইডটাকে আপনি পাঠাতে পারছেন। কিন্তু আপনি যদি একটা হাইপোটোনিক ফ্লুইড চুজ করেন তাহলে প্রথমেই 60 থেকে 70% চলে যাবে ইন্ট্রা সেলুলার ফ্লুইড হিসাবে। তাহলে বাকি যে পোর্শন থাকবে তার মাত্র 333 ml এক্সট্রা সেলুলার ফ্লুইড যাবে, এবং এক্সট্রা সেলুলার ফ্লুইডে 333 ml এর 1/4 মানে মাত্র 83 ml ইন্ট্রাভাস্কুলার স্পেসে যাবে। এখন একটা শকের পেশেন্টকে যদি আমরা এই ফ্লুইডটা চুজ করি, আপনি কি তাকে রিসাসিটেট করতে পারবেন? শকের পেশেন্টকে ফ্লুইড দিয়ে রিসাসিটেট করতে হয়, রিপ্লেসমেন্ট নয়। এই রিসাসিটেশনের জন্য আপনাকে একটা লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড কুইকলি দিতে হয়। এটা কিন্তু আপনি হাইপোটেনিক ফ্লুইডে দিতে পারবেন না। সেকেন্ড ইস্যু হচ্ছে ক্রিটিক্যাল ফেজে কি হয়। যখন আপনাদের ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার অথবা আপনার সিভিয়ার ডেঙ্গি হবে, তখন দেখা যাচ্ছে যে আমাদের ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে ফ্লুইডটা শিফট হয়ে আদার এক্সট্রা সেলুলার ফ্লুইডে চলে যাচ্ছে। তার মানে ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টটা আরো ছোট হয়ে যাচ্ছে। এই ফ্লুইড গুলা শিফট হয়ে যাচ্ছে এক্সপান্ডেড একটা সেলুলার ফ্লুইড, যেমন ধরেন পেরিটোনিয়াল ফ্লুইড,
যেমন ধরুন ব্রুডাল ফ্লুইড এবং ক্ষেত্র বিশেষে মাঝে মধ্যে সফট টিস্যু ইভেন পেরিকার্ডিয়ামও যেতে পারে, ভেরি রেয়ার। তাহলে আমরা যখন আইসোটোনিক ফ্লুইড দেব, ইভেন 250 ml এরও কম আমরা ইন্ট্রাভাস্কুলার স্ট্রাকচার দিতে পারবো। আর যদি হাইপোটনিক ফ্লুইড দিই, 150 ml ফ্লুইডও আমরা দিতে পারছি। তাহলে দেখেন কত সমস্যা হতে পারে। এবং ক্রিটিক্যাল ফেজের ক্ষেত্রে আমরা যদি ভালো পরিমাণ ফ্লুইড দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আইসোটোনিক ফ্লুইড দিতে হবে, কখনোই যেন হাইপোটনিক না। কলয়েড, এটা তো একটা হাইপার স্ট্যাটাস অফ দ্য হাইপারসমোলার ফ্লুইড, এটা আমরা কখন দেব? আমি বলবো চুজ করে ফেলবেন যদি কোনো রোগী হাইপোটেনসিভ শক থাকে, সেটা কম্পেনসেটেড শক অথবা ডিকম্পেনসেটেড শক হতে পারে। যদি ডিকম্পেনসেটেড শক হয়, আরো আর্লি কলয়েড যেন আমরা দিতে পারি সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যখন শকে রোগীটা থাকবে, প্রথম ফ্লুইডটা যেন ক্রিস্টালয়েড হয়, সেকেন্ড শক হইলেই অর্থাৎ যদি রিকভারি না হয়, সেটাই যেন আমাদের কলয়েড হয়। তাহলে সেকেন্ড শক, থার্ড শক, আফটার দ্য ফার্স্ট ক্রিস্টালয়েড, দুইটা দিয়েই কিন্তু আমাদেরকে কলয়েড দিতে হবে। এবং খেয়াল করতে হবে, হেমাটোক্রিট ডাজ নট ডিক্রিজ আফটার দ্য ক্রিস্টালয়েড অ্যাডমিনিস্ট্রেশন। এইরকম যদি স্ট্যাটাস আমাদের হয়ে যায়, আমরা একটা ক্রিস্টালয়েড দিয়েছি কিন্তু তারপরে হেমাটোক্রিট কমছে না, তখনই আমরা ডিসাইড করবো কলয়েড থেরাপি দেওয়া যায় কিনা। কলয়েড থেরাপির ডোসেজ সারাদিনে আপনি 30 থেকে 50 ml পার কেজি দিতে পারেন। কোন কলয়েডটা দিবেন না দিবেন সেটা আমরা আলোচনায় পরে আসবো। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কেন কলয়েড ডেঙ্গি শক সিনড্রোমে ব্যবহার, প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে, আপনি একটা হাইপার অসমোলার ফ্লুইড দিচ্ছেন এই জন্য যেন এটা সার্কুলেশনে দীর্ঘ সময় থাকতে পারে, যাতে এটা লম্বা সময় থাকলে হেমাটোক্রিটটা কমে যেতে পারে, যাতে এটা কার্ডিয়াক ইন্ডেক্সটাকে ভালো বেটার ইমপ্রুভমেন্ট করাতে পারে, যাতে এই হাইপার কলেরাসমোলা যদি ভাস্কুলার স্পেসে থাকে, যে ফ্লুইডটা আমরা একটা সেলুলার ফ্লুইডে পাঠিয়ে দিয়েছি সেখান থেকে শিফট হয়ে ভাস্কুলার স্পেসে আবার রিঅ্যাবজর্পশন হতে পারে। সেই জন্যই কিন্তু আমরা কলয়েডকে চুজ করি। সমস্যা কি? সমস্যা হচ্ছে, যে কলয়েডটা দেওয়া হয় আপনারা সবাই জানেন এটার অ্যালার্জিক রিঅ্যাকশন আছে। কিছু কিছু কলয়েড আছে যেগুলো কোয়াগুলেশন সিস্টেমকে ইম্পেয়ারমেন্ট করে। তার অনেকগুলো প্রমাণ আপনার ইন ভিট্রোতে আছে, ইন ভিভোতেও কিছু কিছু পাওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে পটেনশিয়ালিটি আছে তার রেনাল ইম্পেয়ারমেন্ট হওয়ার। কতটুক দিব এবং কেন দিব, এর প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে, আপনি মিনিমাম অ্যামাউন্ট অফ ইন্টারভেনাস দিবেন, যাতে একটা রোগীর পারফিউশন ভালো হয় এবং ইউরিন আউটপুট ভালো থাকে। ভলিউম বেসড অন আইডিয়াল বডি ওয়েট আমরা দিতে পারি কিনা এটা আমাকে খেয়াল করতে হবে। আপনার কাছে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড অ্যাপ্রোপ্রিয়েট সময় অনুযায়ী যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু ডেঙ্গি পেশেন্টকে আপনি সার্ভাইভ করাতে পারবেন, যত ক্রিটিক্যাল কেসই থাকুক। এটা হচ্ছে সবচেয়ে বিউটি। এমনও হতে পারে আপনার 500 ml ফ্লুইডটা আপনি এমন একটা টাইমে এমন ভাবে দিয়েছেন যে তার ভাইটালসটা ভালো হয়ে গেছে। এই জায়গাটা আমাদের যদি মিসিং হয়ে যায় তাইলে সবচেয়ে বড় সমস্যা। এবং আমরা যদি এটা বুঝে ফেলতে পারি কত ফ্যাস্ট দিতে হবে, কত পরিমাণ দিতে হবে, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো। আর যখন আমরা ফ্লুইড ম্যানেজমেন্টের পরবর্তী স্টেজগুলোতে আসবো তখন আমরা এটা আলোচনা করবো। আরেকটা হচ্ছে, আপনি রেসপন্স হচ্ছে কিনা এটা কিভাবে দেখতে চান? আমি বলবো রেসপন্স হচ্ছে কিনা দেখার সবচেয়ে ভালো আইডিয়া হচ্ছে হেমোডাইনামিক স্ট্যাবিলিটি। আপনি যাকে ফ্লুইড দিচ্ছেন, এই ফ্লুইডটা রোগী কাকে দিচ্ছেন, আইদার মডারেট অথবা সিভিয়ার ডিগ্রিকে, যাদের ভাইটাল সাইন গুলো ভালো নয়। তাহলে ভাইটাল সাইন দেখেই আপনাকে ডিকটেট করতে হবে যে ফ্লুইডটা আমরা দিয়েছি সেটা কি কারেকশন হয়ে যাচ্ছে। এই জন্য পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলবো, হেমোডাইনামিক স্ট্যাবিলিটির সঙ্গে চেক করে তার ইউরিন আউটপুটটা কি হচ্ছে। যদি কাউকে ফ্লুইড দেন তার সঠিক ইউরিন আউটপুট হবে, সেটাও আপনাকে একটা গাইড করবে। সো এই জন্য যাকে আপনি ইমপ্রুভমেন্ট অফ দ্য হেমোডাইনামিক স্টেট পাচ্ছেন, তার ইউরিন আউটপুট বেড়ে গেছে, যে মুখে খেয়া শুরু করতে পারছে ফ্লুইড এবং হেমাটোক্রিট চলে আসছে বেস দেয়, তখনই আমরা বলতে পারবো যে এই রোগীটার কারেকশন হয়ে গেছে শকের থেকে। তাহলে এই প্রিন্সিপাল গুলো যেন আমরা মনে রাখি। একটা হলো কি পরিমাণ ফ্লুইড কত ফাস্ট লাগবে, এটা একটা কম্পেনসেটেড শক, ডিকম্পেনসেটেড শক আপনারা সবাই জানেন। তবে আমি প্রিন্সিপালটা বলি, শুরুটা আপনাকে করতে হবে অ্যাডাল্টের জন্য 5 to 10 ml পার কেজি ইন 1 hour। হাইপোটেনসিভ শক মানে যারা ডিকম্পেনসেটেড তাদের জন্য আরেকটু বেশি, 10 to 20 ml পার কেজি 15 to 30 মিনিট, নট 1 hour। আর যদি চিলড্রেন হয় তাহলে কম্পেনসেটেড শকে কিন্তু অ্যাডাল্টের মতো করে হাইপোটেনসিভ শকে দিতে হবে 10 to 20 ml পার কেজি ফর 1 hour। আর যদি তারা ডিকম্পেনসেটেড থাকে 20 ml পার কেজি উইদিন 15 to 30। তাহলে দেখেন, চিলড্রেনদেরকে আরো বেশি দ্রুত দিয়ে দ্রুত গতিতে ম্যানেজমেন্ট শুরু করতে হবে শকের, এবং রেসপন্স অফ দ্য চিলড্রেন উইল বি ফার ইজিয়ার এন্ড বেটার দ্যান দ্যাট। কখন বন্ধ করতে হবে?
যখন আমরা বুঝতে পারবো ক্রিটিক্যাল ফেজ পার হয়ে গেছে তখনই বন্ধ করে দিতে হবে। বন্ধ করার সিস্টেমটা কি হবে? স্টেপ ওয়াইজ হবে। স্টেপ ওয়াইজ আপনি তুলবেন, স্টেপ ওয়াইজ। আরেকটা হচ্ছে আপনি ডেফিনেটলি বন্ধ করে দিবেন কখন? যদি আপনার কাছে ক্লিনিক্যালি অথবা ল্যাবরেটরি এভিডেন্সে মনে হয় ইন্টারভেনাস ফ্লুইডটা ওভারলোড করে ফেলেছে, যদি আপনার কাছে মনে হয় একটা হাইপারটেনসিভ পেশেন্ট ফ্লুইড দেওয়া হয়েছে কিন্তু ভাইটালস গুলো খুব ভালো, তখনই বন্ধ করতে হবে। যদি কোনো পেশেন্টকে আপনি ফ্লুইড দিচ্ছেন তার ব্রেথলেসনেস ডেভেলপমেন্ট হয়ে গেছে এবং আপনি ডায়াগনোসিস করেছেন পালমোনারি এডিমা, তখনই ফ্লুইড বন্ধ করে দিতে হবে। আরেকটা হচ্ছে যদি পেশেন্ট কনভালেসেন্স চলে যায় 48 ঘন্টার পরে আপনি ফ্লুইড দেবেন। এবার আসেন আমরা আমাদের যে পেশেন্ট গুলো ফ্লুইড ম্যানেজমেন্ট দিব তাদেরকে কিভাবে ভাগ করে দিব। আমরা কিন্তু 3টা গ্রুপে ভাগ করছি দেখেন। একটা রোগী সে বাসায় ম্যানেজমেন্ট পাচ্ছে মাইল্ড ডেঙ্গি, তাদের কোনো ওয়ার্নিং সাইন নেই এবং তাদের কোনো ম্যাচ ও রিস্ক ফ্যাক্টর, তাদের কোনো সিভিয়ার সাইন নেই। তাহলে এই রোগীগুলো বাসায় থাকবে কোনো সন্দেহ নেই এবং আগের গ্রেড এটা যেখানেই পড়ে থাকুক না কেন এরা মুখে খেতে পাচ্ছে কারণ আপনি কোনো ওয়ার্নিং সাইন বলেন নাই তো। সুতরাং ওরাল রিহাইড্রেশন সলিউশন শুড বি গিভেন। কথা হচ্ছে যে মুখে যারা খাচ্ছে তাদেরকে শুধুমাত্র ওর স্যালাইনই খাবে, আর কি কিছু খেতে পারবে না? আমি বলবো পারবে। যদি তাদেরকে মনে করেন যে কিছু স্যুপ দিতে চান দিবেন। তারা কি ডাব ওয়াটার খেতে পারবে? আমি বলবো হ্যাঁ পারবে। তারা কি বার্লি ওয়াটার খেতে পারবে? আমি বলবো পারবে। তো তারা কি স্পোর্টস ড্রিঙ্ক খেতে পারবো? আমি বলবো যে দেওয়ার চেষ্টা করবেন না। তার কারণ স্পোর্টস ড্রিঙ্কের মধ্যে আপনার সল্ট অথবা লবণের মাত্রাটা অনেক কম, তাতে কিন্তু রিপ্লেসমেন্ট হবে না। শুধু কি পিওরলি পানি খাবে? আমি বলবো নয়, কারণ শুধুমাত্র পানির ডাইলিউশন বাড়ায় দিবে, হাইপোন্যাট্রিমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আমরা চুজ করব যখন তখন বলবো আপনি তো আপনার খাওয়ার সময় পানি খাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনাকে এক্সট্রা ফ্লুইডটা যেটা নিতে হবে সেটা আইদার ওর স্যালাইন অর ডাব ওয়াটার অর বার্লি ওয়াটার অথবা একেবারে ফ্রেশ জুস যদি হয়ে থাকে তাহলে সবচেয়ে ভালো হবে। এবং কতটুকু অ্যামাউন্ট আপনি দিবেন সেটা ভেরিয়েশন হবে। বাচ্চাদের ক্ষেত্রে একরকম, আপনার অ্যাডাল্টের ক্ষেত্রে একরকম। আমি বাচ্চাদের ক্ষেত্রে দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখেন যে 3 থেকে 10 কেজি হলে 100 ml পার কেজি। যদি 10 থেকে 20 বছর 20 কেজির বাচ্চা হয় তাহলে 75 ml পার কেজি পার ডে। 20 to 30 যদি আপনার কেজির বেবি হয় তাহলে 50 থেকে 60 ml। আর মোর দেন 30 to 60 হয়ে যাবে 40 থেকে 50 ml পার ডে। আমি বলবো অন এন এভারেজ যদি আমরা বলি একটা অ্যাডাল্ট পার্সনের জন্য আপনি 50 ml পার কেজি হিসাব করে যতটুকু ফ্লুইড আসবে সেটাকে হিসাব করতে পারেন এবং সেখানে প্রায় দেখবেন প্রায় 2.5 লিটারের মতো ফ্লুইড চলে আসে এবং আমাদের কিন্তু এক গ্লাসের মধ্যে থাকবে প্রায় আপনার 250 ml। তাহলে একটা রোগীকে আপনি যদি বলেন যে কি পরিমাণ সে এগুলো দিবে, আপনি বলবেন যে 6 থেকে 8 গ্লাস পরিমাণ সে যেন এই ওরাল সলিউশনটা সে মুখে নেয়। 6 থেকে 8 গ্লাস কেন? কেন 10 গ্লাস নয়? তার কারণ সে যখন খাওয়া দাওয়া করে তার কিন্তু সে পানি খায়, ওই জায়গাটা আপনি তাকে পানি দিয়ে দেন কোনো সমস্যা নেই, কিন্তু বাকি 6 থেকে 8 গ্লাস যেন এই সল্ট কন্টেনিং সলিউশন সে মুখে নেয়, এটা আমরা যেন খেয়াল করি। তাহলে এটা হলো আপনাদের জন্য খুব ইজি, স্পোর্টস ড্রিঙ্ক আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা চলে গেল যে রোগীগুলো আমাদের কাছে আসছে ফ্লুইড ইনপেশেন্ট হোম ম্যানেজমেন্ট এবং কি কি ফ্লুইড আমরা দিচ্ছি না দিচ্ছি সেটা আমরা বলে ফেলি। এখন একটা রোগী আসলো যারা এই থেকে কিছু না কিছু ওয়ার্নিং সাইন আছে অথবা রিস্ক ফ্যাক্টর হয়ে গেল যাদেরকে আমরা হসপিটাল ভর্তি করছি এবং আমরা বলার চেষ্টা করছি এটা হলো মডারেট ওয়ার্নিং সাইন সহ অথবা তাদের রিস্ক ফ্যাক্টর। তাদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আমরা তাকে ভর্তি করে আইভি ফ্লুইড দেব। আচ্ছা কি ফ্লুইড দিব এটা আমরা আলোচনা করে এসেছি, আপনারা জানেন আইসোটোনিক পলিউশন বেস্ট হচ্ছে নর্মাল স্যালাইন দিয়ে শুরু করা এবং নর্মাল স্যালাইনের পরবর্তী সময় যদি ফ্লুইড আবার চেঞ্জ করতে হয় তখন আমরা হয়তো রিঙ্গার্স অ্যাসিটেটে যেতে পারি অথবা রিঙ্গার্স ল্যাকটেটে আসতে পারি। আরেকটা হচ্ছে যখন আমরা দেব খেয়াল করতে হবে যে চেষ্টা করতে হবে যত সম্ভব গ্লুকোজ ছাড়া দেওয়া যায়। যদি এমন হয় যে আপনার কাছে ফ্লুইডই আছে 5% একজন নর্মাল স্যালাইন আর কিছু নাই, তাহলে কিন্তু আপনি না বসে থেকে যেটা আছে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করুন। আরেকটা হচ্ছে যে যে পেশেন্টটা 6 মাসের নিচে বাচ্চা তাদের ক্ষেত্রে আসলে 0.45% সোডিয়াম ক্লোরাইড ডেক্সট্রোজ 5টা প্রেফারেবল হবে, নট মোর দেন 6 মান্থ। এই জন্য যে এটা কিন্তু হাইপোটোনিক ফ্লুইড এবং আমি বলেছি দেখেন যে হাইপোটোনিক ফ্লুইড গুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। সেকেন্ড ইস্যু হচ্ছে যে যখন আমরা কাউকে ফ্লুইড ভর্তি করে দিচ্ছি তাদেরকে কতটুকু ফ্লুইড দিব, কি কি জিনিস চিন্তা করে দেবো। আমি বলবো দুটো জিনিস চিন্তা করতে হবে। কোনো একটা রোগীর ইন্টারভেনাস ফ্লুইড রিপ্লেসমেন্ট দুইটা ইকুয়েশনের উপর নির্ভর করে। একটা হচ্ছে তার ফ্লুইড ডেফিসিটটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে তার মেইনটেনেন্স। মেইনটেনেন্স ফ্লুইড এবং ফ্লুইড ডেফিসিট এই দুইটা যোগফল করে যে ফ্লুইডটা হবে
সে ফ্লুইডটার নাম হচ্ছে ফ্লুইড রিকোয়ারমেন্ট ইন ডেঙ্গি সিনড্রোম মডারেট টু সিভিয়ার। ভর্তি পেশেন্ট যাদেরকে আমরা আইভি ফ্লুইড এবং ওরাল দিয়ে চিকিৎসা করব, তারা যেন 48 ঘন্টার ভিতরে এই ওর রিপ্লেসমেন্ট ফ্লুইডটা পায়। 48 আওয়ার্স এর মধ্যে যেন এই রিপ্লেসমেন্ট ফ্লুইডটা। কথা হচ্ছে আমরা কিভাবে হিসাব করব? আমি বলবো যে হিসাব করার জন্য দুটো ইজি আছে। মেইনটেইনের যে ইন্টারভেনাস ফ্লুইড আছে সেটাকে দুইটা পদ্ধতি মেজারমেন্ট করা যায়। একটা হচ্ছে জানেন আপনারা হলিডে সেগার ফর্মুলা, আরেকটা হচ্ছে লুডার মেথড। দুটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হলিডে সেগার মেথড বলছে যে বেবিগুলোর ওজন 3 থেকে 10 কেজি, তাদের জন্য ফ্লুইডের রিকোয়ারমেন্ট হচ্ছে 100 ml পার কেজি বডি ওয়েট পার ডে। এটাই হচ্ছে কি আপনার মেইনটেইন। যদি 10 থেকে 20 কেজির বাচ্চা হয় তাহলে আগে যে 10 কেজি পর্যন্ত দিয়েছেন সেটার সঙ্গে 50 ml পার কেজি ফর দ্য নেক্সট 10 কেজি। তাহলে 10 কেজির একটা বাচ্চা যদি হয় তাহলে শুধু সে 1 লিটার পাবে। যদি 20 কেজির বাচ্চা হয় তাহলে পরবর্তী 10 কেজির জন্য 50 ml করে 500 ml মানে 1000 প্লাস 500 মানে 1500 ml হবে। তাহলে কোনো একটা পেশেন্ট যদি 20 কেজি হয় তার মেইনটেনেন্স ফ্লুইড হবে 1500 ml। আর যদি 20 কেজির উপরে কেউ হয় তাহলে এই 1500 ml এর সঙ্গে 20 ml পার কেজি করে ফর দ্য নেক্সট ফার্দার 20 কেজি যত বেশি ওয়েট পাবেন আপনি, তার সঙ্গে 20 ml পার কেজি করে অ্যাড করে। তাহলে দেখেন হলিডে স্যাগার মেথডে ইজি একটা মেথড, যার মাধ্যমে আমরা কিন্তু মেইনটেনেন্স ফ্লুইড কতটুকু পাবে এটা জানলাম। তবে খেয়াল করবেন কোনো একটা পেশেন্ট অ্যাডাল্ট তার ওজন যাই থাকুক না কেন, মেইনটেনেন্স ফ্লুইড যেন 3 লিটারের বেশি না হয়। তার কারণ 3 লিটারের বেশি যদি কাউকে আপনি ফ্লুইড মেইনটেনেন্স দিতে চান, তার এক্সট্রাসেলুলার ফ্লুইড এত বেশি পরিমাণে ড্রপ করতে পারে হি ক্যান বাস্ট। এই জন্য যদি ওয়েট অনেক বেশিও থেকে থাকে, আপনি কিন্তু 3 লিটারের বেশি মেইনটেনেন্স ফ্লুইড যেন কাউকে না দেন। আরেকটা আমি বললাম যে লুডান মেথড, এটা কি? এটাও কাছাকাছি ইকুইভ্যালেন্স হবে হলিডে সেকার, এটাও মেইনটেনেন্স ফ্লুইড একটা হিসাব। এটা খুব সহজ। এটা হচ্ছে 4 ml পার কেজি পার আওয়ার করে দিবেন আপনি প্রথম 10 কেজির জন্য। তাহলে দেখেন আপনি যদি 24 ঘন্টা হিসাব করেন 4 ml পার কেজি পার আওয়ার 10 কেজি একজন যদি বাচ্চা থাকে, তাহলে কত দাঁড়াবে? 960 ml। ওখানে কিন্তু আমরা বলেছি হলিডে সেকেন্ডে 1000 ml। তাহলে দেখেন 40 ml কাছাকাছি একটা দেখায়। লুডান মেথডে বলতেছে 10 কেজির পরবর্তী সময় যদি হয়, পরবর্তী 10 কেজির জন্য সেটা হবে +2 ml পার কেজি পার আওয়ার। তাহলে 4 ml পার কেজি পার আওয়ার 10 কেজি যদি 960 হয়, 2 ml পার কেজি মানে 480। এই দুটো যোগ করলে হবে 1340 এবং সেটা কাছাকাছি হবে হলিডে সাগারের, কিন্তু 1500 হবে না, 1440 এর মতো হবে। এবং পরবর্তী সময় যত বেশি ওয়েট থাকবে ঠিক সেটার পরিমাণের 1 ml পার কেজি পার আওয়ার করে অ্যাড করতে হবে। এটা হলো মেইনটেনেন্স ফ্লুইডের ক্যালকুলেশন। কিন্তু আবারও বলে রাখি, মেইনটেনেন্স ফ্লুইড কখনোই 3 লিটারের বেশি হবে না। কথা হচ্ছে আমাদের সবাই তো একই ধরনের ওজন থাকে না, অনেক ওভার ওয়েট অথবা ওবিস পেশেন্ট থাকে। তো তাদের জন্য আইডিয়াল বডি ওয়েটটা কিভাবে আপনি মেজারমেন্ট করবেন? আমি বলবো যদি ফিমেল হয় তাহলে খুব মেজারমেন্টটা সহজ। 45.5 কেজির সঙ্গে আপনি 0.91 এবং তার যে উচ্চতা আছে সেটা -152.4 সেন্টিমিটার। তাহলে এটা যেটা হবে, আর যদি ইঞ্চিতে হিসাব করেন তাহলে 45.5 এর সঙ্গে 2.3, এটা এভরি ইঞ্চি মোর দেন 5। সেখান থেকে আপনি আইডিয়াল ওয়েট পেয়ে যাবেন। মেইলে একই রকম হবে, তবে এক্ষেত্রে শুরুটা হবে 50 কেজি দিয়ে, 0.91 ফিক্সড থাকবে, হাইট ওয়েট একই রকম ভাবেই থাকবে, শুধুমাত্র আপনার শুরুটা করবেন 50 কেজি। তাহলে দেখেন আইডিয়াল বডি ওয়েটের মেজারমেন্টটা খুব সহজ। এটা আপনারা যদি করেন তাহলে সবচেয়ে বেটার হবে। কথা হচ্ছে টোটাল ফ্লুইড রিপ্লেসমেন্টের মধ্যে আমরা মেইনটেনেন্স আইভি ফ্লুইডের হিসাবটা জানলাম। যেটা রিপ্লেসমেন্ট হয়ে যেটা ডেফিসিট আছে সেটার হিসাবটা কেমন হবে? ইন্টারেস্টিং হচ্ছে যখন আপনার কোনো পেশেন্ট ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার ডেঙ্গি সবসময় আপনার কাছে আসবে, সে আপনার কাছে মাইল্ড ডিহাইড্রেশন নিয়ে আসতে পারে, মডারেট নিয়ে আসতে পারে, সিভিয়ার নিয়ে আসতে পারে। তার কতটুকু ডেফিসিট হচ্ছে চট করে তো বলা ডিফিকাল্ট না, আনলেস দ্য পেশেন্ট ইজ ইন শক। সেই জন্য দেখা যাচ্ছে যদি একেবারে ছোট বাচ্চা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার 50 ml পার কেজির পরিমাণ লাগে। কিন্তু যখন ওল্ডার এজ হবে তাদের কিন্তু মাত্রাটা কমে আসে। তো সমস্যা হচ্ছে আপনি তো মাইল্ড না মডারেট এর মাঝখানে এটা ক্লিনিক্যালি ডিস্টিংগুইশ করে ফেলতে পারছেন। কিন্তু বর্তমান সময়ে বলা হচ্ছে যে এটাকে আমরা একটা এভারেজ হিসাব করে রাখতে পারি, দ্যাট উইল বি 50 ml পার কেজি পার ডে। তাহলে আপনি যদি ডেফিসিট হিসাব করেন 50 কেজি একটা মানুষের, সেটা ফ্লুইড ডেফিসিট কি হবে 50 ইনটু 50। যদি 30 কেজি হয় তাহলে কি হবে 50 ইনটু 30। যদি 20 কেজির একটা বাচ্চা হয় কি হয় তাহলে কি হবে 50 ইনটু 20। এটা হচ্ছে আমাদের ফ্লুইড ডেফিসিট। তাহলে টোটাল ফ্লুইড রিপ্লেসমেন্ট মানে হচ্ছে ফ্লুইড ডেফিসিট প্লাস মেইনটেনেন্স আইভি।
আমি একটা হিসাব দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে অনেকভাবে সুবিধা হবে। একটা স্টেপ 1 হচ্ছে আমরা কিভাবে টোটাল ফ্লুইড রিপ্লেসমেন্ট করব একটা ১০ কেজি বাচ্চার জন্য। মেইনটেন্যান্স ফ্লুইড আপনি দেখেন ১০ কেজি বাচ্চার জন্য হলিডে সেকেন্ড বলছে 100 ইনটু 10 মানে ১ লিটার। আর ফ্লুইড ডেফিসিট 50 ইনটু 10 মানে 1500। তার মানে এই 1500 এমএল এটা কিন্তু আপনি যদি ২৪ ঘন্টা টোটাল ফ্লুইড রিকোয়ারমেন্ট ধরেন, তাহলে ২৪ ঘন্টা ভাগ করলে হবে 62 এমএল পার কেজি পার আওয়ার। মানে 6 এমএল পার কেজি পার। এইজন্যই দেখবেন ডেঙ্গি সিনড্রোমের ক্ষেত্রে একটা এভারেজ স্ট্যান্ডার্ড 6 এমএল পার কেজি পার আওয়ার করে পেশেন্টকে দেওয়া হচ্ছে। এখান থেকে আসলে ইকুয়েশনটা এসেছে। আরেকটা হলো যাদেরকে ফ্লুইড দিচ্ছেন তাদেরকে আমরা কি কি জিনিস দেখবো কনস্ট্যান্টলি আমাদের পিরিয়ডিক অ্যাসেসমেন্ট করতে হবে, কারণ আমি বলি এক একটা মানুষ সবাই আইডিয়াল একই রকম ভাবে ডিহাইড্রেশন নিয়ে আসবে না, একই রকম ফ্লুইড প্লাজমা লিকেজ নিয়ে কিন্তু আসবে না। এই জন্য প্রত্যেকটা রোগীকে ফ্লুইড আমরা একটা স্ট্যান্ডার্ড শুরু করার পরেও দেখতে হবে তাদের ভাইটাল সাইনগুলো কি আছে। আমরা ফ্লুইড দেওয়ার সময় দেখতে হবে আমরা যেন আইডিয়াল বডি ওয়েটটা নিয়েছি কিনা, এবং মেইনটেনেন্স ফ্লুইড কখনোই যেন 3 লিটারের বেশি না হয়। এগুলো হলো প্রিন্সিপাল। আরেকটা হচ্ছে সেকেন্ড ইস্যু হচ্ছে যে আপনি ফ্লুইড ম্যানেজমেন্ট যখন রোগীগুলোকে ভর্তি করে দিলেন, কিছু কিছু পেশেন্টের ওয়ার্নিং সাইন আছে কিন্তু শক নেই। বলে এই অবস্থাতে আমরা আসলে কিভাবে ফ্লুইডটা দিব, কিভাবে দিব? এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা হচ্ছে শক আছে, তাহলে তখন আমরা তাকে কিভাবে ফ্লুইড দেব। এবং ক্যালকুলেশন আমি ১০ কেজির একটা দেখিয়েছি, ২০ কেজির একটার জন্য দেখেন আপনারা যত ইমেলি পেয়েছেন। ডেফিসিট মানে 50 টু 20 মানে 1000 এমএল। আর যদি আপনার ২০ কেজি বাচ্চার জন্য একটা মেইনটেন্যান্স ফ্লুইড দিতে চান সেটা 1500 এমএল। তাহলে তো 1000 যোগ 1500 মানে এটা হলো আমাদের টোটাল ফ্লুইড রিকোয়ারমেন্ট 2500 এমএল। এইটা কোন একটা নন শক রোগীকে সে কিন্তু শকে যায় নাই। তার মানে প্লাজমা লিকেজ অনেক বেশি নয়। সুতরাং ৪৮ ঘন্টার ভিতরে যদি আমরা 2500 এমএল ওরাল প্লাস আইভি ফ্লুইড দিই, দ্যাট উইল বি এনাফ। আবারও বলে রাখি, আপনি হিসাবটা করছেন হয়তো একদিনের হিসাবে, কিন্তু দেওয়ার সময় দিবেন কিন্তু 48 আওয়ার্স এ, বিশেষ করে নন শক পেশেন্ট। কারণ নন শক পেশেন্টের অনেকেই মুখে কিন্তু খাচ্ছে এবং তারা কিন্তু অনেক পরিমাণ প্লাজমা লিকেজ হচ্ছে না। মোর দেন 20% প্লাজমা লিকেজ রেয়ারিটি। তাদের এমনও হতে পারে 5 থেকে 10% প্লাজমা লিকেজ হচ্ছে। সুতরাং এই অ্যামাউন্ট অফ ফ্লুইডটা যেন আমরা তাকে দিই। আবারও বলে রাখি, প্রত্যেকটা রোগীর জন্য রেট অফ প্লাজমা লিকেজ কখনোই ইভেন হবে না। সুতরাং যখনই আপনি দিবেন তার পরবর্তী সময় ভাইটাল সাইন, ইউরিন আউটপুট এবং হেমাটোক্রিট আমাদেরকে দেখতে হবে। শুরুটা আমরা কিভাবে করব? ২ ভাবে আছে। আমি বলব যদি আপনি রোগীকে অনেক বেশি ক্রিটিক্যালি দেখতে পারেন, অনেক বারে, বারে দেখতে পারেন, ঘন্টায়, ঘন্টায় দেখতে পারেন, তাহলে আপনি 5 to 7 ml পার কেজি পার আওয়ার করে দিতে পারেন। 3 to 5 ml পার করে কমায় নিয়ে আসলেন, 2 to 3 করে কমায় নিয়ে আসতে পারেন। কিন্তু এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। আমাদের বাংলাদেশে যে রোগীগুলো ওয়ার্নিং সাইন নিয়ে আসে তাদেরকে বারে, বারে ফ্রিকুয়েন্টলি মনিটরিং করার মতো ওয়ার্ডে আসলে কিন্তু আমাদের ম্যান পাওয়ার নেই। তাহলে আমরা কি করব? আমরা এটা ফলো করার চেষ্টা করব। এটা কি এই গ্রাফটা যে দেখাচ্ছে দেখেন একেবারে বাম দিক থেকে আমি যদি দেখাই, এখানে বোঝানো হচ্ছে যে আপনি ফ্লুইডটা যখন শুরু করবেন, এখান থেকে ৪৮ ঘন্টায় ২ টা দিন আমরা হিসেব করব। এবং এখানে যখন পার কেজি পার আওয়ারে হিসাব হবে, এটা হবে বাচ্চাদের জন্য। অ্যাডাল্টের জন্য হিসাব হবে 40 এমএল পার আওয়ার। তাহলে যদি কোনো অ্যাডাল্ট রোগী হয় আমরা শুরু করব ৪০ এমএল পার আওয়ার করে। যদি বাচ্চা হয় তাহলে 1.5 এমএল পার কেজি পার আওয়ার করে আমরা এই পরিমাণ ফ্লুইডটা আমরা ৬ ঘন্টা পর্যন্ত। তার কারণ আমাদের অনেক ম্যান পাওয়ার নেই। ফ্রিকুয়েন্টলি ঘন্টায়, ঘন্টায় রোগীগুলোকে দেখার সুযোগ নেই। কিন্তু ৬ ঘন্টা পরে একজন ডাক্তার অথবা একজন নার্স অথবা একজন হেলথ কেয়ার ওয়ার্কার তো দেখতেই পারে। তাহলে আমাদের দেখতে হবে এই যে অ্যামাউন্টটা ফ্লুইড দিলাম দেখেন, অ্যাডাল্টের জন্য মাত্র ২৪০ এমএল। বাচ্চাদের জন্য অনেক ফ্লুইড না কিন্তু। তার কারণ রোগীটা কিন্তু শকে নেই। তাহলে এই লিকেজটা এমনও হতে পারে তার ২৫০ এমএল, ৩০০ এমএল এর বেশি নয়। ৬ ঘন্টা আপনি যখন দিলেন, দেওয়ার পরে এই রোগীটাকে তখন আপনি দেখেন তার কি ভাইটালস গুলা ভালো আছে কিনা। পালস, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, রেসপিরেশন কোন সমস্যা নেই, একেবারে স্টেবল। তাহলে কি আর আপনাকে এক্সট্রা কোন ফ্লুইড দেওয়ার প্রয়োজন আছে? দরকার নেই। আপনি এখানেই রেখে দিবেন। এইভাবে মেইনটেইন থাকবে আগামী 48 আওয়ার। কিন্তু যদি ৬ ঘন্টা পরে দেখা যায় এই রোগীটার ভাইটাল সাইন এর ইমপ্রুভমেন্ট হচ্ছে না অথবা তার ন্যারো পালস প্রেশার হয়ে যাচ্ছে, তার মানে সে আস্তে, আস্তে আরো বেশি লিক হয়ে যাচ্ছে। তার ভাইটালস গুলো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন তো আপনাকে ফ্লুইড বাড়াতেই হবে, তাই না? তখন সেটাকে আপনার ডাবল করে দিবেন। 1.5 এমএল পার কেজি পার আওয়ার জায়গায় 3 এমএল পার কেজি পার আওয়ার হলো। অ্যাডাল্টের ৪০ এমএল পার আওয়ার ছিল 80 এমএল পার আওয়ার হলো। এবং এগেইন 6 আওয়ার্স পর্যন্ত আমরা এই ফ্লুইডটা 6 আওয়ার্স পরে আমরা আবার একটু মনিটরিং করব। মনিটরিং করার পরে যদি পেশেন্ট স্টেবল হয়ে যায়, আমরা এখান থেকে ধীরে, ধীরে 1.5 এমএল পার কেজি
আবার আবার করে 24 ঘন্টা নিয়ে এসে মেইনটেইন করে রাখলে হবে। কারণ রোগীটা আমরা ৬ ঘন্টা পর দেখছি, সব ভালো আছে। এক্সট্রা ফ্লুইড দেওয়ার তো তার কোনো প্রয়োজন নেই। সে মুখেই খেতে পারে। কিন্তু এখানেও যদি রোগীটা স্টেবল না থাকে, তার যদি ইউরিন আউটপুট ভালো না হয়, ভাইটালস ভালো না থাকে অথবা যদি ন্যারো পালস প্রেশার শুরু হয়ে যায়, তাহলে তাকে আমরা 5 এমএল পার কেজি পার আওয়ার করে দেব। অ্যাডাল্টের ক্ষেত্রে এটা হবে 120 এমএল পার আওয়ার। তাহলে দেখেন 240 অ্যাডাল্টের জন্য 480 তারপর হয়ে যাবে 720। তাহলে এই পরিমাণ এখানে এসে একই রকম ভাবে যদি আমরা স্টেবল না পাই, তাহলে আমরা 200 এমএল পার আওয়ার মানে এখানে 1200। তাহলে দেখেন এখানে শুরু হচ্ছে 240, 480, 720 এবং 1200। তাহলে 1200, 700, 1900, 1900 র সঙ্গে আপনি 480, 2300 এবং 240। তাহলে দেখেন 24 ঘন্টার ভিতরে আসলে আপনি 2500 এমএল ফ্লুইড দিচ্ছেন কাকে? ওই রোগীটাকে যে নন শক থাকা অবস্থায় ও ধীরে ধীরে লিক বেড়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে বাচ্চাদের জন্য যদি দিতে হয় 7 এমএল পার কেজি পার আওয়ার, আমরা 24 ঘন্টা অ্যাটেন্ড করলাম এই জায়গায়। এখানে এসে আমরা যদি দেখি একটা রোগী স্টেবল হয়ে গেছে, সেটল ডাউন করে গেছে, then we will be happy. All the vital sign ভালো, তার ইউরিন আউটপুট ভালো, তার হেমাটোক্রিট নরমাল, তখন আমরা ফ্লুইডটাকে কমায় নিয়ে আসবো। এই 7 এমএল পার কেজি থেকে 5 এমএল পার কেজি পার আওয়ার, 6 ঘন্টা পরে 3 এমএল পার কেজি পার আওয়ার বাচ্চাদের জন্য, 1.5 এমএল পার আওয়ার। আর যদি আপনার অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে 200 থেকে 120 এমএল পার আওয়ার, 80 এমএল পার আওয়ার, 40 এমএল পার আওয়ার। আপনি দেখবেন যে যখন 42 আওয়ারও আছে, তখন কিন্তু 1.5 এমএল পার কেজি পার আওয়ারে 6 ঘন্টা শেষ। তখন কি আপনি ফ্লুইডটা বন্ধ করে দিবেন? আমি বলব না। তার কারণ আমরা বলেছি প্লাজমা লিকেজ 48 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। আমরা কি বলবো? কিপ ভেইন ওপেন। এখনো যেন তার আইভি ফ্লুইডের ভেইনটা ওপেন থাকে। এই ফ্লুইড থেকে কমায় নিয়ে আসার পর মেইনটেনেন্স একটা ফ্লুইড যেন আমরা চ্যানেল মেইনটেইন রাখি। কারণ কোথাও যদি এখানে লিক শুরু হয় আমরা যাতে আবার ফ্লুইড দিতে পারি। তাহলে এইভাবে ফ্লুইড দিতে আমাদের সুবিধা হচ্ছে আমরা ওয়ার্ড সেটিং এ ফ্লুইডটা দিতে পারি। অনেক বেশি ফ্রিকুয়েন্টলি মনিটরিং করতে হয় না। ৬ ঘন্টা পর রোগীগুলোকে আমরা যদি মনিটরিং করি, তাহলেও আমাদের মতো সিটিং গুলোতে অনেক বেশি লাভ হবে বলে আমি মনে করি। তাহলে এগুলো আমরা কাদের জন্য দিচ্ছি? ওয়ার্নিং সাইন কিন্তু যারা কোনো শকে নেই। এটা অ্যাডাল্ট হোক, চিলড্রেন। কথা হচ্ছে কি রিঅ্যাসেসমেন্ট যখন করা হবে, তখন আমরা কিভাবে দেখব? আমি আবারও বলেছি দেখেন ক্লিনিক্যাল স্ট্যাটাস গুলো দেখব পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, ইউরিন আউটপুট। আমরা হেমাটোক্রিটটাকে রিপিট করব এবং তারপরে চিন্তা করব যে ফ্লুইড ইনফিউশন রেটটাকে আবার ঠিক করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। ভাইটাল সাইন ইজ ভাইটাল এইজন্য। আরেকটা হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল আমরা জানি যে ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত নন শক পেশেন্টকে ফ্লুইড দিতেই হবে। ৪৮ ঘন্টা পরে আমরা চিন্তা করব যে যদি একেবারে স্টেবল থাকে আর যেন আমরা ফ্লুইড দিতে না হয়। আরেকটা হচ্ছে আমরা যদি পিকে উঠে যাই ২৪ ঘন্টায়, খেয়াল করতে হবে ২৪ ঘন্টার পরে বাকি ২৪ ঘন্টা যেন আমরা গ্র্যাজুয়ালি ইন্টারভেনাস ফ্লুইডটাকে আস্তে আস্তে কমিয়ে ফেলি। এবং পাশাপাশি আমাদেরকে গাইড করবে প্লাজমা লিকেজ, ক্লিনিক্যাল এভিডেন্স এবং হেমাটোক্রিট, যেখানে আমরা বুঝতে পারবো একটা রোগী স্টেবল আছে। পাশাপাশি আমাদেরকে কি দেখতে হবে অ্যাসেসমেন্টের জন্য? আমি বলবো এ, বি, সি, ডি অথবা এ, বি, সি, এস। এ হচ্ছে অ্যাসিডোসিস, মানে ব্লাড গ্যাস এনালাইসিস এর মাধ্যমে দিতে পারেন। যে পেশেন্টরা সাধারণত শকে থাকে তাদের অনেক বেশি অ্যাসিডোসিস থাকে। অর্গান ইনভলভমেন্ট যাদের বেশি হয় তারা যেমন লিভার অথবা কিডনি ফাংশন ইম্পেয়ারমেন্ট, তারা কিন্তু অনেক বেশি পরিমাণে অ্যাসিডোসিস হবে। বি ফর ব্লিডিং, সেখানে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করে বুঝতে পারবো কোনো একটা রোগী আমরা ফ্লুইড দিচ্ছি, হেমাটোক্রিট অনেক বেশি ছিল, হঠাৎ করে হেমাটোক্রিটটা কেন কমে গেল আগের থেকে? চিন্তা করতে হবে কোন না কোন জায়গায় ব্লিডিং হচ্ছে কিনা। তখন আমাদেরকে ভাবতে হবে এই আইভি ফ্লুইডের পাশাপাশি আমাদেরকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে কিনা। সি ফর হচ্ছে ক্যালসিয়াম, আপনি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড দিয়েছেন, কিন্তু রোগীটার আসলে তেমন কোনো ইমপ্রুভমেন্ট তখনও ভাইটালস হচ্ছে না। আপনি চিন্তা করে নেবেন তার কি হাইপোক্যালসিমিয়া হয়ে গেছে? তার কারণ সিভিয়ার ডেঙ্গির একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন হচ্ছে হাইপোক্যালসিমিয়া। তাকে যদি আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে দেন ইন এ স্টেটে 1 এমএল পার কেজি বডি ওয়েট করে, আপনি দেখবেন তার ভাইটালসটা ভালো হয়ে যেতে পারে। এবং এটা স্লোলি পুশ করতে হবে। ক্যালসিয়াম কিভাবে দিতে আপনারা জানেন। আপনি হয়তো রিপিট করতে পারেন ৬ ঘন্টা পর পর। ম্যাক্সিমাম আপনাকে খেয়াল করতে হবে 10 এমএল ক্যালসিয়াম গ্লুকোন একসঙ্গে দেওয়া যাবে। তাহলে রিপিটেশনের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে কতটুকু পরিমাণ আপনি দিচ্ছেন। আর ডি হচ্ছে ব্লাড গ্লুকোজ, এটা আপনি সিএস ও বলতে পারেন যদি কেউ সুগার বলেন, কোনো সমস্যা নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া দুইটাই কিন্তু আমাদের এই ডেঙ্গি সিভিয়ার ডেঙ্গিতে হতে পারে। এই ৪ টা জিনিসকে কেন বললাম? কারণ আপনি যদি কাউকে অ্যাপ্রোপ্রিয়েট ফুড, অ্যাপ্রোপ্রিয়েট টাইম, অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে দিয়ে দেওয়ার পরেও যদি ভাইটাল সাইন স্টেবল না হয়, আপনাকে এই ৪ টা জিনিসকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এগুলোকে চেক করতে হবে এবং এগুলোকে কারেক্ট করতে হবে বিফোর থিংকিং দ্যাট পেশেন্টটা রিফ্রাক্টরি হয়ে যাচ্ছে।
এটা একটা যারা পেশেন্ট শকে নিয়ে আসবে, আমরা এখন শকে চলে আসি। শক ২ ধরনের আপনারা জানেন। একটা হলো কম্পেনসেটেড শক, একটা ডিকম্পেনসেটেড শক। সহজভাবে বলতে গেলে যে পেশেন্টটাকে সিস্টোলিক ব্লাড প্রেশার আপনি কমিয়ে ফেলেছেন এবং তার প্লাজমা লিকেজ আছে। সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যাডাল্টের ক্ষেত্রে যদি লেস দ্যান 90 থাকে, যদি বাচ্চা থাকে তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দ্যান 80 এবং ক্ষেত্র বিশেষে লেস দ্যান 1 ইয়ার বাচ্চা লেস দ্যান 70 সিস্টোলিক ব্লাড প্রেশার হয়ে গেলে সেটাকে বলতে হবে কম্পেনসেটেড শক। আরেকটা হচ্ছে ন্যারো পালস প্রেশার। অর্থাৎ আপনি শকটা লেস দ্যান 90 নিচে পেলেন না, 90 উপরে তার সিস্টোলিক ব্লাড প্রেশার আছে। কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা খুব ন্যারো রেঞ্জে চলে গেছে সিস্টোলিক। সেটা হচ্ছে ন্যারো পালস। এটাও কিন্তু কম্পেনসেটেড। তাহলে কোন একটা রোগীর যদি ব্লাড প্রেশার এমন আপনি পান 105/90, তাহলে আপনাকে ভেবে নিতে হবে একটা অ্যাডাল্ট পারসনের জন্য এটা কম্পেনসেটেড শক, যেটা আগে দিয়েছে ব্রেড ফিশিং। এটা একটু খেয়াল করবেন। এই জন্য অনেক রোগী আছে আমাদের অ্যাডাল্টদের যারা হাইপারটেনশন থাকে, তাদের বেসলাইন ব্লাড প্রেশার সম্পর্কে যদি আমরা আইডিয়া না রাখি, আপনি যদি দেখেন যে 110 এবং 105 একটা 115 এবং 105 একটা পেশেন্টের ব্লাড প্রেশার হয়ে গেছে, তাহলে একটা হাইপারটেনসিভ পেশেন্টের ধরে নিতে হবে যদি তার অ্যাকিউট ডেঙ্গি সিনড্রোম হয়ে যায়, সে পেশেন্ট শকে। সুতরাং ২ ভাবে এটা মেজারমেন্ট হবে। একটা ব্লাড প্রেশার মেজারমেন্ট দিয়ে, একটা হচ্ছে মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার মেজারমেন্ট দিয়ে করতে পারেন যদি লেস দ্যান 65 থাকে। এটা হলো কম্পেনসেটেড শক। তাহলে কম্পেনসেটেড শকের রোগী যদি আমাদের আসে, আমরা ফ্লুইড দিব, কিন্তু দেওয়ার আগে সবার আগে দেখতে হবে যে এই রোগীটাকে কি আমরা অক্সিজেন দিয়েছি। তার কারণ হাইপক্সিয়া কারেকশন করাটা গুরুত্বপূর্ণ। এই জন্য যে যখন আপনি শকে পেশেন্ট পাচ্ছেন, টিস্যু কিন্তু হাইপক্সিয়াতে ভুগছে। ব্লাডে হাইপক্সেমিয়া নাও থেকে থাকতে পারে, টিস্যু কিন্তু হাইপক্সিয়াতে ভুগছে। এই জন্য তার জন্য অক্সিজেন দেওয়াটা সেটা ইম্পর্টেন্ট। আমরা যেটা করব, প্রথম ফ্লুইড অবশ্যই যেন ক্রিস্টালয়েড হয়। শক কম্পেনসেটেড, ডিকম্পেনসেটেড, ওয়ার্নিং সাইন সহ নন শক যাই থাকুক না কেন, দ্য ফার্স্ট ফ্লুইড উইল বি অলওয়েজ ক্রিস্টালয়েড এবং অলওয়েজই নরমাল স্যালাইন দিয়ে আপনারা ট্রাই করুন। যেহেতু সে কম্পেনসেটেড শক, আমি বলবো ১ ঘন্টার ভিতর 10 ml পার কেজি পার আওয়ার ফ্লুইড দেওয়ার চেষ্টা করেন। তাহলে সবচেয়ে ভালো হবে। দেখে তারপর আপনি আবার ১ ঘন্টা পরে পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, ইউরিন আউটপুট দেখেন। দেখেন রোগীটার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। যদি ইমপ্রুভমেন্ট তখনই হয়ে যায়, ইউ উইল বি ভেরি হ্যাপি যে আমি 10 ml প্রথম ১ ঘন্টায় রোগীটাকে রেস্কিউ করে ফেললাম সব। হুইচ ইস জাস্ট ফ্যান্টাস্টিক। এজন্য গত বছর যখন আপনার হাসপাতালে রোগীগুলো আসে, আমাদের অনেকগুলো শকের পেশেন্টকে এই শুধুমাত্র প্রথম বোলাস রিপ্লেসমেন্ট ফ্লুইডটা, এই প্রথম বোলাস রিসাসিটেশন ফ্লুইডে অনেকগুলো রোগীকে আমরা সেভ করে ফেলেছি। হুইচ ইস ফ্যান্টাস্টিক। এবং ১ ঘন্টা পরে তখন আপনি সিদ্ধান্ত নিবেন যে 10 ml পার কেজি পার আওয়ার জায়গায় এখন আমি 7 ml পার কেজি পার আওয়ার করে ২ ঘন্টা দেব। 7 ml পার কেজি পার আওয়ার হয়ে গেলে আরো ২ ঘন্টা 5 ml পার কেজি পার আওয়ার করে দিব। কারণ তার ভাইটালস ভালো। যদি 5 ml পার কেজি পার আওয়ার সে স্টেবল থাকে, পরবর্তীতে 3 ml পার কেজি পার আওয়ার করে আমরা ৪ ঘন্টা দেব। যদি তারপর স্টেবল থাকে তাহলে 1.5 ml পার কেজি পার আওয়ার করে মেইনটেইনস রেখে দিব। তার কারণ আমাদের হিসাব আছে যে এই রোগীগুলা কিন্তু শকে আছে, ২৪ ঘন্টা আমাদের ফ্লুইড দিতেই হবে এবং ২৪ ঘন্টা পরবর্তী সময় ফ্লুইড লাগে কিনা খেয়াল করতে হবে। খেয়াল করবেন যে এই রোগীটা শকে আসছে তার আগের থেকে কিন্তু প্লাজমা লিক শেষ। ২৪ ঘন্টা লিক শেষ করেই কিন্তু সে শক। সুতরাং তাকে যখন ফ্লুইড রিসাসিটেশন আমরা করব, সেটা প্রথম ২৪ ঘন্টার মধ্যেই কারেক্ট করে ফেলার চেষ্টা করব, যাতে পরবর্তী ২৪ ঘন্টা তাকে ফ্লুইড দিতে না হয়। ক্ষেত্র বিশেষে কিছু চিলড্রেনদের হয়তো 48 আওয়ার্স লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম অ্যাডাল্টের ক্ষেত্রে 24 আওয়ার্স এর বেশি ফ্লুইড লাগবে না। কম্পেনসেশন। এটা বারে বারে বলছি এই জন্য, আনফরচুনেটলি আমাদের এখানে ২ দিন, ৩ দিন, ৪ দিন অনেকেরই ফ্লুইড দেওয়ার একটা অভিজ্ঞতা আছে, যার পরবর্তী সময় আমরা দেখেছি রোগীগুলা ফ্লুইড ওভারলোডে ভুগে। কথা হচ্ছে আমরা তো খুশি হয়ে গেলাম যখন 10 ml পার কেজি পার আওয়ার পরে রোগীটা পালস, ব্লাড প্রেশার স্টেবল হয়ে গেল, ইউরিন আউটপুট ভালো হয়ে গেল, রেসপিরেটরি রেটটা ভালো আলো। কিন্তু যদি ইমপ্রুভমেন্ট না হয় তখন আমরা কি করব? তখন আমাদেরকে দেখতে হবে যেহেতু ভাইটালসটা ভালো নেই, আমি প্রথমেই প্রিন্সিপালটা বলেছি, দেখেন হেমাটোক্রিট দেখেন। হেমাটোক্রিট কি বেশি না কম? যদি কারো হেমাটোক্রিট বেশি থাকে অথবা হাই থাকে, তাহলে সেকেন্ড বোলাস ফ্লুইড হবে ফলোয়েড। আবারও বলি, শকের রোগী প্রথমে ক্রিস্টালয়েড দিলেন 10 ml পার কেজি পার আওয়ার, ১ ঘন্টা পরে দেখলেন পালস ব্লাড প্রেশার ভালো নেই, তার হেমাটোক্রিট বেশি, মোর দেন 20% অফ দ্য নরমাল, অথবা আগের হেমাটোক্রিট থেকে মোর দেন 10% রয়ে গেছে, তার ক্ষেত্রে আপনি সেকেন্ড বোলাস ফ্লুইড দিবেন ফলোয়েড।
কলয়েড দেওয়ার পরে আপনি ১ ঘন্টা দিবেন 10 ml পার কেজি পার আওয়ার। আবারও আপনি রোগীটাকে দেখবেন। রোগী যদি স্টেবল হয়ে যায়, তখন তাকে আপনি ক্রিস্টালয়েডে চলে আসবেন। 10 ml পার কেজি পার আওয়ার। ক্রিস্টালয়েডে দেওয়ার পরেও যদি রোগীটা স্টেবল থাকে ১ ঘন্টার পরে, তাকে আবার 7 ml, তারপর আবার 5 ml, তারপর আবার 3 ml, তারপর আবার 1.5 ml। ঠিক বাম পাশে যে ছবিটা আছে, এখানে চলে আসতে পারবো। রাইট? তাহলে যখনই একটা কলয়েড বুস্টার অথবা দেওয়ার পরে রোগী স্টেবল হয়ে যাবে, সুইচেস ওভার হয়ে যাবে কলয়েড থেকে ক্রিস্টালয়েড। যদি রোগীর আমরা দেখি যে পেশেন্ট তখনও আনস্টেবল, তখনও কেন কলয়েড দেওয়ার পরে রোগীটা আনস্টেবল থাকতেছে, আমরা কি করব? আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি। যখনই রোগী কলয়েড দেওয়ার পরে আনস্টেবল থেকে যাবে, আমাদেরকে এ, বি, সি, এস করতে হবে। এসিডোসিস হয়ে আছে কিনা, এই পেশেন্টের ব্লিডিং হচ্ছে কিনা, এই পেশেন্টের ক্যালসিয়ামকে রিপ্লেসমেন্ট করতে হবে কিনা, এই পেশেন্টের ব্লাড গ্লুকোজ রিপ্লেসমেন্ট করতে হবে। যদি সেটাতেই কারেক্ট হয়ে যায়, ফ্যান্টাস্টিক। যদি সেটা কারেকশন হওয়ার পরেও রোগী আনস্টেবল থাকে, তখন আমাদেরকে থার্ড বোলাস দিতে হবে, কলয়েড। আবার কলয়েড। তাহলে পরপর ২ টো কলয়েড সে পাবে যদি রোগী আনস্টেবল হেমাটোক্রিট এবং আনস্টেবল ভাইটাল সাইন। এরপরে রোগী ইমপ্রুভমেন্ট হয়ে গেলে আমরা কি করব? ক্রিস্টালয়েডে চলে আসবো। 10 ml পার কেজি পার আওয়ার। ১ থেকে ২ ঘন্টা ক্রিস্টালয়েড দেওয়ার পর রোগী যদি স্টেবল হয়ে যায়, তা আমরা কি করব? 7 ml পার কেজি পার আওয়ার। ১ থেকে ২ ঘন্টা পরে 5 ml পার কেজি পার আওয়ার। তারপরে 3 ml পার কেজি বা ৪ ঘন্টা। তারপরে 1.5 ml পার কেজি এট লিস্ট ফর 24 আওয়ার্স। আর হচ্ছে যখন আমরা রোগীগুলোকে স্টেবল দেখছি, আনস্টেবল অবস্থায় দেখছি, তখন আমরা কিন্তু হেমাটোক্রিট দেখছি। এবং হেমাটোক্রিট বেশি অথবা হাই, বেশি অথবা হাই, তখনই কিন্তু এই কলয়েড কথাটা আসছে। কিন্তু যদি একটা রোগী আনস্টেবল, আপনি ১ম এ ক্রিস্টালয়েড দিলেন অথবা কলয়েড দিলেন, দেওয়ার পরে দেখেন যে রোগীটার হেমাটোক্রিট অনেক কমে গেছে। নরমাল রেঞ্জ থেকে লেস দ্যান 10% কমে গেছে। তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও তার ব্লিডিং। সেই ব্লিডিংটা অকাল টনসিল হতে পারে, রিভিল ব্লিডিং হতে পারে। সুতরাং তাদেরকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। হোল ব্লাড ট্রান্সফিউশন 10 to 20 ml পার কেজি করে দ্রুত গতিতে। আর যদি শুধু পিওর রেড ব্লাড সেল দেন, বাচ্চা হলে 10 ml পার কেজি, অ্যাডাল্ট হলে 5 ml পার কেজি। দেওয়ার পরপরই কি করবে? দ্রুত গতিতে ব্লাডটা চলে যাওয়ার পর আমরা রিঅ্যাসেসমেন্ট করব। পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট এবং ইউরিন আউটপুট ঠিক আছে। যদি ইমপ্রুভমেন্ট হয়ে থাকে, we can go to this pump statin box। আবার ধীরে ধীরে ক্রিস্টালয়েড কমানো। এটা হচ্ছে প্রিন্সিপল অফ দ্য কম্পেনসেটেড শক। তাহলে দেখেন, আবার যদি আমরা এখানে ফেলি, তাহলে যে রোগীটা আপনার শকে আসছে তাকে শুরুটা করছি 10 ml পার কেজি, 200 ml যদি পার আওয়ার করে দিয়ে আস্তে আস্তে 6 ঘন্টা পরে আমরা কমায় নিয়ে আসলাম 120 ml পার কেজি। রোগীটা স্টেবল আছে, 120 থেকে 80 ml পার কেজি আরো 6 ঘন্টা কমায় নিয়ে আসলাম। রোগীটা স্টেবল আছে, সব ভালো, সেখান থেকে 80 থেকে 40 ml পার আওয়ার আমরা কমায় নিয়ে আসলাম। চিলড্রেনদের ক্ষেত্রে 10 ml পার কেজি, তারপর 7, তারপর 5, তারপর 3, তারপর 1.5। 24 ঘন্টা যখন পার হয়ে গেল, তখন কিন্তু কি ব্রেইন ওপেন, পেশেন্ট কিন্তু স্টেবল। শক শুরু হয়েছে এই জায়গাতে, আমরা 24 ঘন্টার মধ্যে রোগীটাকে রিকভার করে ফেলি। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। এবং এর পরবর্তী সময়ে আর কোনো পেশেন্টকে আসলে ফ্লুইড দিতে হবে না, শুধু ভেন্টটা ওপেন রাখলেই হবে। তাহলে আমরা যদি গ্রেডেড ওয়েতে ফ্লুইডগুলো দিই এবং গ্রেডেড ওয়েতে যদি ডিক্রিমেন্ট করে ফেলতে পারি, আমাদের কম্পেনসেটেড শকের পেশেন্ট গুলো ভালো ম্যানেজ হবে। সেকেন্ড ইস্যু হচ্ছে, একটা রোগী থাকবে এর মধ্যে যার কোনো পালস নেই, ব্লাড প্রেশার নেই, যেটাকে বলা হচ্ছে হাইপোটেনসিভ শক অথবা ডিকম্পেনসেটেড শক। এই অবস্থায় আপনার কাছে চলে আসে, ইমার্জেন্সিতে হোক, ওয়ার্ডে হোক। তাহলে এই হাইপোটেনসিভ শকের জন্য প্রিন্সিপালটা কি হবে? তাহলে এই শক এবং যে রোগীটার আপনি সিস্টোলিক ব্লাড প্রেশার 90 পাচ্ছেন, দুটো তো আসলে একই রকম নয়। কারণ যার কোনো পালস ব্লাড প্রেশার নেই, এ তো বেসিক্যালি মরিবান পেশেন্ট। এ তো মর্টালিটি অনেক বেশি হবে। একে যদি আমরা ইমিডিয়েটলি রিসাসিটেট ট্রিট করতে না পারি, ও তো আপনার ঘন্টা ২ ঘন্টার মধ্যে শেষ হয়ে যেতে পারে। তাহলে আসার সাথে সাথে আমরা রোগীগুলো অক্সিজেন দিয়ে দেবো হাইপক্সিয়া কারেকশনের জন্য, এবং 10 ml পার কেজি এমন ভাবে দিতে চাই যাতে ১৫ মিনিটের মধ্যে তার 10 ml পার কেজি অথবা 20 ml পার কেজি চলে যায়। তাহলে আমাকে যদি কাউকে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ৫০০ ml ফ্লুইড দিতে হয়, আপনি তো শুধু হাইয়েস্ট ডোজ দিলে ১৫০ ড্রপ দিলে হচ্ছে না, আপনাকে তো তাকে প্রেশার দিতে হবে। এজন্য দরকার হলে একটা ব্লাড প্রেশারের মেশিন, একটা স্যালাইন ব্যাগের চারদিকে দিয়ে ওটা চাপতে হবে, অথবা হাত থেকে চেপে চেপে আপনার এমন ফ্লুইড দেওয়ার দরকার হতে পারে, যাতে আপনি খুব দ্রুত গতিতে তাকে রেস্কিউ করে ফেলতে পারেন। মনে রাখবেন, যে পেশেন্টের পালস নেই, ব্লাড প্রেশার নেই, আপনি যত দ্রুত তাকে পালস এবং ব্লাড প্রেশার নিয়ে আনতে পারবেন, তত তার মর্টালিটি প্রিভেনশন হবে। এজন্য
খুব গুরুত্বের সঙ্গে বলছি যে প্রথম যদি কাউকে পালস না পান, ট্রাই করেন 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে তাকে একটা বলাস তারপরে যদি ইমপ্রুভমেন্ট হয় যথারীতি একই রকম, তখন আপনি 20 থেকে 10 ml পার কেজি পার আওয়ারে চলে আসেন 1 থেকে 2 ঘন্টা। 10 ml থেকে 7 ml পার কেজি চলে আসেন 1 থেকে 2 ঘন্টা। 7 ml থেকে 5 ml চলে আসেন 1 থেকে 2 ঘন্টা। তারপরে আপনি 3 ml পার কেজি পার আওয়ার 4 ঘন্টা। তারপর 1.5 ml পার কেজি এট লিস্ট 40 আওয়ার্স। এটা হচ্ছে খুব সহজ বাম দিকের এটা হিসাব। কিন্তু যদি রোগীর রেসপন্স না থাকে তাহলে কিন্তু সেকেন্ড ফ্লুইড অবশ্যই যেন কলয়েড হয়। যখনই কলয়েড দিবেন 10 ml পার কেজি ওভার 15 থেকে 20 মিনিটে দিয়ে দিবেন। কলয়েড কখনো স্লোলি দিবেন। কলয়েড দিলে ইট হ্যাজ টু বি রানিং অলওয়েজ। তাহলে 10 ml পার কেজি পার আওয়ার দিলেন, আপনি দেখলেন হেমাটোক্রিট পেশেন্ট স্টেবল আছে কিনা। যদি পেশেন্ট স্টেবল থাকে সুইচ টু কলয়েড থেকে ক্রিস্টালয়েড ইমিডিয়েটলি 10 ml পার কেজি পার আওয়ার, তারপর আবার 7, 5, 3, 1.5। ভেরি সিম্পল। কিন্তু যদি রোগীর হেমাটোক্রিট বেশি থাকে এবং সে যদি আনস্টেবল থাকে তাহলে থার্ড বোলাস দিতে হবে কলয়েড। এবং এর মধ্যে আপনি অবশ্যই চেষ্টা করবেন এ বি সি এর ওটাকে কারেকশন করার পরও যদি আনস্টেবল থাকে থার্ড ফ্লুইড অবশ্যই কলয়েড। থার্ড ফ্লুইড কলয়েড দেওয়ার পরে রোগী যদি ইমপ্রুভমেন্ট হয় কলয়েড থেকে ক্রিস্টালয়েডে আসবেন, ক্রিস্টালয়েডে 10, 7, 5, 3, 1.5। ভেরি সিম্পল। আর যদি এমন হয় যে রোগীটার হেমাটোক্রিট কমলো তো না বরঞ্চ অনেক কমে গেছে, প্রিন্সিপাল একই, তার ব্লিডিং হচ্ছে, তাকে আপনাকে ব্লাড দিতে হবে। যাকেই ব্লাড দিবেন অ্যাডাল্ট হলে ফ্রেশ ব্লাড হলে 10 ml পার কেজি পার আওয়ার, বাচ্চা হলে 20 ml পার কেজি পার আওয়ার। যদি রেড ব্লাড সেল দেন বাচ্চা যদি হয় 10 ml পার কেজি পার আওয়ার, অ্যাডাল্ট হলে 5 ml পার কেজি পার আওয়ার। এই থার্ড বোলাস দেওয়ার পরেও যদি কোনো পেশেন্ট ইমপ্রুভমেন্ট না হয় তখনই আপনি চিন্তা করবেন একটা ডেঙ্গি শক সিনড্রোমের পেশেন্টকে আমি আয়রন ড্রপ দিব। তাহলে এতগুলো ফ্লুইড দেওয়ার পরেও যদি পেশেন্ট রেসপন্স না করে তখনই মাত্র আয়োনোট্রপের কথা আসবে। এর আগে কখনোই যেন না আসে। কি দেখতে হবে? 7টা প্যারামিটার দেখতে হবে। আপনি পুরো সেন্সোরিয়াম দেখবেন। ক্যাপিলারি রিফিল টাইম ভেরি ইম্পর্টেন্ট। আঙ্গুলের মাঝখানে আপনার নখের মাঝখানে চাপ দিয়ে ছেড়ে দিবেন 2 সেকেন্ডের বেশি কিনা। একেবারে লম্বা লম্বা সময় লাগছে কিনা। এক্সট্রিমিটিটা দেখেন কোল্ড কিনা ওয়ার্ম কিনা। কোল্ড একেবারে ক্লামি কিনা, কুল পেরিফেরি কিনা, পালস, ব্লাড প্রেশার দেখতে হবে, হার্ট রেট দেখতে হবে, রেসপিরেটরি। এই 4টা ফরজ এবং এটার সঙ্গে 3টা সেন্সোরিয়াম, ক্যাপিলারি রিফিল টাইম এবং স্কিন। এই কয়েকটা প্যারামিটার আমাদেরকে অ্যাসেস করতে হবে যখন আমরা ফ্লুইড সাপোর্ট। এবার আসেন আমরা যখন ফ্লুইড দিচ্ছি অন্যান্য সাপোর্ট গুলো কি হবে? যেমন ধরেন ব্লাড ট্রান্সফিউশন, অর্গান ইম্পেয়ারমেন্ট থাকলে এটা আমরা কি করি? হ্যাঁ, আমি বলব যে যদি কাউকে দেখেন যে সিভিয়ার ডেঙ্গি উইথ দি কম্পেনসেটর বা ডিকম্পেনসেটর শক থাকে, তাদের তো অনেকেরই সিভিয়ার অর্গান ইম্পেয়ারমেন্ট পেতেই পারে। লিভার ফেলিউর হয়ে পেতে পারেন, অ্যাকুইট কিডনি ইনজুরি পেতে পারেন, কার্ডিয়াক সমস্যার জন্য পেতে পারেন। যাদের আপনার রিপ্লেসমেন্ট প্রয়োজন হবে সেটা তার সাপোর্ট অনুযায়ী চলবে। যদি অ্যাকুইট কিডনি ইনজুরিতে ডায়ালিসিস দরকার হয়, হেমোডায়ালিসিস দিবেন, পেরিটোনিয়াল ডায়ালিসিস দিতে পারবেন। যদি কারো রেসপিরেটরি প্রবলেম হয় সে মেকানিক্যাল ভেন্টিলেশন পাবে। তো এগুলো পেতে কোনো সমস্যা নেই। আরেকটা ইস্যু হচ্ছে যারা শকে থাকে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইন্টারভেনাস অ্যাক্সেস করা খুব ডিফিকাল্ট হয়। সেই জন্য আমি বলবো কনসাস থাকলে যত বেশি পরিমাণ ওরাল ইলেকট্রোলাইট সলিউশন পারেন দিয়ে দেন। আরেকটা রুট আছে যদি কিছুতেই না পান ইন্ট্রাঅসিয়াস, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আপনি টিবিয়া বোনটাকে চুজ করবেন, সরাসরি বোনসের ভিতর দিয়ে দেবেন। 2 থেকে 5 মিনিটের ভিতর কিন্তু অ্যাবজর্পশন হবে। ইট হেল্পস এ লট, ইট হেল্পস এ লট ফর দ্য পিডিয়াট্রিক। ক্রিস্টালয়েড ভার্সাস কলয়েড এটা নিয়ে অনেকের অনেক ধরনের ইয়া থাকে। আমি বলবো যে আলোচনার প্রথমেই বলে ফেলেছি আমি ক্রিস্টালয়েড যদি দেন নরমাল স্যালাইন দিয়ে শুরু করবেন এবং রিঙ্গার্স ল্যাকটেট দেন। প্রশ্ন আসতে পারে যে কোন সময় আমি শিফট করব। আমি বলবো যখন আপনি নরমাল স্যালাইন কাউকে 1 লিটার 2টা বারে বারে ফ্লুইড দিচ্ছেন তখন এমন হতে পারে কারো কারো ক্লোরাইডের মাত্রা 110 এর বেশি হয়ে যায়। যদি কোনো সময় ক্লোরাইডের মাত্রা 110 এর বেশি হয় সেটা কিন্তু আপনার অগমেন্ট করবে প্রসেস অফ অ্যাসিডোসিস। সেই জন্য সেটাকে তখন বন্ধ করে রিঙ্গার্স এসিটেট অথবা ল্যাকটেট দিয়ে আসবে। এই রিঙ্গার্স ল্যাকটেট এসিড যখন দিচ্ছেন খালি একটু খেয়াল করতে হবে ল্যাকটেটের মাত্রাটা বেড়ে যাচ্ছে কিনা। যদি বেড়ে যায় তাহলে আপনি রিঙ্গার্স এসিডেটে শিফট করবেন। কলয়েড আমাদের এখানে যেসব কলয়েড গুলো ইউজ হয় কতগুলো কলয়েড আছে, একটা ডেক্সট্রান, একটা স্টার্চ, একটা জিরাট। আমি বলবো ডেক্সট্রানের মধ্যে অনেকগুলো ডেক্সট্রান আছে, ডেক্সট্রান 40, ডেক্সট্রান 70। কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যেটা আমাদের ডেঙ্গি সিন্ড্রোমের জন্য কলয়েড সলিউশন সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে অথবা দেখাচ্ছে যে তাদের সাইড এফেক্ট কম হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট ছিল ডেক্সট্রান। এবং ডেক্সট্রান দিলে ডেক্সট্রান 40 দিবেন ডেক্সট্রান 70 থেকে। তার কারণ
ডেক্সট্রান 40 হচ্ছে একটা হাইপার কলয়েডাল ফ্লুইড অথবা হাইপার অনকোটিক ফ্লুইড। কাউকে যদি কলয়েড দিয়ে চিকিৎসা করতে চান, প্রিন্সিপাল খুব সহজ। ভাস্কুলার স্পার্ট মানে যাতে আপনার ফ্লুইডটা দীর্ঘ সময় থাকে, যাতে যেটা লিক হয়েছে সেটা যেন ফ্লুইডটাকে টেনে নিয়ে ভাস্কুলার স্পেসে আনতে পারে। সেই উদ্দেশ্যে যদি আমাদেরকে দিতে হয়, তাহলে 40 ডেক্সট্রান উড বি আইডিয়াল। ভলুভেন নামে একটা আপনার কলয়েড পাওয়া যায়, এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এটা ব্যবহার করার সময় একটু বেশি পরিমাণে ব্যবহার করা যায়। ডেক্সট্রান ৩ বারের বেশি আপনি দিতে পারবেন না। যখনই দিবেন আপনাকে রানিং দিতে হবে। বাকি যে স্টার্চ এবং জিলাটিন আছে, এগুলোর অ্যালার্জিক রিঅ্যাকশন এবং কোয়াগুলোপ্যাথির পরিমাণ অনেক বেশি থাকে। সেজন্য এগুলোকে আমরা এভয়েড করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব ডেক্সট্রান এবং ভলুভেন অথবা গত বছর আমরা যেটা বারবার ইউজ করেছি প্লাজমাসল, এর মাধ্যমে যেন আমরা রোগীগুলোকে কলয়েড দেওয়ার চেষ্টা করি। এটা আমি যথারীতি আলোচনা করে ফেলেছি। তাদের সঙ্গে কলয়েড নিয়েও আলোচনা হয়ে গেছে। সাধারণত বলা হয় যে ভন উইলম্যান যে ফ্যাক্টর আছে বা ফ্যাক্টর 8 কমপ্লেক্স, তার সঙ্গে অনেক সময় ডেক্সট্রান কমপ্লেক্স করতে পারে এবং কোয়াগুলেশনের প্রবলেম করতে পারে। তবে এটা আপনার ইন ভিট্রো যতগুলো স্টাডি হয়েছে, ইন ভিভোতে সেই পরিমাণ কিন্তু রেজাল্ট দেখা যায় না। সুতরাং এটার কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে কিনা এটা কন্ট্রোভার্সিয়াল। আমি বলব যে ভলুভেন যেটা আছে এটা ম্যাক্সিমাম 50 ml পার কেজি পার ডে পর্যন্ত দিতে পারবেন। ডেক্সট্রান 40 টা আপনারা 30 ml পার কেজি পার ডে দিতে পারবেন। জিলাটিন তার অ্যান্টিকোয়াগুলেশনের উপর এফেক্ট সবচেয়ে কম, কিন্তু সমস্যা হচ্ছে জিলাটিনে অনেক বেশি পরিমাণে অ্যালার্জি করে। এজন্য জিলাটিন আপনারা এভয়েড করেন। যেসব রোগীগুলো হাইপারটেনসিভ শক ৩টা বোলাস ফ্লুইড এবং ফ্লুইড দেওয়ার পরেও রেসপন্স করছে না, তাদের ক্ষেত্রে একমাত্র আয়নোটা বাড়বে এবং আয়নোটা বাড়ছে ডোপামিন আপনারা দিতে পারবেন। এটা হচ্ছে যে ডিজায়ারেবল ডোসেজ। আমি বলবো যে সুবিধা হচ্ছে আপনার 5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট ওয়েট করে দেওয়া এবং তারপরে ধীরে ধীরে এটাকে বাড়ানো। চালিয়ে একটা যে আপনার জন্য ভালো হবে। কারণ আপনারা জানেন 400 মিলিগ্রাম পার এমএল এরও ডোপামিন পাওয়া যায়, 80 মিলিগ্রাম এমএলও পাওয়া যায়। তাহলে এটা হলো যদি আপনার রিফ্রাক্টরি শক, বারে বারে ফ্লুইড এবিসিএস কারেকশন এবং 3টা ফ্লুইড দেওয়ার পরেও যদি কেউ আপনার শকে থাকে, তখনই আইনোট্রপ দিবেন, তার আগে যেন কেউ না দেয়। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমি আলোচনা করি, এটা হচ্ছে ফ্লুইড ওভারলোড। কারণ ডেঙ্গি সিনড্রোমের শকের পেশেন্টের ম্যানেজমেন্টের সময় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যদি এই প্রিন্সিপাল গুলো ফলো না করি, একটা লার্জ পোর্শন দ্য পিপল ফ্লুইড ওভারলোড হয়। খেয়াল করবেন, থার্ড স্পেসে ফ্লুইড যাওয়াটা খুব স্পেসিফিক ডেঙ্গি শকের জন্য। আইদার এটা প্লুরাল স্পেসে অথবা পেরিটোনাল স্পেসে। সুতরাং কোন একটা রোগী যদি আপনি দেখেন অ্যাসাইটিস এবং প্লুরাল ইফিউশন ছাড়াও তার ইডিমা হয়ে গেছে, তার পেরিওডিয়াল পাফিনেস হয়ে গেছে, আপনি বুঝে ফেলবেন এটা ফ্লুইড ওভারলোড, দিস ইজ নট নরমাল। সুতরাং পাফি আইলিড কোন একটা রোগীর টেকিপনিয়া, লেগ ইডিমা ইন দ্য প্রেজেন্স অফ অ্যাসাইটিস এন্ড ইফিউশন ইন্ডিকেট দ্যাট আমরা অনেক বেশি ফ্লুইড দিয়ে ফেলেছি। আরেকটা হলো যে এগুলো হলো আর্লি ফিচার। লেটলি আপনি হয়তো দেখবেন যে মাই গুডনেস অনেক শ্যালো ব্রিথিং হচ্ছে, চেস্ট ওয়াল ইনড্রয়িং হচ্ছে, পিঙ্ক ফ্লদিস স্পুটাম হয়ে যাচ্ছে, ব্রিজিং হয়ে যাচ্ছে, তাহলে তো বুঝতে হবে অনেক অ্যামাউন্ট অফ ফ্লুইড চলে আসছে, টেন্স এক্সাইটিস হয়ে গেছে। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর এনিওয়ান টু কারেক্ট দিস কেস অফ ফ্লুইড ওভারলোড। তার কারণ যখন আপনি লেট ক্লিনিক্যাল ফিচার ফ্লুইড ওভারলোড পান, অনেক ক্ষেত্রে এটা রিফ্রাক্টরি ফ্লুইড ওভারলোড হয়ে যায়। তাহলে ফ্লুইড ওভারলোড আমরা কি করব? আমাদের রিভিউ করতে হবে যে ফ্লুইডটা দেওয়া হচ্ছে, যদি কোনো হাইপোটোনিক সলিউশন ভুলে পায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আমরা আবারও বলি, যখনই একটা আনডিটারমাইন থাকবে, এবিসিএস যদি কারেকশন না থাকে, এটাকে আমরা কারেক্ট করব। কোনো একটা রোগী ক্রিস্টালয়েড পাচ্ছে, ফ্লুইড ওভারলোড হয়ে গেছে, সুইচ টু কলয়েড। যদি কোনো রকম ফ্লুইড একটা দিতেই হয় ফ্লুইড ওভারলোডে, অবশ্যই এটা কলয়েড হবে, কখনোই যেন ক্রিস্টালয়েড না হয়। ইউ চেঞ্জ ইট টু ডেক্সট্রান, ইউ মেক ইট প্লাজমাসল। তাহলে যখন আপনি দিচ্ছেন, আপনি দিতে ভয় পাবেন না তখন ভলুভেন অথবা ডেক্সট্রান, কারণ এটা ফ্লুইড কম্পার্টমেন্ট ইন্ট্রাভ্যাসকুলার স্পেসে থাকবে, এটা এখান থেকে সরবে না। সুতরাং এটা আপনার 10 ml পার কেজি পার আওয়ার দিতে কোনো ভয় নেই। কিন্তু দেওয়ার উদ্দেশ্য কি? কারণ এই রোগীটা শকে চলে গেছে, শকে ফ্লুইড ওভারলোড হয়েছে, আপনি পালস ব্লাড প্রেশার পাচ্ছেন না। আপনি যাকে কলয়েড দিচ্ছেন ডেক্সট্রান, তার পালস ব্লাড প্রেশার রিটার্ন করে আসলো, তখনই আপনি তাকে ফুসমাইড দিতে পারবেন, তার আগে নয়। এই ফ্লুইডটাকে সরানো। সুতরাং আগে স্টেবল ভাইটালস হবে, তারপরে ফুসিমাইড পাবে 1 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। এটা রিপিট করতে পারবেন, যেখানে কাজ হবে এক্সট্রা যে ফ্লুইডটা আছে সেটাকে সে কিডনি দিয়ে বের করে দেবে। সুতরাং যদি কোনো ফ্লুইড ওভারলোড শকে পেশেন্ট থাকে, প্রিন্সিপাল হচ্ছে সুইচেস ওভার টু কলয়েড from any crystalloid. If patient with any hypotension, stop it, make the colloid in a running space, make it the stable vitals, then give fusimide.
এনসেফালোপ্যাথি ডেঙ্গির জন্য আপনারা জানেন, এখানে আমি এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। আপনি যদি প্রশ্ন নষ্ট করেন তখন হয়তো আলোচনা করা যাবে। বলার উদ্দেশ্য একটা যে এনসেফালিতে আনা এখানে আমরা যখন ফ্লুইড ম্যানেজমেন্ট করব, আমাদের খেয়াল করতে হবে টোটাল ফ্লুইড যে রিকোয়ারমেন্ট থাকবে তার অ্যারাউন্ড 80% আমরা জানো। কারণ এনসেফালাইটিস এবং এনসেফালোপ্যাথিতে ফ্লুইড রিটেনশন হয়। সুতরাং যদি অ্যাপ্রোপ্রিয়েটলি যে পরিমাণ ফ্লুইড আছে সেটাই এখানে আমরা দিতে চাই, ফ্লুইড ওভারলোড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে এনসেফালোপ্যাথি একটা লার্জ পোর্শন হতে পারে আপনার হ্যাপাটিক এনসেফালোপ্যাথি ইন ডেঙ্গি। সুতরাং তখন আমাদের খেয়াল করতে হবে যাতে আমরা ঠিকমতো অক্সিজেন দিই, আমরা যাতে তাকে কোনো সিডেশন না করি, ইলেকট্রনিক ব্যালেন্স থাকলে ব্যালেন্স ব্যালেন্স করি, ভিটামিন কে যেন দিতে পারি, অ্যান্টিকনভালসেন্ট থাকলে অ্যান্টিকনভালসেন্ট দিব, এবং একমাত্র এনসেফালাইটিস যদি ডেঙ্গি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই স্টেরয়েড দেওয়ার চেষ্টা করতে পারবো, কারণ ইট হ্যাজ বিন রিকমেন্ডেড টু গিভ স্টেরয়েড ইন পেশেন্ট ডেঙ্গি এনসেফালাইটিস বাই ডব্লিউএইচও। কার্ডিয়াক ইনভলভমেন্ট, আমি বলবো মায়োকার্ডিয়াস ইনভলভমেন্ট হয়, গত বছর আমরা কিছু কেস পেয়েছি বেশ ডেঙ্গি মায়োকার্ডাইটিস, এবং সেক্ষেত্রে আপনি খেয়াল করতে হবে ডোপামিন ডোবুটামিন এগুলো লাগতে পারে, কারণ অনেকের ডিসফাংশন হয়ে গিয়ে ইনজেকশন ফ্র্যাকশন অনেক কমে যেতে পারে। খুব ভালো মতো খেয়াল করতে হবে জুডিশিয়াস ফ্লুইড রিপ্লেসমেন্ট আমরা কি করব, যে ফ্লুইড রিপ্লেসমেন্ট আমাদের টোটাল রিকোয়ারমেন্ট তার 75% পর্যন্ত আমরা ফ্লুইড এখানে দেওয়ার চেষ্টা করব যদি পেশেন্ট হার্ট ফেলিওর থাকে। 100% রিপ্লেসমেন্ট যেন না হয়, কারণ আপনি যদি 100% দিতে চান এই রোগীগুলা কিন্তু অ্যাকুইট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে চলে যেতে পারে। আরেকটা হচ্ছে যে ফ্লুইডটা রিপ্লেসমেন্ট আপনি দিবেন, যদি পেশেন্টের হার্ট ফেলিওর এবং মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট থাকে তার জন্য প্রেফারেবল ফ্লুইড হবে কলয়েড। এটা হচ্ছে একটা আইডিয়াল বডি ওয়েট কিভাবে দিতে হয়, আমরা একটা মেজারমেন্ট দেখেছি। ঠিক একই রকম ভাবে যদি রেডিমেড চার্ট চান, সেটা এটা রেডিমেড চার্ট ক্যালকুলেশন অফ ফ্লুইড কিভাবে করবেন, সেটা যদি একটা রেডিমেড চার্ট চান, হলিডে স্যাগার ফর্মুলা অথবা লুগান ফর্মুলার মাধ্যমে, এটা হচ্ছে রেডিমেড চার্ট। সামারি যদি আমরা বলি তাহলে আমি বলবো যে আমাদের যে পেশেন্ট গুলা থাকতে পারে তাদের পারফিউশনটা ইনঅ্যাডিকুয়েট হতে পারে, এডিকুয়েট হতে পারে, এক্সেসিভ হতে পারে। যদি আপনার ইন্টারভেনাস ফ্লুইড ইনঅ্যাডিকুয়েট থাকে তাহলে পেশেন্টের হাইপোটেনশন থেকে যাবে, কম্পেনসেটেড শকে চলে যাবে, ডিকম্পেনসেটেড শকে চলে যাবে, আপনি ঠিকমতো ফ্লুইড দেন নাই। অথবা যদি পেশেন্টের ব্লিডিং হয়, ডিআইসি হয়, মাল্টি অর্গান ফেলিওর হয়, তাহলে পেশেন্টের ইনঅ্যাডিকুয়েট ইন্টারভেনাস ফ্লুইড আপনি দিতে পারেন। আর যদি এডিকুয়েট ফ্লুইড দেন তাহলে সার্কুলেশন টিস্যু ইমপ্রুভমেন্ট হবে। আপনি যদি ক্যাপিলারি রিফিল টাইম দেখেন এটা লেস দেন 2 সেকেন্ড হয়ে যাবে, হার্ট রেট ভালো হবে, পালস ভালো হয়ে যাবে, ব্লাড প্রেশার স্টেবল হয়ে যাবে, পেশেন্টের ইউরিন আউটপুট 0.5 ml পার কেজি পার আওয়ার হয়ে যাবে, হেমাটোক্রিট আগে বেশি ছিল এখন নর্মালাইজেশন হয়ে যাবে, অ্যাসিড বেস ব্যালেন্স হয়ে যাবে। আর যদি আমরা বেশি বেশি ফ্লুইড দিয়ে ফেলি ফ্লুইড ওভারলোড হয়ে যাবে, পেশেন্টের পালমোনারি এডিমা, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে যাবে, প্লুরাল এফিশিয়েন্ট বেড়ে যাবে, অ্যাসিডিস বেড়ে যাবে, পেরিঅরবিটাল ফ্লুইড চলে আসবে, লেগ ইডিমা হয়ে যাবে, ক্লিনিক্যালি পেশেন্টগুলো ডিটেরিওরেট করে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের সামারি। ব্লাড ট্রান্সমিশন দেওয়ার সময় আমি দেখেন বলেছি, দেখেন হেমাটোক্রিট যদি কমে যায় তাহলে আমরা ব্লাড, এটা ছাড়া কি ব্লাড ট্রান্সমিশন দেওয়া যাবে? আমি বলবো যাবে। যদি কোনো একটা রোগী দেখে ওভার ব্লিডিং, হ্যামাটেমেসিস, মেলানা, হ্যামাটোকেজিয়া এমন ভাবে হচ্ছে মনে হচ্ছে যে একেবারে প্রায় 300 ml এর মতো ব্লাড চলে গেছে, 10% এর বেশি ব্লাড চলে গেছে, তখন আপনারা কোনো কিছু নেই, ইমিডিয়েট সিদ্ধান্ত হবে গিভ হিম ব্লাড ট্রান্সফিউশন। আপনি তাকে ফ্লুইড দিয়েছেন কিন্তু হ্যামাটোকে ড্রপ করে গেছে, মেয়েলের জন্য 45 এর নিচে, মহিলাদের জন্য 40 নিচে, তখনই আপনি চিন্তা করবেন ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে। একটা পেশেন্ট হাইপোটেনসিভ শকে আছে কিন্তু হেমাটোক্রিট কম, তাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। একটা পেশেন্টকে ফ্লুইড রিপ্লেসমেন্ট সঠিকভাবে দিয়েছেন কিন্তু তার মেটাবলিক অ্যাসিডিটি ওয়ার্সেনিং আছে, তার ব্লাড ট্রান্সফিউশন লাগবে। 40 থেকে 60 ml পার কেজি ক্রিস্টালয়েড অথবা কলয়েড ফ্লুইড দেওয়ার পরেও যদি কোনো পেশেন্ট রিফ্র্যাক্টরি শক থাকে তাকেই আপনি ব্লাড, তাহলে দেখেন ইন্ডিকেশন গুলো খুব স্পেসিফিক্যালি দেখা হবে। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু বলে রাখি, যদি কোনো একটা পেশেন্টের সার্কুলেটরি ফেইলিওর এবং সঙ্গে হেমাটোক্রিট বেশি থাকে, তাহলে আমি আবারও বলি যে পেশেন্টটা শকে থাকবে, হেমাটোক্রিট অনেক বেশি, তাকে আমি কলয়েড দিয়ে রেস্কিউ করব। আর কলয়েড দিয়ে রেস্কিউ করে ভাইটাল ঠিক হলে তাকে আমরা ফুসেমাইড দেব, ফুসেমাইড দিয়ে এক্সট্রা ফ্লুইডটা সরে গেলে তারপর আপনি জাজমেন্ট করবেন ব্লাড ট্রান্সফিউশন দিবেন কি দিবেন। তাহলে সিভিয়ার হেমোরেজ অন্য অন্য জায়গা থেকে হইতে পারে, যেমন নাক থেকে যদি সিভিয়ার এপিচিস হয় আমি বলবো যে আপনাকে একেবারে নাকে চট করে নেজাল প্যাক দেওয়া দরকার হতে পারে। ইমিডিয়েটলি আপনি দুইটা নাকের নস্ট্রিলটাকে বন্ধ করে ফেলবেন, নেজাল প্যাক করেন অন্যভাবে যেভাবে করেন। আর্জেন্ট ব্লাড ট্রান্সফিউশন অনেক সময় লাইফ সেভিং হয় এবং এটা ডিলে করতে পারবেন। যখনই সিদ্ধান্ত নেবেন দ্রুত গতিতে ব্লাড দেওয়ার চেষ্টা করবেন। যখনই ব্লাড দিবেন মিনিমাম 10 ml পার কেজি করে ফ্রেশ ব্লাড দিবেন। অ্যাডাল্ট হলে 10 ml পার কেজি পার আওয়ার, অথবা যদি প্যাক সেল দেন 5 ml পার কেজি পার আওয়ার।
বাচ্চা হলে 20 ml পার কেজি ফ্রেশ হোল ব্লাড, রেড ব্লাড সেল হলে 10 ml পার কেজি পার। পেশেন্টের 1 থেকে 2 বেশি সাধারণত ব্লাড ট্রান্সফিউশন বেশি লাগে না। অনেক ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং হলে H2 রিসেপ্টর ব্লকার থার্মোপ্লাজল দিই। এটা দিতে পারবেন। তবে এটার কোনো হাই কোয়ালিটি স্টাডি আছে বলে আমার জানা নাই। কোনো এভিডেন্স নাই এখন পর্যন্ত যে ব্লাডের অন্যান্য কম্পোনেন্ট গুলো দিলে কোনো লাভ হয় কিনা। এজন্য প্লাটিলেট বারে বলছি কারণ আমাদের অনেকে প্লাটিলেট তো অভ্যাস হয়ে গেছে। প্লাটিলেট কনসেনট্রেট, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রিসিটেট এগুলোর কোনো এভিডেন্স নেই তারা কোনো সাপোর্ট দিতে পারে হ্যামোরেজ। আবারও বলে রাখি, কোনো একটা রোগীর ব্লিডিং হচ্ছে তাদেরকে প্লাটিলেট দেওয়া, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রিসিটেটের কোনো ভূমিকা নেই। এই যে পেশেন্টরা সিভিয়ার হ্যামোরেজ হচ্ছে আপনারা জানেন মূল কারণটা হচ্ছে প্লাজমা লিকেজ। মূল প্যাথোলজি ডেঙ্গি হ্যামোরেজ সিনড্রোমে হচ্ছে প্লাজমা লিক করা, প্লাজমা লিকেজ। বারে বলছি এই জন্য যে আপনি যদি কাউকে প্লাটিলেট দেন, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রিসিপিটেট দেন, এগুলো হলো আইসোটনিক। এটা ফ্লুইড কম্পার্টমেন্টের ভিতরেই থেকে যাবে। এটা বাইরের কোনো কিছু কারেকশন করতে পারবে না। সুতরাং ফ্লুইড ওভারলোড করা ছাড়া এর আর কোনো ভূমিকা থাকবে না। আপনি যদি কাউকে এগুলোকে বারে দেন, ফ্লুইড ওভারলোড হয়ে যাবে। রিকম্বিনেন্ট ফ্যাক্টর অনেক সময় ডিআইসি তে অনেকে দেয়, কিন্তু এটা এক্সপেন্সিভ, সাধারণত অ্যাভেলেবল না। এটার রোল আছে কিনা এটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল। তাহলে আমরা প্লাটিলেট কাউন্ট বারে কেন করি? আমরা প্লাটিলেট কাউন্ট করি কয়েকটা উদ্দেশ্য নিয়ে। একটা উদ্দেশ্য হচ্ছে যে টু ডিসাইড অন এটার জন্য কি প্লাটিলেট কাউন্ট করি? আমরা কি রিকগনাইজ করতে পারি প্লাটিলেট কাউন্ট করি বিগিনিং অফ দ্য ক্রিটিক্যাল স্টেজ? আমরা কি বুঝতে পারি প্রগনোস্টিক ফ্যাক্টর প্লাটিলেট কাউন্ট দিয়ে? যদি আপনাদেরকে এইটা এমসিকিউর মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে আপনারা কি অ্যান্সার? আমি বলবো আপনাদের অ্যান্সার হবে খুব সহজ। আমরা প্লাটিলেট কাউন্ট কেন করি? আমরা জানতে চাই যে ক্রিটিক্যাল স্টেজটা প্লাটিলেট কাউন্ট করে আমরা বুঝতে পারি কখন শুরু হবে। আমরা প্লাটিলেট কাউন্ট এইজন্য করি যে আমরা বুঝতে পারবো এই রোগীটা প্রগনোস্টিক্যালি কি হচ্ছে, খারাপ না ভালো। আমরা কখনোই ডিসাইড করব না প্লাটিলেট ট্রান্সমিশন দেওয়ার সময় প্লাটিলেট। এজন্য ২ টা কারেক্ট থাকবে, একটা হবে ক্রস। প্লাটিলেট ট্রান্সমিশন ইজ নট রিকমেন্ডেড ফর থ্রম্বোসাইটোপেনিয়া। কোনো প্রোপাইলেক্সিস প্লাটিলেটের লাভ হয় কিনা কোনো প্রমাণ নেই। এটা শুধুমাত্র বলা আছে যারা হাইপারটেনশন সিভিয়ার ডেঙ্গি সিভিয়ার হাইপারটেনশন থাকবে শুধুমাত্র তাদেরকে, অথবা যাদের আর্জেন্ট সার্জারি লাগতেছে ইমেজেন্স শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রোপাইলেক্সিস দেওয়ার কথা বলা আছে, আর কারোর কথা বলা নেই। এগুলো ডুয়ার্স ডোনার এগুলো আপনারা সবাই জানেন কাকে কি দিতে হবে। ডুজ গুলা ব্যাড প্র্যাকটিস গুলো আমাদের বেশি হয়ে যাচ্ছে ডুজ থেকে, এই জন্য সমস্যা হচ্ছে। আমি এখানে শেষ করলাম ফ্লুইড ম্যানেজমেন্ট অফ দ্য ডেঙ্গি সিনড্রোম। এখন আপনাদের কাছে এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা আলোচনা করতে পারি। অথবা আমরা যেটা করতে পারি যে আপনাদেরকে একটা দুটো কেস নিয়ে ডিসকাস করা যেতে পারে। হয়তো একটা দুটো কেস যদি আপনাদের ভালো লাগে তো আমরা সেটা করতে পারি। আপনারা কোনটা চান আমি জানি না। যদি কেউ থেকে থাকেন লাইভে আছেন অথবা আসবেন বলেন তাহলে আমরা আলোচনা। এনিওয়ান প্লিজ। সালাম আলাইকুম স্যার, ডাক্তার মুনাদিয়াল ইসলাম বলছিলাম স্যার, কেমন আছেন? এই তো ডাক্তার মুনাদিয়া ভালো বলেন। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য নাইস প্রেজেন্টেশন। আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন এবং আমাদের জন্য। স্যার আপনি স্যার কেস প্রেজেন্টেশন দুই একটা আমার মনে হয় দেখাতে থাকেন, এর মধ্যে আমরা আমাদের যারা এখানে জুমের সাথে সংযুক্ত আছেন এবং ফেসবুকে সংযুক্ত আছেন তারাও ধীরে ধীরে দুই একটা কোশ্চেন করতে থাকুক। আমরা স্যার একটু দুই একটা কেস দেখালে একটু ভালো হয় স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটা এবারে আমরা একটু কেস রিয়েল টাইম সিনারিওতে জীবনে যেসব কেসগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তারই দু একটা কেস আমি আপনাদেরকে দেখাই। তাহলে হয়তো আপনাদের আর একটু ভালো লাগতে পারে। এটা একজন পুলিশম্যান মিস্টার এমএফ, উনি 34 ইয়ার্স, হ্যাঁ, ইয়ং হাইপারটেনশন 2 বছর থেকে আছে। উনি অ্যাটেনরল খান পেরিনডোপিল খান আর কি ওনার প্রেশারের জন্য। তো 2019 সালের আগস্ট মাসের 11 তারিখ উনি আসলে ভর্তি হয়েছিলেন, একটা প্রাইমারি হেলথ কেয়ারে যান। তখন ওনার ফিভার ছিল প্রায় 1 থেকে 2 দিন। কোনো চিলস ট্রিগার ছিল না, মায়ালজিয়া, হেডেক, নসিয়া, ভমিটিং ছিল না, অ্যাবডোমিনাল পেইন ছিল না, গাম ব্লিডিং, র্যাশ কিছুই ছিল না। উনার কোনো রিসেন্ট ট্রাভেল হিস্ট্রিও নাই, উনি জঙ্গলেও যান নাই। আমরা অনেক সময় জঙ্গলের কথা জিজ্ঞেস করি বান্দরবনে গেছেন কিনা, রাঙ্গামাটিতে ট্রেকিং এর ইতিহাস নাই। উনার কোনো রডেন্টস এর কোনো কন্টাক্টের ইতিহাস নাই। কোনো সিমিলার ইলনেস তার আগেও ছিল না। কিন্তু উনি আসছেন একটা ডেঙ্গি প্রন এরিয়াতে যেখানে ভেরি রিসেন্টলি আমাদের গভর্নমেন্ট ফগিং করছে। যখন আসলো তখন ওনাকে ডায়াগনোসিস করা হলো যে প্রথমে যিনি দেখলেন ইটস আ ভাইরাল ফিভার। কোন রকম ল্যাবের জন্য উনি দিলেন না, উনি অ্যাডভাইস করলেন টু ইনক্রিজ দ্য ফ্লুইড ইনটেক। কিছু প্রেসক্রিপশন দিলেন, একটা হলো অ্যামক্সিসিলিন, প্যারাসিটামল খান, ট্যাবলেট ভলটালিন এবং ওরসেলেন সাচেট।
এই যে প্র্যাকটিসটা করা হলো, এটার ব্যাপারে কি আপনারা কেউ কোনো কমেন্ট করতে চান কিনা? আমি বলবো ডক্টর মোনাদি, আপনি কি কোনো কমেন্ট করতে চান কিনা? ইউ লাইক টু মেক এনি কমেন্ট about this diagnosis and management? স্যার ইয়েস, ফার্স্ট অফ অল ভাইরাল, যখনই আমরা ভাইরাল ফিভার বলেছি প্রথমেই এটার জন্য ভলটারেন যেটা দেওয়া হয়েছে, মানে একটা NSAID, এটা বেস্ট আমার মনে হয় এটা না দেওয়াটাই ভালো ছিল। আদারওয়াইজ অন্যান্য যেগুলো আছে অ্যামোক্সিসিলিন, এটাও প্রথমেই না দেওয়াটা, কারণ এখানে আমরা ভাইরাল ফিভারের সাথে অ্যামোক্সিসিলিন ইট ডাজন্ট গো, মানে প্রথমেই আসলে যাওয়াটা উচিত না। তো ফার্স্ট অফ অল ডায়াগনোসিসে ভাইরাল ফিভারের জন্য যে প্যানেল গুলা করা দরকার, সেভাবে, যেহেতু এটা কোনো ডেঙ্গু প্রন এরিয়া এবং রিসেন্ট ফগিং, সুতরাং আমাদের এখানে ফার্স্টে পেশেন্টের যেহেতু আমি স্যার যদি ভুল না করি এটা ফার্স্ট ডে অফ ফিভার ছিল যত সম্ভব। Yes. হ্যাঁ, ফার্স্ট ডে অফ ফিভার আমরা NS1টা ফার্স্টে করতে পারি, এটাই স্যার আমার কম। NS1টা করে দেন অন্যান্য গুলাতে আমরা ইজিলি যেতে পারতাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আপনি অনেক ভালো কিছু বলেছেন। একটা হলো যে দেখেন আমরা ডায়াগনোসিস করতেছি, দেখেন রোগীটাকে প্রথম দিনে ভাইরাল ফিভার, কিন্তু আমরা তাকে অ্যামক্সিসিলিন দিচ্ছি। এটা কিছুতেই কিন্তু আসলে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, কারণ আপনার ভাইরাল ফিভারের জন্য একটা অ্যান্টিবায়োটিক কখনো আপনি দিতে পারেন না বাই প্রিন্সিপাল। তো এটা হচ্ছে না। আরেকটা হচ্ছে যে আপনি ল্যাব ডায়াগনোসিস করবেন কি করবেন না, আপনি সিদ্ধান্ত নিলেন আর কি যে নট ডান অথবা করলাম না। কিন্তু আমি বলবো যে যেখানে আপনার অনেক বেশি প্রন, ডেঙ্গি থাকে, ম্যালেরিয়া থাকে, এবং আমরা তো আমাদের বাংলাদেশের মানুষের হেমাটোকিট বেসলাইন তো জানি না। সুতরাং একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করা এবং NS1 করা, এটা যদি যেকোনো রোগীকে আমরা করে ফেলি, তাহলে আমরা চট করে একটা ডায়াগনোসিস করে ফেলতে পারবো। আরেকটা হচ্ছে আমাদের বেসলাইন হেমাটোকিটটা জানা হয়ে যাবে। সেকেন্ড ইস্যু হচ্ছে উনি দেখেন অ্যাডভাইস করছে ইনক্রিজ ফ্লুইড ইনটেক, কিন্তু এটাকে একটু জাস্টিফাই করতে হবে যে আসলে কতটুকু উনি ফ্লুইড নেবেন। জ্বরের রোগীদের আপনারা জানেন ইভাপোরেশন হয়, ওরা খেতে পারে না, এই সমস্যাগুলো থাকে। সুতরাং ফ্লুইড দেওয়া ঠিক আছে, কিন্তু আপনি যদি এটা জাস্টিফাই করেন যে ঠিক আছে আপনি 6 থেকে 8 গ্লাস নেন, এই ফ্লুইডটা নেন, আমার মনে হয় ফেব্রুয়ারি এপিসোডের জন্য খুব ভালো একটা অ্যাডভাইস হবে। এবং দি ক্রাইসিস ওয়াজ প্রেসক্রাইব গিভেন ভল্টার। ক্রাইসিস কেন আমি বলছি দেখেন, কারণ আপনি তো আসলে জানেন না এই রোগীটার জ্বরটা একদিন এটা কি ডেঙ্গি হতে পারে নাকি অন্য কোনো ক্রাইসিস ভাইরাল ফিভার হতে পারে। আপনি জানেন না, কিন্তু আপনি শুধু মায়ালজিয়া হেডেকের জন্য এরকম একটা কড়া ওষুধ দিয়ে দিলেন, তাতে তো একটা রিস্কি হতে পারে। এই রোগীটা যদি লিক শুরু হয় তখন তো ইনভেরিয়েবলি NSAID এগুলো তাকে প্রেডিক্ট করাবে, তাই না? সুতরাং আমাদের কাছে মনে হচ্ছে যে এটার কিছু কিছু জায়গায় উনি যে ডায়াগনোসিস করেছেন সেটা ভাইরাল ফিভার করতেই পারেন, কিন্তু ম্যানেজমেন্টের জায়গাটা তো উনি অনেক গড়বড় করে ফেলেছেন, তাই না? তাহলে দেখেন নেক্সট ডেতে 12 তারিখে 3টায় দুপুরে উনি ডিস্ট্রিক্ট হাসপাতালে চলে গেলেন। তখন ফিভার সেকেন্ড ডে, কোনো আপার রেসপিরেটরি সিমটম নাই, কোনো অ্যাকুইট গ্যাস্ট্রোএন্টারাইটিস মানে ডায়রিয়া বমি নেই, ওরাল ইনটেকটা স্লাইটলি রিডিউস, কিন্তু উনি তখনও টলার করতে পারছেন ওরাল। আপনি যখন এক্সামিনেশন করলেন পেশেন্ট তখন পিঙ্ক, ওর কিন্তু একটা ক্যাপিলারি রিফিল টাইম দেখা হয়েছে ডিস্ট্রিক্ট হাসপাতালে লেস দ্যান 2 সেকেন্ড আছে, পালসের ভলিউম ভালো, থ্রোটটা দেখছেন ডাক্তার সাহেব নট ইনজেক্টেড, টেম্পারেচারটা বেশ 38 ডিগ্রি সেন্টিগ্রেড, ব্লাড প্রেশার 130/90 মিলিমিটার মার্কারি, পালস রেট হচ্ছে 70 পার মিনিট, লাংসটা ক্লিয়ার। উনি একটা অ্যাবডোমিন এক্সামিনেশন করেছেন সফট এবং নট টেন্ডার। এটা ছিল ডিস্ট্রিক্ট হাসপাতালে যখন উনি ছিলেন তার এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনে এই ওবিস লোকটাকে উনি দেখলেন যে অ্যালার্ট, ওর লিপসটা একটু ড্রাই, ওরাল হাইজিনটা ভালো, স্কিনটাও ড্রাই পেলেন উনি, ম্যাকুলার র্যাশ, টেম্পারেচার যথারীতি বলা হচ্ছে পালস রেট 65, রেগুলার গুড ভলিউম, ব্লাড প্রেশারটা বলেছি থ্রট। তাহলে এই একটু আমরা ক্লিনিক্যাল সিগনেচার দেখার চেষ্টা করলাম রোগীটাকে। ম্যানেজমেন্টের ভেতরে উনি রাখলেন যে ইমপ্রেশন ভাইরাল ফিভার, তবে উনি একটা ডেঙ্গি ফিভারকে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে রাখলেন। রাখার পর উনি প্ল্যান করলেন আমি প্যারাসিটামল দেবো, কমপ্লিট ব্লাড কাউন্ট করবো অন ডে 3-তে, এনকারেজ করা হচ্ছে ওরালি নেন। আরেকটা হচ্ছে যে বলা আছে যে আপনি চলে আসবেন যখনই কোনো ওয়ার্নিং সাইনের, তার মানে ওয়ার্নিং সাইনের কথাগুলো উনি বলেছেন। এখন আপনারা বলেন যে ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা কিছু জানতে চান কিনা? এনিওয়ে, এখন কি কোনো সমস্যা হচ্ছে? স্যার স্টিল নাও এটা তো সেকেন্ড ডেতে আছে, সো সেকেন্ড ডেতে স্টিল নাও তার হচ্ছে ভাইরাল প্যানেল যেগুলো বিশেষ করে NS1 এটা ইয়ে নেই। আর স্যার এটা হচ্ছে ফুল ব্লাড কাউন্ট উনি ডে 3-তে দিয়েছেন। ফুল ব্লাড কাউন্টটা তো আমরা যেদিন অন ডে 2 সেদিনই আমরা দেখতে পারতাম, সেদিন আমরা দেখতে পারতাম এটা। আর এনকারেজ ওরালি এন্ড আদার থিংস, উনি ভলটালিন, যেটা এর আগে ভলটালিন বা অ্যামোক্সিসিলিন দিচ্ছিলেন, উনি যেহেতু ডেঙ্গু চিন্তা ভাবনা করেছেন, সেটা কি স্যার উনি অমিট করেছেন কিনা, এটাও হচ্ছে একটা কোশ্চেন। ইয়াস,
আমি বলবো যে ওনার প্ল্যানটা একেবারে খারাপ বলতে পারবেন না, তাই না? কারণ উনি দেখেন ঠিক অ্যান্টিবায়োটিকটা আছে। উনি এনকারেজ করেন, প্যারাসিটামল দিয়েছেন। কাউন্টটাকে উনি যে আসলে আমরা আবারও বলেছি যে বেইজেন যখনই আপনার কাছে যদি ১ম দিনে আসুক, ২য় দিনে আসুক, ৫ম দিনে আসুক, ৬ষ্ঠ দিনে আপনি কিন্তু ১ম এই কিন্তু আসছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করবেন। দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এবং উনি যেহেতু তখনও মুখে খেতে পাচ্ছেন, উনি ওরালি এন্টার, কিন্তু আমি বলব যে এখানে কিন্তু লিপস ড্রাই, একটু বলা হচ্ছে স্কিনটা ড্রাই। হ্যাঁ? আবার ব্লাড প্রেশার দেখেন 130, 94। এটা উনি হাইপারটেনসিভ তো। মানে একটা হাইপারটেনশন উনার ড্রাগ গুলাকে দেখা উচিত যে এই ক্ষেত্রে যে হাই ডায়াবেটিস ড্রাগের কি হইলো? এটা কি ন্যারো হয়ে যাচ্ছে কিনা? জ্বরের সময় এইগুলা, এবং এইটা কি আপনার পালসটা কম কেন? এটা কি আপনার বিটা ব্লকারের কোনো ইফেক্ট কিনা? এই জিনিসগুলা এখানে কিন্তু ক্লিয়ারলি বুঝা যাচ্ছে না। তাহলে আরেকটু যদি এগুলো বোঝা যেত তবে ভালো হতো। আমি খুব কনসার্ন আছি যে লিপস ড্রাই, স্কিন ড্রাই এগুলো নিয়ে উনি তবুও কিছু, কিছু খেতে পাচ্ছেন। এটা হলো ইস্যু। কিন্তু উনি এনকারেজ করলেন ওরালি আরকি। তো আসুন আমরা দেখি পরে কি হয়। হ্যাঁ? অন 13 যেহেতু উনি বাসায় এনকারেজ করলেন চলে জন্য উনি বাসায় মুখে নিয়ে খাচ্ছেন। ১৩ তারিখে সকাল ৯ঃ০০ বাজে উনি আবার জেনারেল প্র্যাকটিশনার কাছে চলে গেলেন। কারণটা কি? এখন দেখা যাচ্ছে এই রোগীটা ক্লেইম টু বি আনওয়েল। কিন্তু এখন কোন ফিভার নেই। নো মোর ফিভার। তাহলে এই পেশেন্টটার এখন দেখা যাচ্ছে যে নসিয়া, অ্যাবডোমিনাল পেইন এবং ডায়রিয়া ২ বার হয়ে গেছে, ভমিটিং হচ্ছে এবং উনি কিছুটা ডিজি ফিল করছেন। কিন্তু কোন ব্লিডিং অথবা টেন্ডারনেস নাই। এক্সামিনেশন যখন ফিজিক্যাল করা হলো তখন উইক, লেথার্জিক, ড্রাই লিপস, ম্যাকুলার র্যাশ। টেম্পারেচার দেখেন 36.9, রেসপিরেটরি পালস রেট হচ্ছে 70, লো ভলিউম, রেগুলার। এখন দেখেন ব্লাড প্রেশার একদম 101/60, রেসপিরেটরি 17 পার মিনিট, লাং ক্লিয়ার, সিবিএস এ কোনো মারমার নেই, অল আর নরমাল অ্যাকচুয়ালি সিগারেটার। টেন্ডারনেস পাওয়া গেলে ইপিগ্যাস্ট্রিক এরিয়া। এটা হচ্ছে জেনারেল প্র্যাকটিশনার কাছে যখন উনি গেলেন তখন। এখন জেনারেল প্র্যাকটিশনার যখন দেখলেন উনি ডায়াগনোস করলেন অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস উইথ গ্যাস্ট্রাইটিস। উনি ল্যাব ডায়াগনোসিস এর ভিতর ফুল ব্লাড কাউন্টটাকে দিলেন। উনি অ্যাডভাইস করলেন টু ইনক্রিজ ফ্লুইড ইনটেক while ওয়েটিং ফর ফুল ব্লাড কাউন্ট রেজাল্ট। ম্যাক্সোলার মানে এটা ধরেন একটা অ্যান্টি ইমিটিক এজেন্ট, লমোটিল মানে অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট, রেনিটিডিন, জেলুসিল মানে অ্যান্টাসিড জাতীয়, ওরসালাইন, স্যাচেন। এখন আপনারা বলেন দেখি ডায়াগনোসিস ম্যানেজমেন্ট। স্যার এখন তো স্যার ২ টা বিষয়। ১ নম্বর হচ্ছে আমরা তো পেশেন্টটার স্টিল নাও অ্যাবডোমিনাল পেইন পাচ্ছি। তার মানে ওয়ার্নিং সাইন চলে আসছে পেশেন্টের। আমরা একদম অবজেক্টিভ টেন্ডারনেস ও পাচ্ছি পেশেন্টের। তার সাথে স্যার হচ্ছে তার আগের যে বিপি ছিল, সে বিপিটা থেকে আজকের বিপি উইদিন 1 ডে অনেক কমে গিয়েছে। সেকেন্ড হচ্ছে তার ডায়রিয়া, ভমিটিং এগুলোও হয়েছে। থার্ড হচ্ছে স্যার তার উইক লেথার্জিক, ড্রাই লিপস, ম্যাকুলার র্যাশ এগুলো পাওয়া যায়। অর্থাৎ স্যার আমরা যদি পেশেন্টের এই মুহূর্তে যদি টর্নিকেট টেস্ট একটা করা যেত, মেইনলি হচ্ছে স্যার তার ইয়ে দেখার জন্য, প্লাজমা লিকেজ দেখার জন্য, দিস উড বি দ্য বেস্ট থিং। আমরা বেড সাইডেই আমরা এটা দেখতে পারি। এবং ডায়াগনোসিস এর ক্ষেত্রে যদি আমরা চলে যাই, তাহলে স্যার ডায়াগনোসিস এটা অবশ্যই অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস না, ইট ইজ ডিউ টু ডেঙ্গু। প্রবাবল যেহেতু এখনো আমরা কোনো ল্যাব পিকচার পাইনি, ব্লাড কাউন্টও আমরা পাইনি, তারপরেও অল দিস ক্যান বি এক্সপ্লেইন বাই ডেঙ্গু হেমোরেজিক ফিভার। আমরা যেটা একটু আগে দেখলাম যে সিভিয়ার ডেঙ্গুর দিকে পেশেন্টটা চলে যাচ্ছে উইথ আমি বলবো ওয়ার্নিং। ডেঙ্গি, থ্যাংক ইউ মোনাদি। আমি বলবো যে ডেঙ্গি হেমোরেজিক ফিভার না বলি, কারণ আমরা তো আসলে হ্যাঁ, ব্লিডিং পাচ্ছি না। ব্লিডিং কিন্তু পাচ্ছে। আমার পয়েন্ট হচ্ছে যে জেনারেল প্র্যাকটিশনার কাছে যেহেতু উনি গেলেন, যেহেতু উনি ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে আসার পর দিন গেলেন, তো জেনারেল প্র্যাকটিশনার কিন্তু ফিভার না পেয়ে এটার আর হিস্ট্রি নিলেন না। ওনার তো আগে ২ দিন জ্বর ছিল। যখন ওনার কাছে প্রেজেন্টেশন হচ্ছে তখন ওনার ফিভার নাই। তাহলে উনার গত ২ দিনের আগের যে জ্বরটা ছিল এবং উনি যে আনওয়েল ফিভার ফিল করলেন যখন জ্বর নেই, এটাকে কেন উনি গুরুত্ব দিলেন না? উনি হয়তো চিন্তা করলেন অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, বমি, আমি একটা গ্যাস্ট্রোএন্টারাইটিস ডায়াগনোসিস করতে চাচ্ছি। কিন্তু এটা তো ইম্পোর্টেন্ট, একটা গ্যাস্ট্রোএন্টারাইটিস এর পেশেন্ট সাধারণত ১ম দিকে এত হাই গ্রেড ফিভার থাকে না, তাই না? গ্যাস্ট্রোএন্টারাইটিস এর পেশেন্ট গুলো আগে অ্যাবডোমিনাল সিম্পটম হয়। যদি কারো সেকেন্ডারি কোনো টক্সিনোমিয়া হতে পারে, পরবর্তী সময়ে কারো জ্বর আসতে পারে, সেটাও খুব স্পেসিফিক টক্সিন মেডিয়েটেড যদি গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়, তাই না? তাহলে এই জাজমেন্টটা তো সঠিক হলো না ওনার। ইট ইস ওয়ান। আরেকটা হচ্ছে উনি হয়তো পুরোনো কাগজপত্রগুলো হয়তো দেখেন নাই অথবা জিজ্ঞেস করেন নাই। তাহলে হয়তো উনি ব্লাড প্রেশার থেকে একটা আইডিয়া করে ফেলতে পারতেন যে যেই রোগীটার আগের দিন ১৩০/৯৪ ব্লাড প্রেশার, তার যদি বিপি 160 হয়, আসলে কিন্তু রোগীটা তখন শক। এবং দেখেন আপনি পালসের ভলিউমটা লো, যদিও রেগুলার আছে।
তাহলে এটা তো অনেক গুরুত্ব। এবং ড্রাই লিভ যেটা ম্যাকুলার কথা বলেছেন ডক্টর মুনাদি, অ্যাবসলিউটলি কারেক্ট। এবং এই জন্য দেখেন একটা মিস আনফরচুনেটলি ডায়াগনোসিস দিয়ে দিতে হলো আর কি। এবং এটা ডায়াগনোসিস হওয়ার জন্য দেখেন কি হয়েছে আমাদের প্র্যাকটিশনারদের জন্য। উনি কিন্তু ডায়রিয়া, কিন্তু তার মধ্যে উনি দিচ্ছেন আসলে একটা প্রোকাইনেটিক এজেন্ট, একটা রেনিটিডিন বুঝছেন না, আবার একটু অ্যান্টাসিড জাতীয় ওষুধ। এগুলো তো এগুলো বাড়ায়ও দিতে পারে ডায়রিয়া, তাই না? তাহলে দেখেন যে ডায়াগনোসিস, একটা হিস্ট্রি টেকিং এর কম্পিটেন্সি বলেন, এক্সামিনেশন কম্পিটেন্সি অনেক জায়গাতেই আসলে একটু মিস হয়ে যাচ্ছে আর কি জেনারেল প্র্যাকটিশনার এখানে। এবং উনি আসলে বসে আছেন যে কখন আসলে ল্যাব রিপোর্টটা আসবে। আমরা কিন্তু এই যে ফ্লুইড ম্যানেজমেন্টের কোথাও কিন্তু ল্যাব রিপোর্টের জন্য বসে থাকতে হচ্ছে, এটা কিছু বলি না। আমরা বলেছি যে আপনি হেমাটোক্রিট করেন, তাই না? তাহলে দিস ইজ ভেরি সিরিয়াস একটা সিচুয়েশন, যে রোগীটাকে উনি আসলে, আমার কাছে মনে হচ্ছে যে একটা সিরিয়াস রোগীকে উনি মিস করে ফেলছেন, বাসায় পাঠান। পেশেন্টের প্রগ্রেসটা দেখে আসেন। ফুল ব্লাড কাউন্টটা চলে আসলো 2টা বাজে, 12টার দিকে। এখন দেখা যাচ্ছে হিমোগ্লোবিন 20.7, হেমাটোক্রিট 57%, প্লাটিলেট অনলি 10,000, ডব্লিউবিসি কাউন্ট 5.10। উনি আসার পরেই উনি বলে গো টু হসপিটাল, রেফার হসপিটাল ইমিডিয়েটলি কটন। পেশেন্ট ওয়াইফ কালেক্ট করলো রিফারাল লেটার at 1:30 p.m. was advised to send patient to the emergency department as early as possible. Patient was brought to the emergency by his wife and son at 6 p.m. and patient passed away on 13 at 10 p.m. with a diagnosis in the tertiary care with a severe dengue with decompensation of the multi organ. বুঝতে পেরেছেন? তাহলে দেখেন যে আমরা যখন একটা পেশেন্টকে জাজমেন্ট করে অল্প কয়েকটা দিন, আই মিন ইটস জাস্ট এ হিস্ট্রি অফ 4 days 5 days ইন এ ভেরি ওবিস পেশেন্ট, যে রোগীটার আপনার একটা হাইপারটেনশন ছিল উইচ ইজ এ কোমরবিড। এবং আমরা এটাই বলার চেষ্টা করেছি, ইভেন দো আপনার কাছে যদি ওয়ার্নিং সাইন না থেকে থাকে, তাহলে আপনি এই রিস্ক ফ্যাক্টর গুলো পেশেন্টকে ফ্রিকোয়েন্ট মনিটরিং করার জন্য হসপিটালে করবেন। এবং তারা যেহেতু ক্লাসিক্যাল শকের ফিচার গুলা আপনাকে সিস্টোলিক ব্লাড প্রেশার, মিনারেল ব্লাড প্রেশার দিচ্ছে না, তাদেরকে আইভি ফ্লুইড দেওয়ার দরকার হবে। ওই প্রিন্সিপালটা কিন্তু প্রথম থেকে আমরা কোথাও দেখলাম। এই জন্য আমি বলবো, যখন আমরা পেশেন্টটাকে দেখছি তখনই কিন্তু আসলে দেখেন অনেকগুলো সিদ্ধান্ত আপনি খুব দ্রুত নিয়ে নিতে পারছেন। ও আপনার প্রেশার বেশি, 130, আপনার প্রেশার ওষুধ খান, হ্যাঁ ভর্তি হয়ে যান। হ্যাঁ, কারণ আপনার তো ওয়ার্নিং সাইন হচ্ছে, ভর্তি হয়ে যান। আপনার তো বাচ্চা বয়স, একবার ভর্তি করে ফেলেন। ও তো ডায়রিয়া, ডায়াবেটিসটা আনকন্ট্রোল, ভর্তি করে ফেলেন। উনি ক্যান্সার রোগী, ওই রিসেন্টলি উনি কেমোথেরাপি পাচ্ছেন, ভর্তি করে ফেলেন। তার কারণ আপনি যাকে বাসায় রেখে দিবেন তাকে আপনি প্রেডিক্ট করতে পারবেন না এই ফেব্রুয়ারি পিরিয়ডে কত দ্রুত উনি প্লাজমা লিখে যে রোগীটা খারাপ হয়ে, রাইট? এই জন্য বলা হচ্ছে যে ডেঙ্গি এমন একটা ডিজিজ যেটা ডিফিকাল্ট ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকতে পারে এবং আনপ্রেডিক্টেবল ক্লিনিক্যাল ইভলিউশন আউটকাম। আমরা গত বছর যে ডেঙ্গি দেখেছি আমাদের ওয়ার্ডে, ঠিক এইরকম ভাবে এই রোগীগুলো আসছে 3 দিন 4 দিনের মাথায় আনপ্রেডিক্টেবল শক, যেটা আগে আমরা 17 বছর ধরে দেখি নাই। সেটাই দেখলাম যে 3 দিনের মাথায় শক, দ্রুত গতিতে প্রেজেন্টেশন শক, জিআই সিমটম নিয়ে শক, রিফ্রাক্টরি শক, রেস আপনার অ্যামাউন্ট অফ রেস, লেস অ্যামাউন্ট অফ বডি এক আদার্স থিং, লেস অ্যামাউন্ট অফ পজিটিভিটি ইন দি আপনার টনিকি টেস্ট, কিন্তু পেশেন্ট শক। তাহলে দেখেন আমরা এগুলো যদি পিটফল গুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম যিনি দেখেছেন উনি কিন্তু রিকগনাইজ করতে পারেন না ডেঙ্গি। তার কারণ আপনি হাই ইন্ডেক্স অফ সাসপিশন রাখেন নাই পেশেন্ট উইথ কোমরবিডিটি, তাই না? আপনি একটা বেস এন্ড ফুল ব্লাড কাউন্ট করার দরকার ছিল, প্রথম যিনি দেখেছেন উনি কিন্তু করেন নাই। আরেকটা ইস্যু হচ্ছে যে এইসব রোগীগুলা যেহেতু আপনি ফগিং চলতেছে, অগস্ট মাসের সময় বৃষ্টি বাদলের পর পরে, আপনি তো অ্যাটলিস্ট তাকে ডেইলি একটু ফলো আপ করতে বলবেন। সেটা কিন্তু কেউ নির্দেশনামা দেয় নাই। কারণ আপনি তাকে মনিটরিং করে কার্ডের কথা বলেন নাই, অথবা হোম কার্ড দেন নাই। তাহলে উনি বুঝবেন কেমনে রোগীটা, তাই না? তাহলে দেখেন আমাদের তো তাহলে এটা কত জরুরি যাচ্ছে, যারা জিপি করতেছেন অথবা প্রাইমারি কেয়ারে একটা অ্যাডভাইস গুলো দেওয়া, লিখিত আকারে হোক ওনার প্রেসক্রিপশনে, অথবা একটা কার্ড থাকলে কার্ড, অথবা হোম কেয়ার অ্যাডভাইস, যেভাবেই দেন না কেন, মুখে দেন, কাগজে লিখে দেন, কত জরুরি, তাই না? এবং আপনাকে ইমিডিয়েট পেশেন্ট মেডিকেল সিক করার জন্য যে ওয়ার্ডিং সাইন আসলেই এই কথাটা তো বলতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে আমি আবারও দেখেন আবার দেখাচ্ছি যে যে পেশেন্টরা ডেঙ্গি সিনড্রোম থাকছে তাদের উইথ ওয়ার্নিং সাইন মানে সিভিয়ার ডেঙ্গি ভর্তি করে দিতে হবে। যাদের আপনার ডেঙ্গি সিনড্রোমের ওয়ার্নিং সাইন নেই কিন্তু তাদের আপনার রিস্ক ফ্যাক্টর আছে, তাদেরকে আপনি মনিটরিং করবেন স্ট্রিক্ট, এবং তাদেরকে আপনি ভর্তি রাখতে পারেন, কোনো সন্দেহ নেই। এবং প্রয়োজন আপনি তাকে অ্যাডমিট করে গিয়ে ফ্লুইড দিতে পারেন, যেহেতু তাদের মেজর রিস্ক ফ্যাক্টর থাকে। এটা যদি আমরা মাথায় রাখি, এই পিকচারটা,
তাহলে কিন্তু আমাদের আসলে জিপিতে বলেন প্রাইমারি সেকেন্ডারি কোথাও ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা একটা ধরেন মনিটরিং রেকর্ড আমরা করতে পারি কিনা আমাদের পরে, এটা একটা খুব সহজ সেটা ভাইটালস বা হেমাটোক্রিট আর প্লাটিলেট ডাব্লিউবিসি। এর বেশি কিছু আসলে দরকার হয় না ম্যানেজমেন্ট করার জন্য ম্যাক্সিমাম। কিন্তু ইম্পর্টেন্ট হলো পয়েন্ট যে আপনি যদি দেখেন যে একটা রোগীকে ইমিডিয়েটলি হাসপাতালে যেতে বলেন, আপনি কয়েকটা জিনিস রোগীকে বলে দেন যে ভাই আপনি দেখেন যে আপনার স্কিনের উপর লাল লাল কোনো দাগ পাচ্ছে কিনা, আপনার নাক মুখ কোথা থেকে ব্লিডিং হচ্ছে কিনা, কালো কালো পায়খানা হচ্ছে কিনা, একেবারে লাল ধরনের রক্ত যাচ্ছে কিনা পায়খানার সাথে, মহিলা হলে আপনার মাসিকের সঙ্গে হঠাৎ ব্লিডিং বেশি হয়ে যাচ্ছে কিনা, নতুন করে হঠাৎ করে মাসিকের পরবর্তী কোনো একটা সময় ব্লিডিং হয়ে গেল কিনা জ্বরের মধ্যে, বারে বারে বমি হচ্ছে কিনা, ডায়রিয়া, পেটে ব্যথা, টেন্ডারনেস, ইরিটেবিলিটি, কিছুতেই খাচ্ছে না বাচ্চা, ড্রজিনেস, ঠান্ডা হয়ে গেল কিনা, অনেক বেশি সোয়েটিং হলো কিনা, ব্রিদিং ডিফিকাল্টি, এই পয়েন্ট গুলো যদি আমরা আমাদের প্র্যাকটিশনাররা যদি আমরা না লিখি ডেঙ্গি সিজনে, তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? তাহলে খুব ইম্পর্টেন্ট আমি বলবো যে কতগুলো ইম্পর্টেন্ট জায়গা আছে যে আমরা করব, আর কতগুলো ইম্পর্টেন্ট জায়গা আছে আমরা যেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। এডুকেট বেড রেস্টের কথা উনি যদি বলতেন খুব ভালো হতো। ফ্লুইড ইনটেক আমি আবারও বলি, দেখেন 8 গ্লাস 6 থেকে 8 গ্লাস, এবং সেটা হবে আপনার মিল্ক, ফ্রুট জুস, আইসোটিন ইলেক্ট্রোলাইট সলিউশন, বার্লি ওয়াটার দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্যারাসিটামল দিতে বলেন, টেপিড স্পঞ্জিং। আরেকটা হচ্ছে মসকিটোর নেটের ব্যাপারটা, না বাসায় তো আরো লোকজন থাকে, তাদের ব্যাপারে তো একটা দায়িত্ব আছে, এটা অ্যাডভাইসটা করতে পারেন। আরেকটা হচ্ছে ডু নট গিভ অ্যাসপিরিন, ম্যাপেনেমিক, স্টেরয়েড, এগুলা কিছুতেই আমরা যেন জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথার রোগীগুলোকে না দিই। অ্যান্টিবায়োটিক যেন আমরা প্রেসক্রিপ্ট না করি, কারণ এগুলো ভাইরাল রোগ। কোনো ইনজেকশন আইনেম যেটা আমরা না। সেকেন্ড পিটফল যেটা মোনাজি বলেছেন, আমি এগ্রি করি, NSAID was prescribed for febrile patient. Suspected dengue in every febrile patient. Do not give IM or oral NSAID. Do not give any IM injection. Do not give any antibiotic. মেডিকেশন যেগুলা ওয়ার্নিং সাইন বুঝায়, আমি বলবো কিছু মেডিকেশন দিলে এটা ডেঙ্গির জন্য ওয়ার্নিং সাইন বুঝাই দিতে পারবে, সেগুলো হলো ইরিথ্রোমাইসিন, ব্যাফেডোমিক্সিন, সোডিয়াম ডাইক্লোফেনাক, মানে ধরেন বর্টানিন, এই যে ওষুধগুলো দেওয়ার সময় বলা আছে দিস ক্যান বি এ ওয়ার্নিং সাইন। কেন বললাম এটা এমন ওয়ার্নিং সাইন হচ্ছে, একজন 43-year-old লেডি ওই সময় এসে প্রেজেন্টেশন ছিলেন, বর্টারে নিয়েছেন 3 বেলা করে, গায়ে ব্যথা জ্বর, গায়ে ব্যথা জ্বর 3 দিন টানা নিয়েছেন। প্রেজেন্টেশন ছিল ওনার হেমাটোক্রিট ফ্রেশ ব্লিড, 42 ইউনিটস ওনার ফ্রেশ ব্লাড দিতে হয়েছিল, তারপর উনি মারা গেছেন। থার্ড পিটফল হচ্ছে দেখেন মিস অপরচুনিটি ফর ফুল ব্লাড কাউন্ট ইন আর্লি ফেব্রাইল পিরিয়ড। তাহলে আর্লি আমরা যদি একটা বেসলাইন হেমাটোক্রিট ডব্লিউবিসি জানতাম, আমাদের জন্য অনেক সুবিধা হতো রোগীটাকে ম্যানেজ করা। তারপরে আমরা বলতে পারতাম সিরিয়াল ফুড ব্লাড কাউন্টে হেমাটোক্রিটের কি অবস্থা। আর বারবারে আমরা বলা হচ্ছে ডেঙ্গি রেপিড ডায়াগনস্টিক টেস্ট NS1, এটা ফার্স্ট ডেতেই পজিটিভ হয়, আপনি প্রথম দিনে জ্বরেই করে 5 দিন পরে এই টেস্ট করবেন না, কারণ এই টেস্টটা তখন আসবে না, নেগেটিভ হবে। 5 দিন পরে কোনো টেস্টই করবেন না, 7 দিন পরে আপনি সেরোলজিক্যাল টেস্ট করবেন, তাহলে আপনার ভুল বাড়তি প্রপার। প্রাইমারি কেয়ার প্রোভাইডাররা যদি ইমিডিয়েটলি হেমাটোক্রিট ফ্যাসিলিটি না থাকে, তাহলে আপনার নিয়ারেস্ট হেলথ কেয়ার ফ্যাসিলিটি পাঠা দিতে হবে। চতুর্থ পিটফলটা দেখেন, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট টু পেশেন্ট ওয়ার্নিং সাইন। এটা আপনার যদি কর্তব্য ওয়ার্নিং সাইন থাকে যে রোগীটা ছিল ডায়রিয়া, ভমিটিং, টেন্ডারনেস, তাহলে তাকে ইমিডিয়েটলি রেফার করে হাসপাতালে ভর্তি করবেন। তার কারণ যাদের ওয়ার্নিং সাইন থাকতেছে, আপনারা দেখেন যে ক্রিটিক্যাল ফেজে আসলে রোগীটার টেম্পারেচার ফল করে যাচ্ছে, কিন্তু রোগীটা শক অথবা ব্লিডিং, তাদের অর্গান ইম্পেয়ারমেন্টের ডেটটা দেখেন 4, 5, 6, তেমন তাদের ক্ষেত্রে পার্টিকুলার কাউন্ট অত ডাউন হিল, তাদের ক্ষেত্রে হেমাটোক্রিট দেখেন পিকটা, তাদের ক্ষেত্রে দেখেন সেরোলজি আসা শুরু হচ্ছে 6 ডে থেকে। তাহলে এই পঞ্চম দিনে আমরা কোনো টেস্ট করা ঠিক হবে না, এখানে এসে হয়তো আমরা IgM, IgG অথবা তার রেজিস্টটা করতে পারি। বারে বারে বলা হচ্ছে ওয়ার্নিং সাইনটা মিস করার কারণে এগুলো খারাপ হয়ে যাচ্ছে। আর রেফারেল করার সময় ওয়ার্নিং সাইন কি কি সাইন থাকলো, স্পেসিফিক সিচুয়েশন যেগুলোতে আমরা পাঠা দিতে পারবো ওগুলো দেখবো। 5 নম্বর পিটফল হচ্ছে আন্ডার এস্টিমেট অফ সিভিয়ারিটি। উনি হেমোডাইনামিক এডিকুয়েটলি দেখেন নাই, এই জন্য কম্পেনসেটেড না ডিকম্পেনসেটেড সঙ্গে এটা মিস করে ফেলেছেন জেনারেল প্র্যাকটিশনার। ডেঙ্গির ক্লার্কিং শীট বলেন অথবা যেসব অবজারভেশন গুলো আছেন, এইটা সিভিয়ারিটির জন্য যেগুলো সেগুলো দেখেন। আরেকটা হচ্ছে উনি তো বিটা ব্লকার নিচ্ছিলেন, এটা কি বিটা ব্লকারকে বন্ধ করা হলো কিনা, এটা কি মাস্কিং এফেক্ট করে ফেলছে কিনা টাকিকার্ডিয়ার জন্য, এটাও আমাদেরকে চিন্তা করতে হবে। আপনি দেখেন পাস ছিল 65, কিন্তু রোগীটার ব্লাড প্রেশার 100/160 হয়ে গেছে, তাহলে এই বিটা ব্লকার পাওয়ার জন্য এই যে আমাদের টাকিকার্ডিক রেসপন্স অফ দ্য শক, এটা মাস্কিং হয়ে যেতে পারে, এটা আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। আরেকটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড ম্যানেজমেন্ট আমরা দিতে পারলাম না, যার কারণে উনি ইরিভার্সিবল শকে মর্টালিটি হয়ে গেছে।
আমি বলবো আমরা যখন হেমোডাইনামিক অ্যাসেসমেন্ট করি, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রিডিং গুলো দেখা ছাড়া খুব দ্রুত আপনি কালার অফ দ্য স্কিনটা দেখেন, একটু ক্যাপিলারি রিফিল টাইমটা করেন। তাহলে সিসিটিবিআর মানে আপনি যদি কালার ফর সি, কালার দেওয়ার পর ক্যাপিলারি রিফিল আদার সি, টি ফর টেম্পারেচার, ভি ফর পালসের ভলিউম এবং আর ফর রেট, এটাও যদি ক্লিনিক্যালি দেখি আমরা কিন্তু দ্রুত গতিতে জেনারেল প্র্যাকটিশনার বুঝে ফেলতে পারবো হেমোডাইনামিক আনস্টেবিলিটি আছে কিনা, এবং সঙ্গে যদি ব্লাড প্রেশার দেখতে পারি তাহলে তো কথাই। এটা একটা ওয়ার্কিং শিট কিভাবে করা যেতে পারে হাসপাতালে, সেটা একটা দেওয়া, আমি ওটা চাচ্ছি না। পিটফলের কথা আসি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট পেশেন্ট ট্রান্সফার, উনি কিন্তু দেখেন দেরি করে ফেলছেন, তাই না? অনেক দেরি করে ফেলছেন। মানে আগের দিন তো বাসায় পাঠাই দিচ্ছেন, পরের দিন 12টা বাজে যখন রিপোর্ট আসে তখন না উনি আসলে পাঠাইছেন। স্টার্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড থেরাপি, এটা রিসাসিটেশন ফ্লুইড রাখতে পারতো রোগীটার ইমিডিয়েটলি ফর অল ডেঙ্গি পেশেন্ট রিকোয়ার অ্যাডমিশন। ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অথবা মেডিকেল ডিপার্টমেন্ট, তাকে দরকার হলে আপনি আগে থেকে জানাতে পারেন এরকম একটা রোগী আমি পাঠিয়ে দিচ্ছি, রেফারেল লেটার দিয়ে দেওয়া যায়, ভাই এই আসার মাত্র যেন পেশেন্ট থেকে রিসাসিটেট করা হয়, এটা করতে পারতো। পরিশেষে আমি বলবো আসলে এটা খুবই ডাইনামিক একটা সিস্টেমিক ডিজিজ, লোকালাইজ নয়। এফএফএল পিরিয়ড মানেই চিন্তা করতে হতে পারে এটা কি রোগী ক্রিটিক্যালি চলে গেল। ক্লিনিক্যাল প্যারামিটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সিসিটিবিআর এবং ব্লাড প্রেশার। অ্যাকুরেট ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং এ। ভাইরাল ফিভার, অ্যান্টিবায়োটিক, অ্যাকুইট গ্যাস্ট্রোএন্টারাইটিস, গ্যাস্ট্রাইটিস, এসব ডায়াগনোসিস গুলো আসতো না তখন। অ্যাকুরেট ডায়াগনোসিস করতে গেলে অ্যাকুরেট হিস্ট্রি লাগবে, ভাইটাল সাইন, ব্লাড রেজাল্ট লাগবে। ভাইটাল সাইন, ব্লাড রেজাল্ট আর নট জাস্ট নাম্বারস, কিন্তু শুধুমাত্র নাম্বার নয়। Don't look at the number in isolation, assess the patient as a whole. As a whole রোগীটাকে আমরা যদি দেখি তাহলে আমাদের জন্য লাভ। এই ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা অনেকগুলো রং নাম্বার দেখেছি, অনেকগুলো রং ডায়াগনোসিস করার চেষ্টা করলাম, অনেকগুলো রং ট্রিটমেন্ট দিলাম, and that is the reason the outcome was very bad. তাহলে আমার জন্য মেসেজ খুব সহজ থাকলো এই কেসটা থেকে। ডেঙ্গিকে think dengue in any febrile patient during the time of dengue season. Think dengue in any unwell febrile patient. যার জ্বর নেই, আনওয়েল আছে, তাকেও আপনি চিন্তা করেন think dengue. No NSID to any dengue patient. Watch out for dengue in obese and patient with. Thank you very much. তাহলে আমরা এই কেসটাও একটু আলোচনা করলাম। আমার মনে হয় এর Thank you, মাধ্যমে sir. আমরা শিখতে পারলাম অনেক কিছু আর কি। আম, Thank you, sir. আমার মনে হয় আমরা Sir, অনেক আলোচনা করে ফেলেছি। yes, জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল, জি স্যার এর মধ্যে হয়তো হ্যাঁ, sure. স্যার একটা কোশ্চেন আমার নিজেরই, সেটা হচ্ছে স্যার এই এই পেশেন্টের মানে অনেকটা এই পেশেন্টের মোটামুটি চলে আসতো হয়তো যে হুম। আমরা যে অ্যান্টি হাইপারটেনসিভ পাওয়া যে পেশেন্ট গুলো আমাদের কাছে স্যার আসে উইথ ডেঙ্গু ডায়াগনোসিস, কোন সময়টা তাদের অ্যান্টি হাইপারটেনসিভটা বন্ধ করবো এবং কোন কোন ড্রাগে আসলে আমরা বন্ধ করবো? বিশেষ করে স্যার আমরা যে সকল পেশেন্টের বিটা ব্লকার পাই, এই পেশেন্ট গুলো স্যার আমরা অ্যান্টি হাইপারটেনসিভ বন্ধ করার ক্ষেত্রে কি কি জিনিসগুলো আমরা খেয়াল রাখি? ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলবো কি দেখেন, একটা হলো যে পেশেন্ট গুলা আপনার অ্যান্টিবায়োটিক ড্রাগ পাচ্ছে, পাওয়ার পরেও আপনার কাছে আসতে পারে একটা সিভিয়ার ডেঙ্গি নিয়ে, তাই না? তাহলে সিভিয়ার ডেঙ্গির মধ্যে তো আপনার ডেঙ্গি শক সিনড্রোম আছে, অথবা সিভিয়ার অর্গান ডিসফাংশন আছে, অথবা আপনার সিভিয়ার প্লাজমা লিকেজ আছে। তাহলে তাকে যদি আপনি অ্যান্টিবায়োটিক ড্রাগ রেখে দেন, এটা তো ক্যাটাস্ট্রোফ হয়ে যেতে পারে, তাই না? কারণ আপনি তো প্রেডিক্ট করতে পারছেন না তার লিকটা নেক্সট 24 আওয়ার্সে কত হবে। সুতরাং আমি বলবো যে কোনো শকের পেশেন্ট, যে কোনো সিভিয়ার ডেঙ্গি, আপনার ইমিডিয়েট ডিসিশন হবে সে যাই অ্যান্টিবায়োটিক পাচ্ছে কেন সেটা ক্লোজ করবে, যেটাই হয়ে থাকে। আরেকটা হচ্ছে, আপনি যদি কোনো শকের পেশেন্টকে ম্যানেজ না করে এমন হয় যে মাইল্ড ফিল লাগতেছে ওরাল, তার ক্ষেত্রে হয়তো আপনি এই পেশেন্ট গুলাকে আপনি অ্যান্টিবায়োটিক রাখতে পারেন, কিন্তু তাকে ফ্রিকোয়েন্ট মনিটরিং করতে হবে। কারণ এফেব্রাল পিরিয়ডটা ক্রিটিক্যালি গিয়ে এসে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক ডিমান্ডটা কমে যেতে পারে। আরেকটা হলো বিটা ব্লকার যারা পাচ্ছে তাদেরকে আপনারা খুব কেয়ারফুল হবেন। তার কারণ আমাদের যে পেশেন্টের লিক হয় তার প্রথম রেসপন্সটা হয় সিম্পথোমাইমেটিক ডিসচার্জ লিডিং টু ট্যাকিকার্ডিয়া। এটা কিন্তু মাস্কিং হয়ে যেতে পারে যারা বিটা ব্লকার পায়। এই জন্য আমি বলবো যে প্রথমে যদি 2-3টা ড্রাগ কেউ পায়, প্রথম একটা ড্রাগ যদি আপনি ক্লোজ করেন, দ্যাট শুড বি বিটা ব্লকার। আর শকের পেশেন্টে প্লিজ ডু নট প্রোভাইড এনি অ্যান্টি হ্যাপাটাইটিস টু এনি হ্যাপাটাইটিস। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটি যেটা কোশ্চেন, এটা স্যার লেকচারের প্রেজেন্টেশনের মধ্যেই আমি দেখছিলাম স্যার, অনেক পেশেন্ট গুলো আমাদের কাছে স্যার মাস্কিং হাইপোক্যালসিমিয়া বা লেটেন্ট হাইপোক্যালসিমিয়া নিয়ে থাকতে পারে। তো আমরা যখন পেশেন্ট গুলো স্যার টর্নিকেট টেস্টটা করি প্লাজমা লিকেজ দেখার জন্য, তখনই তো স্যার আমরা জানি যে ট্রোসিয়াস সাইনটা আমরা দেখতে পারি।
এটা কিভাবে হেল্পফুল হতে পারে স্যার? আমি বলবো যে পেশেন্ট গুলো হাইপোক্যালসিমিয়া থাকে তাদের ক্ষেত্রে যে অ্যানালাইসিস গুলো মানে রিপোর্ট আসছে আর কি, সেগুলো হলো যে সিভিয়ার ডেঙ্গিতে তাদের ক্ষেত্রে বেশি পাওয়া গেছে হাইপোক্যালসিমিয়া। বিশেষ করে যারা ডেঙ্গি শক সিনড্রোমে ছিল কম্পেনসেটেড অথবা ডিকম্পেনসেটেড তাদের ক্ষেত্রে কিন্তু হাইপোক্যালসিমিয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি ছিল। আর যে পেশেন্ট গুলাকে আপনি আর্লি দেখছেন যেখানে আমরা টনিকি টেস্টগুলো করি সেই ক্ষেত্রে কিন্তু ওই সময়টাতে হাইপোক্যালসিমিয়া পাওয়ার সম্ভাবনা কম আনলেস দ্য পেশেন্ট ইজ ইন স্টেট অফ শক। এই জন্য এই সাইনটা আপনাকে কিন্তু অনেক ড্রসিয়াস সাইন, অনেক বেশি গাইড দিবে না ডিউরিং দ্য টাইম অফ কাফিং। যদিও আপনি প্রায় সিস্টোলিক ডায়াস্টোলিকের মাঝখানে প্রায় 5টা মিনিট রেখে দেন টার্নিকি টেস্ট করার সময়, কিন্তু ক্লিনিক্যাল প্যারামিটার আপনাকে খুব ভালো দিবে না। এই জন্য যে পেশেন্টটাকে ফ্লুইড দেওয়ার পরে রেসপন্স করছে না তাকে যেন আপনি অবশ্যই ক্যালসিয়াম করেন এবং ক্যালসিয়াম রিপ্লেসমেন্ট তার ক্ষেত্রে অনেক বেনিফিশিয়াল হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি যেটা বলছেন টনিকি টেস্ট, আমি বলবো টনিকি টেস্টের গুরুত্ব আমাদের দেশের মানুষের জন্য অপরিসীম। কেন আমি বলি, একটা হচ্ছে যে রোগীটা জ্বর নিয়ে আমাদের কাছে আসে 2 দিন 3 দিন জ্বর, আপনি তো আসলে বুঝতে পারবেন না সিমটম থেকে। আমরা যতই 2 মোর ক্রাইটেরিয়া ফিভারের সঙ্গে দিয়ে থাকি এগুলো তো অনেক ধরনের ভাইরাল ফিভারে হতে পারে, কিন্তু যদি আপনি একটা সিম্পল ব্লাড টেস্ট করে লিউকোপেনিয়া পান, লিউকোপেনিয়া আবারও বলছি, কোভিড-19 কিন্তু লিউকোসাইটিস হচ্ছে, লিউকোপেনিয়ার সঙ্গে টর্নিকিটিস এবং যদি তার অ্যাকিউট ফেব্রাইল এপিসোড থাকে তাহলে আপনার প্রেডিক্টিভ ভ্যালু অফ ডায়াগনোসিস হবে 85% কারেক্ট। তাহলে দেখেন এটার গুরুত্বটা ওই জায়গায়, যদি একটা পজিটিভ টর্নিকিটিস লিউকোপেনিয়ার সঙ্গে একটা অ্যাকুয়েট ফেব্রাইল পেশেন্টের থাকে তাহলে ডেঙ্গি ডায়াগনোসিস প্রবাবিলিটি বেড়ে যাবে 85%। তবে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পাশাপাশি আরো দিই, এটা হচ্ছে যদি কারো টর্নিকিটিস নেগেটিভ হয় আপনি ডেঙ্গি এক্সক্লুশন করে দিবেন না, তার কারণ তার নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে 17%, মাত্র 17%। যে টেস্টের নেগেটিভ প্রেডিক্টিভ গুলো অনেক কম থাকবে সেই টেস্ট নেগেটিভিটি দিয়ে আপনি ডায়াগনোসিস এক্সক্লুশন করতে পারবেন। Okay? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে জুমে যারা আছেন কারো যদি আর কোনো কোয়েশ্চেন থাকে, আমি অবশ্য তাদেরকে সুযোগ না দিয়ে আমার কোয়েশ্চেন গুলো আসলে করে ফেলেছি অনেক কিছু। আর যদি না থাকে তাহলে আজকের মতো হয়তো আমরা স্যারকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারি আর কি। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার আমার মনে হচ্ছে ওইভাবে কারো প্রশ্ন নেই। কোয়েশ্চেন নেই। ভেরি গুড, এক্সেলেন্ট, দ্যাটস ভেরি নাইস। আমি বলবো যে আমরা আসলে ডেঙ্গির বিষয় নিয়ে পুরোটা আলোচনা, ডেঙ্গি তো আপনি আলোচনা শেষ করতে পারবেন না বুঝছেন না, কারণ ডেঙ্গির অনেকগুলো পার্সপেক্টিভ আছে, ওগুলা নিয়ে আলোচনা করতে গেলেই অনেক সময় লেগে যায়। এই জন্য আমি শুধু একটা অংশটা নিয়ে আলোচনা করেছি আজকে, এটা হলো যে ফ্লুইড ম্যানেজমেন্ট। কিন্তু অ্যাজ এ হোল ডেঙ্গি নিয়ে আলোচনা করতে গেলে এটা আলোচনা অন্য জায়গায় চলে যাবে, ডেঙ্গির প্রিভেনশনের জন্য আলোচনা ভিন্নভাবে করা যাবে। কিন্তু আমি মনে করি যে আমাদেরকে এই ফ্লুইড ম্যানেজমেন্টটা সবারই জানতে হবে। এভরি ডক্টর অফ বাংলাদেশ মাস্ট নো অ্যাবাউট দ্য ফ্লুইড ম্যানেজমেন্ট, কারণ এই একটা জায়গাতে আপনি একটা পেশেন্টকে বাঁচায় ফেলতে পারেন, আপনি মিরাকলস দিতে পারেন কিন্তু এই রিসাসিটেশন ফ্লুইডটা। এই জন্যই আমি আসলে এই অংশটা বেছে নিয়েছি প্রেজেন্টেশন করার জন্য। বাট থ্যাংক ইউ ভেরি মাচ। স্টিল দেন উই হ্যাভ প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে এর নিয়ে। আর যদি এর মাধ্যমে আপনাদের কারো উপকার হয় দ্যাট বি ফ্যান্টাস্টিক। ফের ইনশাল্লাহ কোনো এক সময় আদার্স কোনো ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনাদের সবাই কষ্ট করে এসেছেন, 2 ঘন্টা আলোচনা শুনেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা ফেসবুকে আলোচনা শুনছেন অথবা শুনবেন তাদেরকে ধন্যবাদ। জেনেসিস ইউনিভার্সিটিকে অবশ্যই থ্যাংক ইউ to give me an enlightened idea with my colleagues, doctors and students to have a discuss on the part of the dengue syndrome. Thank you very much. থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা Thank you, ওই sir. প্রশ্ন না স্যার, একটা অনুরোধ ছিল, সেটা হচ্ছে এর আগে থেকে অনেকে অনুরোধ করতেছিল স্যার নিয়মিতভাবে যদি আমাদের আরো কিছু ক্লাস নিতেন, যেমন স্যার এই কালাজ্বরের উপর একটা ক্লাস, আর বিশেষ করে স্যার চিটাং মেডিকেলে থাকতে বা পরেও আপনি পয়জনিং নিয়ে অনেক কাজ করছিলেন, পয়জনিং এর ম্যানেজমেন্ট নিয়ে একটা ক্লাসের জন্য সবাই আপনাদের এই খুব রিকোয়েস্ট করছিল। তো স্যার সামনের দিন যদি আপনি এরকম একটা শিডিউল রাখতেন তাহলে এই খুব ভালো হতো, আমাদের সবার উপকার হতো। আমি বলবো যে ওকে ফাইন, দ্যাট উই ক্যান ডু ইট নেক্সট উইক। এবং টপিক হইতে পারে স্নেক বাইট, অ্যাজ বিকজ সামনে স্নেক বাইট অ্যাওয়ারনেস ডে আসতেছে 19 তারিখ, সেটা পালন আমরা করে ফেলবো এবং আপনাদের সঙ্গে স্নেক বাইট নিয়ে ইনশাআল্লাহ ডিসকাস করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। জি, আহ আসসালামু আলাইকুম।